আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তোমাদের সাথে আইসিটির সেকেন্ড বিগেস্ট চ্যাপ্টার বলা যায়। আর সেকেন্ড বিগেস্ট না বলে ফার্স্ট বিগেস্ট বলা যায়, আসলে বেশ কন্ট্রোভার্সিয়াল এটা। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট নাকি তৃতীয় অধ্যায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? ম্যাথ বেসড বলে তৃতীয় অধ্যায়কে অনেকে আগায় রাখে। এটাও ম্যাথ বেসড, কিন্তু এখানে যেহেতু কিছু লজিক্যাল বিষয় বিষয় আছে, সো অনেকেই ভাবে যে আসলে কোনো সমস্যা বা এখানে হয়তো বা কিছু জটিল বিষয় থাকে। এর জন্য তোমাদের রিকোয়েস্টে আজকে আমি আমার প্রথমে কিন্তু আগে ছিল চতুর্থ অধ্যায় বা এইচটিএমএল, এটা আমি আরেকটু পরে পড়বো ভাবছিলাম, কিন্তু তোমাদের রিকোয়েস্টে আজকে আমি পঞ্চম অধ্যায় স্টার্ট করে দিচ্ছি ইনশাল্লাহ। পঞ্চম অধ্যায়তে উপরে তোমাদের ইনশাল্লাহ 3 থেকে 4টা ক্লাস হবে। আমার আপাতত প্ল্যান 3টা ক্লাস, কিন্তু আহ, 4টা ক্লাসও লাগতে পারে শেষ পর্যন্ত। বাট ইনশাল্লাহ আমি চেষ্টা করবো তোমাদের এইচএসসির জন্য কম্প্যাক্টভাবে বেশ ভালো মতো গুছাই দিতে। আহ, তোমরা সবাই যা ক্লাসে যুক্ত হয়েছো, কোনো অডিও বা ভিডিও প্রবলেম আছে কিনা জানিও। অ্যান্ড প্রথম অধ্যায়ে তোমাদের সাথে ক্লাসে লাস্টে কিছু অনাকাঙ্ক্ষিত কারণে লাইভটা কেটে গিয়েছিল, কিন্তু তোমাদের সাথে আমি বহু নির্বাচনী প্রশ্নগুলো প্র্যাকটিস করতে বলছিলাম। সিকিউ, এমসিকিউ, তারপর ক খ দেওয়া ছিল। তোমরা সবাই ওগুলো প্র্যাকটিস করেছিলে কিনা এটাও একটু প্রথমে 2 মিনিটের ভিতরে জানিয়ে দিও। ইনশাআল্লাহ আমরা ক্লাসটা পঞ্চম অধ্যায়ের জন্য শুরু করে দিব। আমি মোহাম্মদ তানভীর ফারুক। পরিচয় আগে দেওয়া উচিত ছিল। আমি মোহাম্মদ তানভীর ফারুক, আজকে তোমাদের সাথে সি প্রোগ্রামিং শুরু করছি। ওকে। হ্যাঁ, কেউ কমেন্ট করলে ইনশাল্লাহ আমি দেখতে পাবো, আমি খুলে ফেলছি। আচ্ছা, প্রোগ্রামিং তাহলে শুরু করা যাক। প্রোগ্রামিং তোমার পঞ্চম অধ্যায়। সো অনেক সময় কে অধ্যায়টা আসলে আমরা জানি না। অধ্যায়টার নাম হচ্ছে প্রোগ্রামিং ভাষা, এবং প্রোগ্রামিং ভাষার ভিতরে আমরা আসলে সি প্রোগ্রামিংটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিয়ে শিখি। বাট যেহেতু আমরা অধ্যায়টা শুরু করতেছি, সো প্রোগ্রামিং এ কিছু কথাবার্তা আছে। সি প্রোগ্রামিং তো শুরু করবা, তার আগে কিছু জিনিস তোমাকে জেনে আসতে হবে যে তুমি সি প্রোগ্রামিং কেন করতেছো। ইভেন আমি আসলে এরকম প্রচুর দেখছি যে আমারই ক্লাসমেট আইসির পরীক্ষা দিচ্ছে, সি প্রোগ্রামিং লিখতেছে, দেখে লেখুক আর যেভাবে লেখুক লিখতেছে। বাট আসলে সি প্রোগ্রামিং কেন করি আমরা, এই যদি একটা বর্ণনামূলক প্রশ্ন দিয়ে দেওয়া হইতো, ও হয়তো বা একটাও রিলেভেন্ট লাইন লিখতে পারতো না। সো সি প্রোগ্রামিং বা প্রোগ্রামিং কেন দরকার, এটা নিয়ে তোমাদের একটা মোটামুটি একটা ভালো আইডিয়া থাকা উচিত, নাহলে কিন্তু তুমি আসলে যে যখন করবা তখন তুমি পারপাসটা পাবা না। সি প্রোগ্রামিং আমরা করি আমাদের কাজগুলোকে সহজ করার জন্য। তোমরা সবাই ক্যালকুলেটর চালাইছো না? ক্যালকুলেটরও কিন্তু প্রোগ্রামিং ইউজ হয়েছে, ঠিক আছে? ওখানে তোমরা চাইলে দেখতে পারো যে ওখানে কোন প্রোগ্রামিং ইউজ হয়েছে, হালকা ঘাটলেই পেয়ে যাবা। বা এক এক ক্যালকুলেটর হয়তো বা এক এক টাইপের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ হয়। তো ক্যালকুলেটর যখন তোমরা করো, তোমরা আসলে কীরকম করো? ক্যালকুলেটরে তুমি দুইটা সংখ্যা নাও, তাই না? 2 + 3, এই দুটো সংখ্যা নিয়ে তোমার যোগফল ক্যালকুলেটর 5 দেখায়, তাই তো? এখন ক্যালকুলেটর কি তুমি সবসময় 2 আর 3ই দাও? তুমি কখনো কখনো 2 + 3 দিতে পারো, কখনো 7 + 8 দিতে পারো, তাই না? কিন্তু নাম্বারগুলো চেঞ্জ হলো, আলটিমেটলি কাজটা তো সেম, তাই না? যে দুইটা নাম্বারকে যোগ করে ফেলা, দুইটা নাম্বারকে যোগ করা। সো যেহেতু কাজ সেম, ক্যালকুলেটর কিন্তু প্রোগ্রামিং এর ভাষায় যেহেতু কাজ সেম, এই দুটো কিন্তু একই প্রোগ্রাম দিয়ে করা হয় বা একটাই লাইন হয়, ঠিক আছে? খালি ওই একটা লাইনের সময় এক সময় ইনপুটটা ভিন্ন হয়। মানে আমি যে দিচ্ছি, আমি তোমার 7 8 দেই, আর 9 10 দেই, আর ধরো 1000 আর 2000 দেই। এই যোগের জন্য যে আমরা প্রোগ্রামটা তৈরি করি, আমার সবসময় যোগফলটাই আউটপুট হিসেবে আসে। তো প্রোগ্রামিং আমরা কেন করি? প্রোগ্রামিং আমাদের কেন শেখা উচিত? প্রোগ্রামিং আমাদের কাজ সহজ করার জন্য শেখা উচিত। আবার কম্পিউটারকে দিয়ে বুদ্ধিমত্তার সাথে কিছু কাজ করে নেওয়া। কম্পিউটারকে দিয়ে বুদ্ধিমত্তার সাথে কিছু কাজ করিয়ে নেওয়ার যে উপায়টা, সেটাকে প্রোগ্রামিং বলা যায়। প্রোগ্রামিং এখানে আমি প্রোগ্রামিং একটা তোমার সংজ্ঞাও দিছি। প্রোগ্রামের সংজ্ঞাটা এখানে কি? যন্ত্রের মাধ্যমে কোনো সমস্যা সমাধানের লক্ষ্যে প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে প্রোগ্রামারদের দেওয়া ধারাবাহিক নির্দেশনা সমষ্টিকে প্রোগ্রাম বলা হয়। এটা অফিসিয়াল ভাষা। তোমার যে যদি কতে আসে, সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে যদি তোমরা এভাবেই লিখতে পারো। তো কিন্তু এইগুলোর ভিতরে কিছু কথাবার্তা আছে, তাই না? এই যে প্রোগ্রামারের দেওয়া, সো এই নির্দেশগুলো কে দেয়? প্রোগ্রামার দেয়। কি দেয়? ধারাবাহিক কয়েকটা নির্দেশনা দেয়। ওই ধারাবাহিক মানে কোনটার পরে কোনটা হবে, এগুলো টোটাল সবকটাকে একসাথে কি প্রোগ্রাম বলা হয়, তাই তো? মানে প্রোগ্রাম কিন্তু তাহলে এখানে একটা নির্দেশনা না। তোমার কম্পিউটারে তোমাদের সাথে আমার ফাহমিদা সুলতানা, ওয়ালাইকুম আসসালাম। তোমাদের সাথে আমার একটা ছিল, কি বলে, একটা ফ্রি ক্লাস ছিল। তোমরা হয়তো অনেকে করেছো, হয়তো অনেকে করনি। যারা করনি তাদের প্রতি আমার সাজেশন থাকবে একটু নিজেকে অ্যাডভান্স করার জন্য ফ্রি ক্লাসটা করতে পারো। ফ্রি ক্লাসে আমি শুরুতে অ্যালগরিদম এবং ফ্লো চার্টের
জন্য প্রোগ্রামের কিছু বেসিক থেকে অ্যালগোরিদম প্রজেক্টটা খুব সুন্দর দেখানোর চেষ্টা করেছিলাম, তোমাদেরকেও দেখাবো। বাট ফ্রি ক্লাস আর ক্লাস এখানে যেহেতু আমার একটা টাইম লাইন আছে, সো তোমাদের জন্য সাজেশন থাকবে ওটা দেখে আসা যদি দেখতে পারো। তো ওখানে আমি কিছু কথাবার্তা বলছিলাম যে ওখানে যারা অ্যালগোরিদমটা করছো, অ্যালগোরিদমে কি হয়, অ্যালগোরিদমে আমরা কোন ক্লাসটা শুরুতে করব, ধরো এই যে ধাপ 1, তারপর ধাপ 2, এরকম করে সব বলা থাকে তাই না? ধাপ 1 কি হয়, স্টার্ট হয়, শুরু হয়। তারপর ধাপ 2তে জাস্ট ইনপুট নিতে হয় অথবা হচ্ছে অন্য কোনো একটা কাজ করতে হয়। সো এরকম করে যে ধাপে ধাপে যে কাজগুলো করতে হয় আমরা কিন্তু ওইভাবে বলে দিই, অ্যালগোরিদমে কিন্তু ওইভাবে বলে দিই যে কোথায় প্রথম তারপর কোথায়। প্রোগ্রামটাও ওরকম, কম্পিউটারকে একদম মানে ধরো স্টার্ট, প্রোগ্রামে তো আমরা স্টার্ট হতে বলি না, কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা নির্দিষ্ট দিক নির্দেশনা দেওয়া থাকে। মানুষ আর যন্ত্রের ভিতরে কিন্তু পার্থক্য এটাই। মানুষকে তুমি যদি আমাকে ধরো ক্লাসে আমাকে দাঁড়া করাই দিছো, আমাকে তুমি কিছু বললা না, তুমি খালি আমাকে বললা যে তানভীর ক্লাস হচ্ছে ক্যামেরা কিন্তু স্টার্ট হয়ে গেছে, তাই কিন্তু আমি বুঝে যাবো যে আমার এখন কথা বলতে হবে, আমার ক্লাসটাও স্টার্ট হয়ে গেছে। কিন্তু কম্পিউটারকে তোমার এক্ষেত্রে বলা লাগতে পারে যে ক্লাস কিন্তু স্টার্ট হয়েছে, এখন তুমি কথা বলা শুরু করো। মানে খুবই কম্পিউটার বা যন্ত্রের ক্ষেত্রে খুবই সুনির্দিষ্ট তো দিক নির্দেশনা দেওয়া লাগে। ওকে, আচ্ছা, এখন আসি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি এইটা, এই কথাটা যখন বলতেছি তখন একটা কি আছে, একটা বেসিক ডেফিনেশন আছে তাই না? সো বেসিক ডেফিনেশনটা কিরকম, যে সকল সংকেত বা নিয়ম মেনে কম্পিউটারকে আদেশ বা নির্দেশ প্রদান করে কোনো কাজ করানো হয় তাকেই প্রোগ্রামিং ভাষা বলে। ঠিক আছে, কয়টা প্রোগ্রামিং ভাষার উদাহরণ কি কি? সি, তারপর C++, জাভা, পাইথন, এই সব কয়টাই কি একটা প্রোগ্রামিং ভাষার উদাহরণ। এই উদাহরণগুলো আসতে পারে, তোমাকে দিয়ে বলতে পারে HTML কি একটা প্রোগ্রামিং ভাষা? তখন কি তুমি উত্তর দিবা HTML একটা প্রোগ্রামিং ভাষা কিনা? আহ ওয়ালাইকুম আসসালাম সালাহা খাতুন। এই যে আমার ক্লাসের হচ্ছে দুইজন রেগুলার, ফাহিমুল সুলতান মোটামুটি রেগুলার, আমি আসলে ও কথা মনে পড়তেছে না, সালাহা খাতুন বেশ রেগুলার। ওকে, আমি ক্লাসগুলো ওকে পাই, কখনো যদি দেখি যে এই কোর্স চলাকালীন যে সালাহা খাতুনকে পাওয়া যাচ্ছে না তাহলে বেশ খারাপ লাগবে। যে এখন মানে অনলাইন ক্লাসের ক্ষেত্রে আমিও আসলে অনলাইন ক্লাস করছি, তো লাইভের সাথে অনলাইন ক্লাস করাটা একটু ডিফিকাল্ট, মানে বেশ ভালো হচ্ছে নিজের ভিতরে নিয়ম নিষ্ঠা লাগে। সো নিয়ম নিষ্ঠা তাদের ভিতরে আছে, তারা ইনশাল্লাহ অনেক ভালো করবা। আচ্ছা, তাহলে এখানে যে ডেফিনেশন দিছি যে যে সকল সংকেত বা নিয়ম মেনে কম্পিউটারকে আদেশ বা নির্দেশ প্রদান করে কোনো কাজ করা হয় তাই হচ্ছে প্রোগ্রামিং ভাষা। এই দেখো এখানে যেটা বলছিলাম যে প্রোগ্রাম কাকে বলে, যে আমি কিছু নির্দেশনা দিব কোনো একটা মানুষের দ্বারা, কোনো একটা নির্দেশনা কিছু অনেকগুলো একসাথে, তোমার সেটাকে হচ্ছে প্রোগ্রাম বলা হয়। এখন এই যে নির্দেশনাগুলো আমি দিব, এগুলো কি আমি বাংলায় দিব, ইংরেজিতে দিব, না কোন ভাষায় দিব, এটা বোঝা লাগবে না? কম্পিউটার কিন্তু বাংলা ইংরেজি ভাষা বুঝবে না, কম্পিউটারের জন্য বোঝানোর জন্য নির্দিষ্ট ভাষা আছে, এই নির্দিষ্ট ভাষাগুলাই হচ্ছে প্রোগ্রামিং ভাষা। ওকে, এখন আসে যেটা, সেটা হচ্ছে প্রোগ্রামার। তো যে প্রোগ্রামিং করে সেই প্রোগ্রামার তাই না? এখানে অনেকটা এরকম হয়ে যায় যে যে যন্ত্রের মাধ্যমে কোনো সমস্যা সমাধানের লক্ষ্যে যে ব্যক্তি প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে ধারাবাহিকভাবে প্রয়োজনীয় নির্দেশনা দেয় বা প্রোগ্রামকে লিখে তাকে প্রোগ্রামার বলে। যে প্রোগ্রাম করে বা যে প্রোগ্রাম হচ্ছে ইনপুট দেয় সেই হচ্ছে প্রোগ্রামার, এরকম বলা যায় না? তো ওইটাই। এখন ওইটার সাথে তোমার কিছু অফিসিয়াল ভাষা তো থাকা উচিত, সেটাই বেসিক্যালি এখানে দেওয়া হয়েছে। ওকে, এরপর যেটা আসে যে ইউজার, দুইটা জিনিস ইম্পর্ট্যান্ট, যে তোমাকে ইউজার আর প্রোগ্রামের পার্থক্যটা বুঝতে হবে। দেখো এই যে ইউজার আর এই যে প্রোগ্রামার, এই দুটো কি, এই দুটো হচ্ছে তোমার আলাদা জিনিস। কিভাবে আলাদা জিনিস? আহ কি দিছে এটা, হ্যাঁ, এই দেখো ইউজার আর প্রোগ্রামার কিভাবে আলাদা জিনিস, এটা তোমার আলাদা করা কিন্তু দেখতে হবে, তোমাদের কিন্তু এটা দিতে পারে যে ইউজার আর প্রোগ্রাম কিভাবে আলাদা জিনিস ব্যাখ্যা করো। ইউজার হচ্ছে যিনি প্রোগ্রাম ব্যবহার করে, প্রোগ্রাম আমরা সবাই ব্যবহার করি। আমরা যখন ফেসবুকে একটা হচ্ছে নিজের পাসওয়ার্ড দেই, ইনপুট দেই, আর ফেসবুক হচ্ছে নিজেদের সার্ভার ঘেটে নিয়ে চলে আসে, বলে যে না এই আসলে এই অ্যাকাউন্টের মালিক ও, তো তখন আমরা কি প্রোগ্রাম ইউজ করতেছি, তখন আমরা কি, আমরা হচ্ছে তখন ইউজার। আমরা ইউজারকে আমরা সবাই, যারা প্রোগ্রাম করে তারা হচ্ছে স্পেশালি প্রোগ্রামার, যিনি প্রোগ্রাম ব্যবহার করেন সে হচ্ছে তাহলে কি, সে হচ্ছে ইউজার। তো ইউজার প্রোগ্রামার কোনোভাবেই এক না, এটা পার্থক্যটা করলো। আর প্রোগ্রামিং কি, ও যে প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে প্রোগ্রামার যে হচ্ছে যন্ত্রকে যে নির্দেশনা দেওয়ার বলা হয় তাকে হচ্ছে অন্যভাবে প্রোগ্রামিং বলা হয়। অন্যভাবে বলা যায় যে প্রোগ্রাম রচনার পদ্ধতি কৌশলকে প্রোগ্রামিং বলা হয়। এগুলো একটু মানে বাংলা কথাবার্তা, বাংলা কথাবার্তাও ভালো ইম্পর্টেন্ট অধ্যায়ের জন্য। ঠিক আছে, যারা একটু ম্যাথে পারা খাবা তাদের জন্য শুরুতে সাজেশনটা দিয়ে রাখি। এখানে কিছু হচ্ছে তোমার কন্ডিশনাল আর লিনিয়ার প্রবলেম আছে, আমি করাবো ইনশাল্লাহ। কন্ডিশনালের উপর একটা ভালো ক্লাস থাকবে, লিনিয়ারের উপর একটা ভালো ক্লাস থাকবে, নেক্সট ক্লাসটা লিনিয়ারের কন্ডিশনের উপর হওয়ার চান্স বেশি। সো তুমি চেষ্টা করবা
লুপের ইম্পর্টেন্ট টপিকগুলো পড়বা, আর কন্ডিশনাল আর লিনিয়ারটা খুব ভালো মতো পারবা। ঠিক আছে, এরকম হলে তোমার কিন্তু এই অধ্যায় থেকে তুমি যে সৃজনশীল আসবে মোটামুটি আমি 80% শিওর তুমি আনসার করতে পারবা, বেশ ভালো মতো করতে পারবা, তুমি ফুল নাম্বার পাবা যদি তুমি অ্যাকুরেট হও। ওকে, এখনই বলে রাখলাম। সো মোটিভেশনটা পাইও পড়ার। এখন আসি প্রোগ্রামিংয়ের ইতিহাস। প্রোগ্রামিংয়ের ইতিহাস কতটুকু ইম্পর্টেন্ট? মোটামুটি ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। অ্যান্ড তোমার ভার্সিটিতেও কিন্তু হচ্ছে তোমাদের মানে, আজকে দেখো আমি কিছু ভার্সিটি কোশ্চেন দিয়ে রাখছি। সো ভার্সিটি কোশ্চেনগুলোতেও এই ইতিহাস থেকে ভালো প্রশ্ন হয়। ঠিক আছে। আচ্ছা, এখন পর্যন্ত তোমার 5টি প্রজন্মে হচ্ছে তোমার প্রোগ্রামগুলোকে ভাগ করা হয়েছে। আমরা এখন 5G যুগে না, সো এখান থেকে কিন্তু বোঝা যায় যে আমরা এখন 5টা যুগ আছে। ঠিক আছে। সো প্রথম যুগটা ছিল তোমার হচ্ছে মেশিন লার্নিং এর যুগ, বা সরি মেশিন লার্নিং না, মেশিন ল্যাঙ্গুয়েজের যুগ। ঠিক আছে। এটা কোন সালে ছিল? 1945 থেকে 1950-এর ভিতরে, এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এই মেশিন ল্যাঙ্গুয়েজটা তোমার বেসিক্যালি ছিল 0 আর 1-এর। মানে এই সময় আমরা কি জানি না হচ্ছে কম্পিউটারের ভাষা কি, 0 আর 1। আমরা হচ্ছে লজিক সার্কিটে ভালো মতো পড়ছি যে কম্পিউটারকে আমি যে কোনো কিছু করাতে চাইলেই, ইভেন যোগ করতে চাইলেও আমার 0 আর 1 দেওয়া লাগবে। আমি যে ধরনের কাজ করতে চাই আমাকে কম্পিউটারকে সবসময় 0 আর 1-এই দিতে হবে। তাই তো। এই মেশিন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে 0 আর 1 নিয়ে প্রোগ্রামিংটা করা হতো। মানে তখন যে আমি মানে, তোমরা যখন প্রোগ্রামিং করবা দেখবা, বা অলরেডি যারা টুকটাক করছো তাদের দেখবা কিছু ইংলিশ তো আছে তাই না, কিছু জিনিস তুমি তুমি বুঝবা। কিন্তু এই 0 আর 1 তো তুমি কিছুই বুঝবা না, তোমার কাছে তো কোনো মিনিংই, তুমি যদি না জানো তাহলে তোমার কাছে কোনো মিনিংই বহন করবে না তাই না। তখন এই প্রথম ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিংয়ের যুগে তখন 0 আর 1 দিয়ে শুধু প্রোগ্রামিং করা হতো। আচ্ছা, এখন হচ্ছে দ্বিতীয় প্রজন্ম। দ্বিতীয় প্রজন্মটা কি? সেকেন্ড জেনারেশনে তোমার হচ্ছে 1950 থেকে 1960, তখন করা হতো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে তোমার আস্তে আস্তে উন্নত হওয়া স্টার্ট করছে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ নিয়ে হালকা ডিটেলস আছে একটু পরে। তৃতীয় প্রজন্ম হচ্ছে তোমার 1960 থেকে 1970, এটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তারপরে হচ্ছে তোমার চতুর্থ প্রজন্ম। চতুর্থ প্রজন্মে কি হয়েছে? চতুর্থ প্রজন্মে তোমার 1970 থেকে 1980, এটা হচ্ছে ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আর তারপরটা হচ্ছে পঞ্চম প্রজন্ম। পঞ্চম প্রজন্ম হচ্ছে তোমার 1980 থেকে এখন পর্যন্ত। ঠিক আছে, মানে এখনো কি আমরা 5G যুগে না? সো এখনো কিন্তু 5Gটা চলমান আছে। সো এখনো পর্যন্ত তোমার হচ্ছে এখন যে ভাষাটা চলে সেটাকে বলে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজটা কোন কাজে ব্যবহৃত হয়? এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজটা তোমার এআই এর কাজে ব্যবহৃত হয়। এখন কি তোমার এআই এর একটা বুম হয়েছে না? সো এটা কিন্তু বেসিক্যালি এখন যে এই যে পঞ্চম যুগের বা পঞ্চম প্রজন্মের যে প্রোগ্রামিং ভাষার যে প্রচলনটা চলতেছে, এটার কারণেই কিন্তু তোমার হচ্ছে এখন এই এআই এর এত বেশি কাজকাম দেখা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা চলো আগাই। মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে তোমার দুইটা কোশ্চেন। আচ্ছা, লোভ বুঝি না। আচ্ছা, লোভ বুঝা লাগবে না, লোভ না, ফার্স্ট অফ অল হচ্ছে লুপ। ঠিক আছে, বা বাংলায় বললে লুপ। আমার হিসাবটা কি হবে মানে, এখানে যেহেতু আমি অনেক বেশি টাইম পাবো না, সো তোমাদেরকে হচ্ছে আমি যে মানে আমি 100% নিয়ে দিতে পারতেছি না, তুমি খুব ইজিলি বুঝবা, তুমি হচ্ছে একদম প্রফেশনাল প্রোগ্রামের মতো হয়ে যাবা। প্রফেশনাল প্রোগ্রাম আমিও না। ইভেন তোমাদের ক্লাস নেওয়ার আগে আমার ভালো মতো প্রিপারেশন নেওয়া লাগছে। কারণ প্রফেশনাল প্রোগ্রামার যেহেতু আমি না, আহ, আমি কি করি আমি ভালো বুঝতে পারবো। সো আমি ওই রকম প্রিপারেশন নিয়ে আসতে আমি তোমাদেরকে বুঝাতে পারি আমার নলেজ দিয়ে। ঠিক আছে। সো তোমাদের এইচএসির জন্য কিছু স্পেসিফিক জিনিসপাতি আছে, আমি ইনশাল্লাহ সেগুলো দেখানোর চেষ্টা করব। ইনশাল্লাহ তুমি পারবা। লুপ বুঝো না, বুঝার মতো মোটামুটি বুঝে তুমি ইনশাল্লাহ করতে পারবা, সমস্যা হবে না। আচ্ছা, এখন যেটা আসে যে মেশিন ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে দুই ধরনেরই আসে। যে মেশিন ল্যাঙ্গুয়েজের সুবিধা কি, এটা আসছে তোমার কোথায়? খ নাম্বারে। আরেকটা কি আছে মেশিন ল্যাঙ্গুয়েজের অসুবিধা, এটা তোমার কি? খ নাম্বারে। সুবিধা আর অসুবিধা কি এগুলো একটু বলতে হবে। ঠিক আছে। আবার এই বিতর্কের কথা একটু এমসিকিউতেও আসে, আমি তোমাদেরকে বলতেছি। আচ্ছা, ফার্স্ট অফ অল মেশিন ল্যাঙ্গুয়েজ কি? এই যে 0 আর 1, এই দুই বাইনারি অঙ্ক দিয়ে যে প্রোগ্রামিং ভাষা, কম্পিউটার প্রোগ্রামিং ভাষা লেখা, সেটাকে মেশিন ভাষা বলা যায় বা নিম্ন স্তরের ভাষা বলা যায়। কি বলা যায়? নিম্ন স্তরের ভাষা। এখন আচ্ছা, এটা জিনিস ভুলে গেছি। এই যে তোমার প্রথম দুইটা না, প্রথম দুইটা হচ্ছে নিম্ন স্তর। ঠিক আছে। মাঝের একটা হচ্ছে মধ্যম স্তর। আচ্ছা, আমাকে মনে হয় দেখা যাচ্ছে না, বাট লেখা দেখা গেলেই হয়েছে আপাতত। আর এই লাস্টের দুইটা হচ্ছে আচ্ছা লাস্টের দুইটাও তো না, একটা হচ্ছে উচ্চ স্তর। বেসিক্যালি 3 নম্বরের কিছু উচ্চ স্তরের ভাষা আছে। ঠিক আছে, 3 নম্বরের মধ্য স্তরের ভাষাও আছে, উচ্চ স্তরের ভাষাও আছে। আচ্ছা, আর পঞ্চমটা হচ্ছে অনেক উচ্চ স্তর, বেসিক্যালি অতি উচ্চ। এই স্তরগুলো এমসিকিউতে ভালোই আসে। ওকে, যে কোনটা কোন স্তরের ভাষা। আর একটা ঠিক অনেক আসে, আমি একটু পরে দেখাই দিব। যে তোমার আচ্ছা না, এখনই দেখাই রাখি যে আহ, মধ্যম স্তরের ভাষা কোনটা।
এটা হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আমরা যেটা শিখতেছি এটাই হচ্ছে তোমার মধ্যম স্তরের ভাষা। ওকে। আচ্ছা, এখন আসি এই যে মেশিন ল্যাঙ্গুয়েজে ছিলাম। মেশিন ল্যাঙ্গুয়েজের সুবিধা কি, মেশিন ল্যাঙ্গুয়েজের অসুবিধা কি? মেশিন ল্যাঙ্গুয়েজটা যেহেতু 0 আর 1 দিয়ে করা হয়, মেশিন ল্যাঙ্গুয়েজটা করা খুবই হচ্ছে তোমার দুঃসাধ্য ছিল। মানে খুব স্পেসিফিক কিছু মানুষই পারতো, অনেক বেশি মানুষ পারতো না। এর জন্য তোমার তখনকার কম্পিউটারের যে মানে ইউজারটা কিন্তু খুব কম ছিল, বা প্রোগ্রামার খুবই কম ছিল। তাও যেহেতু অসুবিধা একটু আছে, অসুবিধাটা কি বোঝা কঠিন, তাই না? তাও সুবিধা তো কিছু আছে না? সুবিধা কিছু না থাকলে কি তখন ওখান থেকে শুরু হয়েছে? সুবিধা ছিল এই 0 আর 1 যেহেতু ইউজ হচ্ছে, এই সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কম্পিউটারের সাথে সরাসরি যোগাযোগ করা যেত। মানে 0 আর 1 যেহেতু কম্পিউটারের ভাষা, তুই প্রোগ্রামিং করতেছো কম্পিউটারের ভাষায় 0 আর 1-এ, তার মানে কি তুমি একদম কম্পিউটারের সাথে একদম ডিরেক্টলি একটা সম্পর্ক স্থাপন করতেছো। ওকে। মানে কম্পিউটার কি বলতে যাচ্ছে, তুমি কি বলতে যাচ্ছ, খুব দ্রুত হয়ে যাচ্ছে। একদম মানে ওই যে বোঝাপড়াটা অনেক ভালো। আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে যে কোনো অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না। কি? নো অনুবাদক, ঠিক আছে? মানে তুমি যা বুঝবা কম্পিউটার তাই বুঝবে, তোমাদের দুইজনের ভাষা সেম, সো অনুবাদক করা লাগবে না। আমি বাংলা বলতেছি, তুমি বাংলা বলতেছো, কোনো অনুবাদের দরকার নাই। তুমিও 0 আর 1-এ প্রোগ্রামিং করতেছো, কম্পিউটার বুঝেও 0 আর 1। সো তোমার এখানে কোনো অনুবাদের প্রয়োজনই নেই। আচ্ছা, এখন এরপর যেটা আছে যে হচ্ছে এই যে অনুবাদের যেহেতু প্রয়োজন হয় না, সব ফলে খুব দ্রুত হয়, ফলে খুব দ্রুত কাজকাম হয়। আচ্ছা, এরপরটা আছে যেটা মেশিন ভাষায় লেখা প্রোগ্রাম রান করতে অল্প মেমোরি প্রয়োজন হয়। মেমোরির কাজটা কি প্রোগ্রামিং এ? তুমি যখন একটা প্রোগ্রাম লেখো, ওটাকে কোথাও স্টোর করতে হয়, আস্তে আস্তে তোমার অনুবাদ হয়, অ্যান্ড অনুবাদ হয়ে তোমার তোমার সেটা হচ্ছে কম্পিউটার এক্সিকিউট হয়। বাট তখন যখন তোমাদের ভিতরে কোনো অনুবাদক প্রোগ্রাম নাই, মানে তুমি যে ভাষায় কথা বলতেছো, কম্পিউটার যে ভাষায় কথা বলতেছো, দুইটা যখন সেম, তখন কিন্তু তোমার ওই জিনিসটা স্টোর করার কোনো প্রয়োজন নেই। এর জন্য কিন্তু তোমার অল্প মেমোরি লাগতেছে। কারণ কি অল্প মেমোরি কেন লাগে? কারণ স্টোর করার কোনো প্রয়োজন নেই, তুমি বলতেছো আমি সাথে সাথে বুঝে যাচ্ছি। বাট তুমি যদি ধরো স্প্যানিশ ভাষা বলো, আমি তো স্প্যানিশ বুঝি না, তোমাকে কি করতে হবে? তোমাকে গুগল ট্রান্সলেটরে যাইতে হবে, গুগল ট্রান্সলেটরে তোমার স্প্যানিশ লিখতে হবে, তারপর তুমি ওখানে এটা ট্রান্সলেট করবে, তারপর আমি দেখবো, তাই না? সো ওখানে কিন্তু সমস্যাটা যে এখানে কোনো গুগল ট্রান্সলেটর নাই, বা ওই গুগল ট্রান্সলেটর ফোনে রাখতে গেলে একটা ডাটা খরচ হয়, বা ফোনের একটা স্পেস খরচ হয়, ওটাও নাই। সো এই কারণে অল্প মেমোরি খরচ হয়, আর অনেক দ্রুত কাজ কাম হয়। ওকে। আচ্ছা, কাজকর্ম হয়, সমস্যা নেই। আমার মানে একটু ভাষার সমস্যা আছে কিছু কিছু জায়গায়, একটু ইনফর্মাল হলেও তোমরা মাইন্ড করো না। আচ্ছা, এখন আসে যেটা কোন অসুবিধাগুলো কি কি। যেহেতু শুধুমাত্র 0 আর 1 ব্যবহার করা হয়, মেশিন ভাষা কি কষ্টকর, এবং এই ভাষা ব্যবহার করে প্রোগ্রাম লেখাও কি কষ্টকর। আচ্ছা, মানুষের জন্য বোঝা কঠিন, এটা তো আসলে বলা লাগে না। আচ্ছা, প্রচুর সময় লাগে, স্বাভাবিক। ভুল হওয়ার সম্ভাবনাও কি অনেক থাকে, কারণ তুমি তো আলটিমেটলি বুঝতেছো না, তো তোমার ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকায় কিন্তু বেশি। আর ভুল হলে তা শনাক্ত করা এবং ভুল ত্রুটি দূর করাও কিন্তু বেশ কঠিন। আরেকটা সবচেয়ে বড় অসুবিধা কি, এই যে ওখানে যেমন সবচেয়ে বড় সুবিধাটা জিনিস ছিল, এখানে সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এক ধরনের কম্পিউটারের জন্য লেখা প্রোগ্রাম অন্য ধরনের কম্পিউটারে ব্যবহার করা যায় না। এটা কি যন্ত্র নির্ভর ভাষা। তুমি যদি ধরো আমার ল্যাপটপের বিষয়ে যদি আমি একটা মেশিন প্রোগ্রাম লিখি, আর সেটা যদি আমি এই স্মার্ট বোর্ডে চালাতে চাই, চলবে না। বা ধরো আমার কম্পিউটার বা অফিসে যদি কম্পিউটারে চালাতে চাই, চলবে না। না চলার কারণ কি? কারণ এটা হচ্ছে একটা মানে যন্ত্র নির্ভর, ওই যে যন্ত্রের সাথে আমার ডিরেক্টলি কানেক্ট হচ্ছে না। এক একটা যন্ত্র তো আসলে এক একভাবে তৈরি, রাইট? সো এই কারণে কিন্তু তোমার একটা যন্ত্রের জন্য আমি যদি প্রোগ্রামটা লিখি, আমার ওইটা এখানে এসে চলবে না। কারণ কি ওটা যন্ত্র নির্ভর, আমার মানে একটা কম্পিউটারের জন্য লিখলে খালি ওখানেই চলবে, অন্য জায়গায় গেলে আবার মডিফাই করতে হবে। সো এই যে যন্ত্র নির্ভর হওয়ার কারণে এটা একটা বড় একটা সমস্যা ছিল। ওকে। আমি যে তোমাকে শেয়ার করে দিব এরকম কোনো সুযোগ নেই। আচ্ছা। হ্যাঁ, সালেহ তুমি বেশ ভালো বলছে। আচ্ছা, অ্যাসেম্বলি ভাষা। অ্যাসেম্বলি ভাষা কোন প্রজন্মের? দ্বিতীয় প্রজন্ম, তাই না? দ্বিতীয় প্রজন্ম। আর দ্বিতীয় প্রজন্ম এটা কিরকম? এটাও তোমার নিম্ন স্তরের ভাষা। আচ্ছা, এই যে অ্যাসেম্বলি ভাষা যে হচ্ছে দ্বিতীয় প্রজন্মের এমন নিম্ন স্তরের ভাষা, এখানে তাহলে অ্যাসেম্বলি ভাষায় একটু তো কিছু পার্থক্য আছে, নাহলে তো এটাকেও মেশিন ভাষা বলে দিতাম, তাই না? এখানে 0 আর 1 ইউজ হয় না, এখানে কি ইউজ হয়, এখানে বিভিন্ন সংকেত বা নেমোনিক ব্যবহার করা হয়। ঠিক আছে, কি কি সংকেত ব্যবহার নেমোনিক ব্যবহার করা হয়? ধরো তোমার কিছু আছে, ধরো আচ্ছা এই মাইনাস ব্যবহার করা হয় না। এটা আসলে আমি গতকালকে রাতে ভুল করছি, আমি তোমাদেরকে সংকেতগুলো লিখে দিচ্ছি। তোমার নিউমনিক দুটোকে ব্যবহার করা হয়, সেগুলো হচ্ছে ধরো অ্যাড, বড় হাতের। তারপর ধরো তোমার হচ্ছে ডিভ, ভাগ, ডিভিশন।
তারপর ধরো হচ্ছে তোমার আছে হচ্ছে মাল্টিপ্লিকেশন, মাল মানে হচ্ছে তোমার, বা মাল বা মূল হোয়াট এভার ইউ সে, গুণ বেসিক্যালি, ঠিক আছে, মাল্টিপ্লিকেশন। আরেকটা কি আছে, সাবট্রাকশন, সাবট্রাকশন বা বিয়োগ, সো সাব, মাইনাস না, সাবট্রাকশন। ওকে, একটু পশ টার্মিনোলজিটা ইউজ করতে হবে। আচ্ছা, তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে সেই নেমোনিক। এই নেমোনিকগুলো ইউজ করে তোমার হচ্ছে অ্যাসেম্বলি ভাষা করা হইতো, অ্যাসেম্বলি ভাষায় কাজ করা হইতো। তো এই নেমোনিকগুলো কি ইম্পর্টেন্ট? হ্যাঁ, এগুলো এমসিকিউতে আসে। আচ্ছা, এই নেমোনিকগুলোতে কি কি কাজ বোঝায় না? ধরো এই যে অ্যাড, অ্যাড মানে তো যোগ করা, তাই না? সো আমি তো অ্যাড যদি আমি নেমোনিক দেই, তাহলে আমি মানে আমরাই মানুষরা বুঝে যাচ্ছি যে এটা মানে যোগ করা, ডিভ মানে ভাগ করা, মাল্টিপ্লিকেশন মানে গুণ করা, সাবট্রাকশন মানে বিয়োগ করা। সো এই নেমোনিক বা এই যে কিওয়ার্ডগুলো ব্যবহার করে, বিভিন্ন সংকেত বা নেমোনিক ব্যবহার করে যে প্রোগ্রাম লেখা হয়তো, সেটাকে হচ্ছে তোমার অ্যাসেম্বলি ভাষা বলে। এখানে জিরো আর অনেক ব্যবহার করা হয় না। হ্যাঁ, এটা কি একটা সাংকেতিক ভাষা, এখানে বিভিন্ন সংকেত ইউজ করতেছি না। সো এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা কি একটা সাংকেতিক ভাষা। এখন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কিছু কিছু সুবিধা অসুবিধা থাকা উচিত না? এখানেও কিছু সুবিধা অসুবিধা আছে। এই দেখো, অ্যাসেম্বলি ভাষারও কিছু সুবিধা আছে, অ্যাসেম্বলি ভাষারও কিছু অসুবিধা আছে। এখন অ্যাসেম্বলি ভাষার সুবিধা কি? মেশিন ভাষা থেকে সহজে বোঝা যায়। মানে আমি লিখছি এখানে অ্যাসেম্বলি ভাষা খুব সহজে বোঝা যায়, বাট এটা আসলে ট্রু না। কারণ সবচেয়ে সহজে বোঝা যায় তোমার হচ্ছে নতুন প্রজন্মগুলা। এই আগের প্রজন্মগুলা তোমার একটার থেকে আরেকটা বেটার হয়। এই যে এটা দ্বিতীয় প্রজন্ম না, সো এটা হচ্ছে মেশিন ভাষার থেকে একটু বেটার। ওকে, সো এটা সহজে বোঝা যায়, মানে মেশিন ভাষাতে সহজে বোঝা যায়, এবং এই যে যান্ত্রিক ভাষার তুলনায় অনেক সহজ। আচ্ছা, প্রোগ্রাম রচনা করা, হ্যাঁ, প্রোগ্রাম লেখা যান্ত্রিক ভাষার তুলনায় অনেক সহজ, এবং এই ভাষায় প্রোগ্রাম রচনা করতে সময় এবং শ্রম কম লাগে, তুলনামূলক কম লাগে, মানে ওই যে মেশিন ভাষা থেকে কম লাগে। আচ্ছা, সহজে পরিবর্তন করা যায়। ওই যে ওখানে যে ডিবাগিং এর যে সমস্যাটা হচ্ছিল, ডিবাগিং বা ভুল সংশোধন, ডিবাগিং মানে কি? এটা মানে হচ্ছে ভুল, ভুল সংশোধন, ঠিক আছে। এই ডিবাগিং করতে এখানে কম টাইম লাগে, ওখানে করাটা অনেক সময় সাপেক্ষ ছিল বা ধরাই যাচ্ছিল না। এখানে ভুলগুলো ধরা যায়, এবং সময় ঠিক করতে সময়টা তুলনামূলক কম লাগে, এবং প্রোগ্রামের ত্রুটি বের করে সমাধান করা অর্থাৎ ডিবাগিং ভাষা সহজ। আচ্ছা হ্যাঁ, এটাই আমি লিখলাম মাত্র। তাহলে অসুবিধা কি কি আছে? অসুবিধা, সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এইটাও একটা যন্ত্র নির্ভর ভাষা। যন্ত্র নির্ভর ভাষা মানে কি? আমি যদি হচ্ছে ওই সেম একটা যন্ত্রের জন্য করলে অন্য যন্ত্র ব্যবহার করা যাবে না, আমি আমার পার্সোনাল কম্পিউটার করে আমি এখানে এসে ইউজ করতে পারবো না। সো প্রত্যেক জায়গায় আলাদা আলাদা করে অ্যাসেম্বলি ভাষাও লেখা লাগে। আচ্ছা, এরপর যেটা থাকে, এইটাতেও তোমার যেহেতু মেশিন সম্পর্কে ধারণা থাকতে হয়, তাহলে মেশিন সম্পর্কে ধারণা থাকতে হয় কোন দুইটায়? মেশিন সম্পর্কে ধারণা, মেশিন সম্পর্কে ধারণা বা মেশিন সম্পর্কে ধারণা পাইতে গেলে ধারণা আইদার থাকতে হয়, নাহলে ধরো যদি তুমি ধারণা পাইতে চাও, তাহলে তোমার হচ্ছে নিম্ন স্তরের ভাষা লাগবে। নিম্ন স্তরের ভাষা মানে তোমার প্রথম দুইটা জেনারেশন, ঠিক আছে, ফার্স্ট জেনারেশন অ্যান্ড সেকেন্ড জেনারেশন। ওকে, আচ্ছা, এরপর যেটা আছে যে প্রোগ্রাম নির্বাহের জন্য অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়। এই যে এখান থেকে তোমাদের স্টার্ট হয়েছে, অনুবাদক প্রোগ্রাম কেন লাগলো? এই যে মেশিন সম্পর্কে তো ধারণা তো পাওয়া যাচ্ছে, তাই না? তাও অনুবাদক প্রোগ্রাম কেন লাগলো? কারণ কি? মেশিন সম্পর্কে ধারণা পাওয়া গেলেও, ধরো এখানে অ্যাকচুয়ালি কিরকম হয়, ধরো আহ, আমি দিলাম 0 অ্যাড 1, এটা করে মানে কি 0 আর 1-এর যোগ, ঠিক আছে। ধরো এইটাকে আমি ধরে নিলাম, এটা অনেক সিম্পলিফাইড, বাট এটাকে তুমি একটা অ্যাসেম্বলি ভাষা ধরতে পারো, ইউ ক্যান ইফ ইউ ওয়ান্ট। সো এটা মানে কি বুঝতে পারছি না, যে 0 আর 1 যোগ করে ফেললাম। এখন 0 আর 1 হচ্ছে তোমার কম্পিউটারের ভাষা, কিন্তু এক তো কম্পিউটারের ভাষা না। এককে তো তোমার হচ্ছে সে কম্পিউটার ভাষায় পরিণত করতে হবে। তোমার এই যে যোগ যে করবে, এটা কম্পিউটারকে কোনোভাবে বুঝাইতে হবে, সেই যে হচ্ছে মানে 0 আর 1 দিয়ে কোনোভাবে বুঝাইতে হবে। সো এই বুঝানোর জন্য কি মাঝখানে তখন একটা লাগবে, অনুবাদক কাউকে লাগবে। মানে ধরো আমি এখন হালকা পাতলা হিন্দি পারি, হিন্দি আমি নর্মালি বুঝি, সো আমার কাছে স্প্যানিশের থেকে হিন্দিটা একটু মানে আমার সাথে ভালো সম্পর্ক স্থাপন করা যাবে। তাও হিন্দির তো আসলে অনেক লেভেলের মানে কঠিন আছে না। তো আমি যখন হিন্দি তো বুঝবো না, তাই না? তখন ওই রকম কঠিন লেভেলের হিন্দি আসে গেলে তখন আমাকে কোনো একটা মাঝখানে একটা দোভাষী বা অনুবাদক কাউকে লাগবে, যে আমাকে এক্সপ্লেন করে দিবে। সো এখানেও অ্যাসেম্বলি ধরো তোমার সেই হচ্ছে হিন্দির মতো বা উর্দুর মতো, যে এটা আমরা টুকটাক মানে কম্পিউটার টুকটাক বুঝে অনেক ইজিলি হয়। তাও তোমার একটা অনুবাদক প্রোগ্রাম লাগে, যেহেতু দুজনের ভাষাটা একদম 100% সেম না, ঠিক আছে। আচ্ছা, অ্যাসেম্বলি ভাষার কাজের জন্য কিছু পার্ট এখানে দিয়ে রাখছি, এটা মোটামুটি ইম্পর্টেন্ট, অত বেশি না, এটা চাইলে কেউ কেউ যদি কঠিন লাগে স্কিপ করতে পারো, বাট একটু পড়ে রাখো, যাতে এমসিকিউ টেমসিকিউ আসলে পাও। এখান থেকে সিকিউ আসার চান্স তো নাই। যে অ্যাসেম্বলি ভাষায় চারটা অংশ থাকে, চারটা অংশ কি কি? লেবেল, অপকোড, অপারেন্ট,
আর হচ্ছে কমেন্ট। ঠিক আছে, আমি তোমাদেরকে জাস্ট হচ্ছে একটা দিয়ে বুঝাই দিই। ধরো এ অ্যাড বি, বা ধরো ফাইভ, না ফাইভ তো আর ইসে হয় না, ধরো ওই যে জিরো অ্যাড ওয়ান। এই যে যে মানে তুমি যে কাজটা করতেছো, আমরা কি এখানে কি কাজ করব? আমরা এখানে কাজটা কি করতেছি? যোগ না? যোগ করতেছি। এইটা হচ্ছে অপকোড। যে কাজটা করতেছি সেটা কি? অপকোড। যাদের উপরে যে কাজটা করতেছি, ধরো এই যে এই দুটোর উপর কাজ করতেছি অথবা এই দুটোর উপর কাজ করতেছি, যাদের উপর কাজ করতেছি সেটা কি? সেটা হচ্ছে অপারেন্ড। ঠিক আছে। আর এই কাজের উপর মানে এখানে যে আমি যোগ করতেছি এটা আসলে কমেন্ট আকারে লেখা যায়। সো প্রোগ্রাম রচনা করার দিক নির্দেশনার কাজে, প্রোগ্রাম রচনার কোন দিক নির্দেশে কি কাজ তা বর্ণনা আকারে লেখা হয় তাকে কমেন্ট বলে। মানে এখানে যে যোগ করতে সেটা চাইলে বর্ণনা আকারে কমেন্ট আকারে লিখতে পারতাম, ওটা প্রোগ্রামে কোনো ভূমিকা রাখতো না, জাস্ট আমার বোঝার জন্য সেটাকে কমেন্ট বলা হয়। ওকে। আর এই যে অপারেন্ট কি? অপকোড যার উপর কাজ করে তাকে অপারেন্ট বলে। আবার হচ্ছে অপকোডটা কি? অপকোডকে সাধারণত অপারেশন কোড বলা হয়, মানে যেটা অপারেশন করে সেটা হচ্ছে অপকোড। ঠিক আছে। এই যে অপকোডেই কি বিভিন্ন নেমোনিক থাকে, নেমোনিক কিছু থাকে, অপকোডে থাকে। ওকে। আর এই যে লেবেল কি? প্রোগ্রামের একটি নির্দিষ্ট স্থানকে চিহ্নিত করতে লেবেল ব্যবহার করা হয়। একটা নির্দিষ্ট স্থানকে চিহ্নিত করবো সেখানে লেবেল ব্যবহার করে। পার্ট কয়টা? চারটা। লেবেল, অপকোড, অপারেন্ট আর হচ্ছে একটা কমেন্ট। ওকে। এক শ্রেণীর ভাষা এখানে মোটামুটি শেষ হইলো। এখন যেটা আসে সেটা কি? এই যে উচ্চ স্তরের ভাষা বা এখানে কি কি? এটা হচ্ছে বেসিক্যালি তোমার তৃতীয় প্রজন্মের ভাষা। ঠিক আছে। এটা কি তোমার তৃতীয় প্রজন্মের ভাষা। তৃতীয় প্রজন্মের ভাষার ভিতরে কি কি আছে, মানে তোমার এখানে উদাহরণ চাইতে পারে। উদাহরণ আসে তোমার ফোরটান আসে, তারপর তোমার হচ্ছে সি সি প্লাস প্লাস আসে, তারপর হচ্ছে তোমার জাভা আসে, পাইথন আসে। এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট, দেখে রাখো। আচ্ছা, মোটামুটি এই যে বললাম না তোমার একটা কথা, যে তৃতীয় প্রজন্মের ভাষায় মধ্যম স্তরের ভাষাও আছে, উচ্চ স্তরের ভাষাও আসে। এই কনফিউশনটা কেন আসে? তোমার এই যে সি ল্যাঙ্গুয়েজ, এই সি কে মাঝে মাঝে মধ্যম স্তর বলা হয়, আবার কিছু বইতে এটাকে উচ্চ স্তরও বলে রাখছে। বাট তোমাদের যদি আহ ঠিক আসে যে মধ্যম স্তরের ভাষা কোনটি, সবসময় সি দাগাবা। আর যদি সি দিয়ে দিয়ে দেয় যে সি ল্যাঙ্গুয়েজটা কোন স্তরের ভাষা, যদি মধ্যম স্তর আর উচ্চ স্তর থাকে তাইলে যে কোনো একটা থাকলে তো সেটাই দেখাবা। আর দুইটাই থাকলে আই গেস মধ্যম স্তর দেখানো বেটার। ঠিক আছে। আচ্ছা, আহ, এটা মানুষের জন্য, এই তৃতীয় স্তরের ভাষা মানুষের জন্য বোঝা খুব সহজ। আচ্ছা, ইংরেজি ভাষার সাথে মিল আছে টুকটাক, অনেকটাই আছে। দেখতে গেলে দেখতে পাবে যে টুকটাক মিল আছে, এখন তুমি ইংরেজি ভাষার সাথে কিছু কিছু ওয়ার্ড পাবে ইংরেজি ভাষায়। আচ্ছা, আর উচ্চতর ভাষা হলো সেই সকল ভাষা যা মানুষের বোধগম্য। মানুষের কি বোধগম্য? যত উচ্চস্তর যাবা তত বেশি মানুষের জন্য বোধগম্য হবে। ঠিক আছে, মানুষের জন্য ইজিয়ার হবে। উচ্চতর ভাষার সুবিধা কি? উচ্চতর ভাষার সুবিধা হচ্ছে এটা প্রোগ্রামার বান্ধব, ইজিলি করা যায়। মানে আমি তোমাকে বলি, এই যে প্রোগ্রামিং ভাষা এটা আসলে কিছুই না, এটা আসলে কথা বলার একটা মাধ্যম, কম্পিউটারের সাথে কথা বলার একটা মাধ্যম। সো তুমি যত মানে প্রোগ্রামার মানে প্রোগ্রামিং ভাষা নিয়ে কিন্তু গবেষণা হয়, নতুন নতুন প্রোগ্রামিং ভাষা তৈরি হয়। সো যত নতুন প্রোগ্রামিং ভাষা আসতেছে তত বেশি দেখা যাচ্ছে যে মানুষের সাথে একদম মানে খুবই মিল। আমি জাস্ট কম্পিউটারে লিখবো 5+6, কম্পিউটার কাজটা করে ফেলবে। ঠিক আছে। সো এইরকম আস্তে আস্তে করা ট্রাই করা হচ্ছে, এখনো গবেষণা অনেক চলতেছে। সো যত উচ্চতরে তত বেশি সহজ মানুষের জন্য বোঝা। আচ্ছা, লিখতে সহজ, লেখা সহজ, লিখতে কম সময় লাগে, ভুল হওয়ার সম্ভাবনা কম, এবং ভুল হলে তা বের করে সংশোধন করাও ইজি, মানে ডিবাগিং কি ইজি। আচ্ছা, অভ্যন্তরীণ, এখন একটা কথা আছে যে এইটার জন্য কি এই অভ্যন্তরীণ সংগঠন সম্পর্কে ধারণা থাকার কোনো প্রয়োজন নাই। এতক্ষণ আমরা যেটা করতেছিলাম তোমার প্রথম স্তরের ল্যাঙ্গুয়েজ, দ্বিতীয় স্তরের ল্যাঙ্গুয়েজ, মেশিন ভাষার অ্যাসেম্বলি ভাষা, তোমার কিন্তু বেসিক্যালি জানা লাগতেছিল যে কম্পিউটারের সংগঠনটা কিরকম। কারণ কি, ওরা কম্পিউটারের সাথে সরাসরি তোমার হচ্ছে ওই সম্পর্কটা হচ্ছিল। কারণ আমি তোমাদের এখানে এখানেটা দেখো কথা রেখে দিচ্ছি যে মেশিন সম্পর্কে ধারণা পেতে গেলে কি করা লাগবে। মেশিন সম্পর্কে ধারণা পেতে গেলে নিম্ন স্তরের ভাষা যাইতে হবে, বা ওই মেশিন ল্যাঙ্গুয়েজ বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তোমার এই যে থার্ড লেভেল ল্যাঙ্গুয়েজ বা হচ্ছে তোমার উচ্চতর ল্যাঙ্গুয়েজে চলে আসলে তোমার তখন কিন্তু আর ওই ভিতরের যে গঠন আছে কম্পিউটারের সেটা কিন্তু দরকার হচ্ছে না। আর এখানে কি হয়, যন্ত্র নির্ভর নয়। সো এখন এই যে সি লেভেল মানে সি ল্যাঙ্গুয়েজ থেকে, সি ল্যাঙ্গুয়েজ যেহেতু একটা তৃতীয় স্তরের ভাষা, সি ল্যাঙ্গুয়েজের একটা যদি আমি একটা প্রোগ্রাম আমার কম্পিউটারে লিখে আমি যদি এখানে নিয়ে আসি, এখানে কিন্তু রান করবে, কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে। আচ্ছা, কিছু অসুবিধা আছে না? অবভিয়াসলি অসুবিধা আছে। অসুবিধা হচ্ছে কম্পিউটারের সাথে ওই যে
ওখানে যেগুলো সুবিধা এখানে সেগুলো অসুবিধা, যে তোমার হচ্ছে যোগাযোগ করা যায় না। আর ওখানে যেগুলো অসুবিধা ছিল এখানে সেগুলো সুবিধা হয়ে গেছে। আচ্ছা, আবার অনুমোদক প্রোগ্রামে প্রয়োজন হয়, এটা একটা অসুবিধা। আর একটা কি, আচ্ছা, তুলনামূলকভাবে ধীর হয়। মানে ওগুলা যেহেতু ডিরেক্টলি কম্পিউটারের সাথে হচ্ছে তোমার সম্পর্ক স্থাপন করা যায়, সো তোমার ওগুলায় অত বেশি টাইম লাগে না কাজ করতে, বাট এখানে কিছুটা টাইম লাগে। আচ্ছা, এখানে কি বেশি মেমোরির প্রয়োজন হয়। সেই ট্রান্সলেটার মানে গুগল ট্রান্সলেটারের উদাহরণটা, যে তোমার যেহেতু এটা যেহেতু কম্পিউটার ভাষা না, সো তোমার মাঝখানে ট্রান্সলেটার, ওই যে গুগল ট্রান্সলেটার তোমাকে লাগবে, বা আমার আর তোমার ভাষা যেমন সেম না, গুগল ট্রান্সলেটার লাগবে। গুগল ট্রান্সলেটার তোমার মোবাইলে রাখতে হবে। সো তোমার মোবাইলে তুমি গুগল ট্রান্সলেটার রাখো, তাই তোমার বেশি মেমোরি লাগতেছে। আবার হচ্ছে তুমি যেহেতু হচ্ছে ওই ট্রান্সলেটারে তুমি একটা ওয়ার্ড দিবা, তারপর সেটাকে ট্রান্সলেট করবা, তারপর আমাকে বলবা, মানে বেশ একটা লেন্দি প্রসেস না, এই জন্য টাইমটাও বেশি লাগে। সে মোটামুটি ওইভাবে একদম ভাবতে পারো। আচ্ছা, এখন আসি চতুর্থ প্রজন্মের আশায়। এখান থেকে অত বেশি ইম্পর্টেন্ট কিছু নাই। কয়টা ইম্পর্টেন্ট জিনিস আছে, যে 1970 সাল থেকে চতুর্থ প্রজন্মের ভাষা শুরু হয়। আরেকটা কথা আছে যে এটা ডেটাবেজের ক্ষেত্রে ব্যবহৃত হয়, ডেটাবেজ প্রোগ্রামিং ও স্ক্রিপ্টিংয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ঠিক আছে। চতুর্থ প্রজন্মের ভাষা হলো ডেটাবেজ সংক্রান্ত ভাষা। ঠিক আছে। চতুর্থ প্রজন্মের ভাষা তাহলে কি, ডেটাবেজ সংক্রান্ত ভাষা। সো এখানে তোমাদের একটা জিনিস জেনে রাখতে হবে, যে তোমরা যদি তোমাদের এই যে এইচএসসি আইসিটিতে ডেটাবেস সংক্রান্ত কিছু দেখো, যে ডেটাবেস সংক্রান্ত প্রোগ্রাম কোনটা, ডেটাবেস মানে, আমার তো আসলে তোমাদের যে 6 অধ্যায়টা আছে, 6 অধ্যায়টা কিন্তু আমার সিলেবাসে ছিল না। তো আমি যখন পাশ করে আসছি আমি তখন পড়ি নাই। সো তখন আমি কি করতাম, ডেটাবেস সংক্রান্ত কিছু দেখলে এসকিউএল, এসকিউএলটা ডেটাবেজের এমন একটা প্রোগ্রাম যেটা সব জায়গায় ইউজ হয়। সো আমি জানি যে মানে তোমাদের শর্ট সিলেবাসের বাইরে থেকে কিন্তু কিছু কোয়েশ্চেন আসে। সো শর্ট সিলেবাসের বাইরে থেকে ডেটাবেসে কোনো কোয়েশ্চেন আসলেই এসকিউএল থেকে আসতো। ওকে। এখন এখন যেহেতু তোমাদের এটা শর্ট সিলেবাস মানে মেইন সিলেবাসে আছে, তো একটু ইন্টেন্সে যাব, সমস্যা নাই, ভালো ইন্টেন্সে যাব তোমাদের যখন এটা পড়াবো। কিন্তু এটা তাহলে তোমাদের এইসব অধ্যায় বা কোনো জায়গায় যদি তুমি ডেটাবেস সংক্রান্ত কিছু দেখো, তোমাদের মাথাটা বাইসেট রাখতে হবে যে এসকিউএল, এসকিউএল হচ্ছে ডেটাবেস প্রোগ্রাম, এটা সব জায়গায় আসে, এই প্রশ্নটা অনেক জায়গায় আসে। আচ্ছা, এখন এই যে পঞ্চম প্রজন্মের ভাষা, পঞ্চম প্রজন্মের ভাষা কি, অনেকটাই মানুষের ল্যাঙ্গুয়েজের মতো। ধরো এটাকে এই যে মানুষের ন্যাচারাল, পঞ্চম প্রজন্মের ভাষাকে স্বাভাবিক ভাষা বলা হয়, মানে অনেকটাই মানুষের ল্যাঙ্গুয়েজের মতো আস্তে আস্তে হয়ে যাচ্ছে। ঠিক আছে। এআই এর সাথে আমার কাজ করাই নেই না, এআই কে দিয়ে আমার কাজ করাই নেই। তারপর হচ্ছে এআই কে সাথে আমরা কথাবার্তা বলি, এটা কি অনেকটাই আমাদের ভাষার মতো হয়ে যাচ্ছে না? এই কারণে কি এই পঞ্চম প্রজন্ম ভাষাগুলো মানে এমনভাবে চেষ্টা করা হচ্ছে যাতে একদম মানুষের কথাবার্তার মতোই হয়ে যায়। ঠিক আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আগে পঞ্চম প্রজন্মের ভাষাতে করা হচ্ছে। পঞ্চম প্রজন্মের ভাষার কিছু উদাহরণ হচ্ছে প্রোলগ। এই যে দেখো প্রোগ্রামিং লজিক, তারপর হচ্ছে তোমার লিস্প। এই লিস্পেরও একটা হচ্ছে পূর্ণ মিনিং আছে, এটা একটু কেউ দেখে নিও তো। আহ, আমি আসলে ভুলে গেছি, একটু দেখে নিও। লিস্ট প্রসেসিং বা এরকম কিছু একটা, সম্ভবত লিস্ট প্রসেসিং। ঠিক আছে। মোস্ট প্রবাবলি লিস্ট প্রসেসিং। একটু তোমরা দেখে নিও, এই পূর্ণরূপগুলা মোটামুটি ইম্পর্টেন্ট। ঠিক আছে। আচ্ছা, এগুলো হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট। এখন এই যে মানুষকে যন্ত্রকে মৌখিক নির্দেশনা দিতে পারে, এখন কিন্তু আমরা এগুলো দেখতেছি, রাইট? এখন এগুলো আমার সাথে পরিচিত, আমরা এআই কে মৌখিক নির্দেশনা দিই, আমরা হচ্ছে গুগলকে বলি হ্যালো গুগল ডু দিস ফর মি। সো এরকম কিন্তু প্রচুর হচ্ছে, অ্যান্ড এগুলো হচ্ছে পঞ্চম প্রজন্মের প্রোগ্রামিং ভাষারই কৃতিত্ব বলা যায়। ঠিক আছে। প্রোগ্রামিং এর ইতিহাস মোটামুটি ওইটুকুই। ওখান থেকে এমসিকিউ আসে, ক খ মোটামুটি আসে। ক খ বেসিক্যালি কোত্থেকে আসে, সুবিধা আর অসুবিধা থেকে আসে, বিভিন্ন ভাষার সুবিধা কি, বিভিন্ন ভাষার অসুবিধা কি। বিশেষ করে মেশিন ভাষা আর অ্যাসেম্বলি ভাষার হচ্ছে তোমার ওখানে সুবিধা অসুবিধা নিয়ে বেশ ভালোই প্রশ্ন হয়। সেগুলো একটু ভালো মতো দেখে নিও, যাতে ক খটা খুব ভালো মতো পারো। ক ভাষায় বলা উচিত না, ওখান থেকে ক্ষয়ের প্রশ্নই বেশি হয়। কত হচ্ছে তোমার সংজ্ঞা, সংজ্ঞা তো আসলে যে কোনো জায়গা থেকে আসতে পারে, তাই না? আচ্ছা, এখন যেটা আসবো সেটা হচ্ছে এই অনুবাদক প্রোগ্রাম, ওই যে সেই গুগল ট্রান্সলেটর। আচ্ছা, একটু কমেন্ট চেক করি। না, সি প্লাস প্লাস মতো স্যার ভাষা না। সাদিয়া আক্তার বলছে হচ্ছে স্যার বুঝি কিন্তু এক্সাম কোশ্চেন দেখেলে কিছু পারি না। আচ্ছা, দেখা যাক, আমি তো কিছু কোশ্চেন এখানে রাখছি, আজকে কিছু এমসিকিউ আছে, দেখি। তোমরা তো পরীক্ষা দিচ্ছ, রাইট? মানে ক্লাসে যে পরে যে পরীক্ষাগুলো হয়, সো পরীক্ষাগুলো দিও। আমি মানে কোশ্চেনগুলো আসলে এমনভাবে করার চেষ্টা করছি যাতে তোমাদের বোর্ডের সাথে সাদৃশ্য থাকে। ঠিক আছে। এখন বোর্ডে যেহেতু আমি কোশ্চেন করবো না, আমি তো আসলে জানি না যে আলটিমেটলি কোনো দিন খুব আলটিমেটলি আলাদা কিছু চলে আসবে কিনা। কিন্তু এতদিন ধরে যে ট্রেন চলতেছে, সেই ট্রেন অনুযায়ী আমি সেরকম করেই প্রশ্ন করার চেষ্টা করতেছি। সো তোমরা একটু পরীক্ষাগুলো দিও, আমার ক্লাসগুলো করো, ক্লাসের শেষে যে প্র্যাকটিসগুলো থাকে ওগুলো একটু দেখো। রিলেভেন্ট জিনিসপাতি দেওয়া থাকে একদম, অনেক এমন না যে আমি ইজি জিনিসপাতি দিয়ে রাখছি তোমাদের পরীক্ষা অনেক কঠিন কিছু আসবে, এরকম আসলে হয় না। আর উল্টা দেখা যায় যে আমি হয়তো ক্লাসে অনেক কঠিন কিছু করাইতে পারি একটা দুইটা। সো একটু একটু ট্রাই করো, দেখা যাক কি হয়। আচ্ছা, অনুবাদক প্রোগ্রাম, যে সেই কি গুগল ট্রান্সলেটর। এখন কম্পিউটার ক্ষেত্রে কি গুগল ট্রান্সলেটর সেই কাজটা করে দিতে পারবে? পারবে না। কম্পিউটার ক্ষেত্রে কারা কারা করে, কম্পিউটার ক্ষেত্রে তিনটা বেসিক্যালি তোমার তিন ধরনের অনুবাদক প্রোগ্রাম আছে।
অ্যাসেম্বলার, কম্পাইলার, আর হচ্ছে ইন্টারপ্রেটার। ওই যে সি প্লাস প্লাস কিন্তু হচ্ছে তোমার মধ্যস্তরের ভাষা না, সি প্লাস প্লাস হচ্ছে উচ্চস্তরের ভাষা। আচ্ছা, অ্যাসেম্বলার হচ্ছে, অ্যাসেম্বলার কি একটা অনুবাদক প্রোগ্রাম, কিন্তু অ্যাসেম্বলার শুধুমাত্র অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে হচ্ছে তোমার মেশিন ভাষায় রূপান্তর করে। অ্যাসেম্বলার কি শুধুমাত্র সেকেন্ড জেনারেশনের জন্য বা হচ্ছে তোমার অ্যাসেম্বলি প্রোগ্রামের জন্য। ওকে। আচ্ছা, কম্পাইলার, কম্পাইলার কি? কম্পাইলার হলো এক ধরনের অনুদাপক যা হাই লেভেলের ভাষা কে মেশিন ভাষায় পরিণত করে, মানে কি জিরো আর ওয়ানে পরিণত করে। ঠিক আছে। আচ্ছা, আর ইন্টারপ্রেটার কি? ইন্টারপ্রেটার এরকম যে হাই লেভেলের ভাষাকে তোমার হচ্ছে মেশিন ভাষায় পরিণত করে। কিন্তু কম্পিউটার আর ইন্টারপ্রেটার পার্থক্যটা কি, মানে মেইন পার্থক্যটা কি? কম্পিউটার সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে করে। তুমি যদি একটা প্রোগ্রাম লেখো, ধরো 60 পেজের একটা, ধরো আমার কয়েকদিন আগে হচ্ছে একটা প্রোগ্রামিং এর একটা অ্যাসেসমেন্ট ছিল আমার ভার্সিটিতে। তো আমি 60 লাইনের একটা প্রোগ্রামিং করছি। এসব 60 লাইন অনেক ছোট। আমি একদম শুরু করছি, এই টার্ম থেকে আমার শুরু হয়েছে। সো এটা অন্য কেউ শুনলে বলবে যে আয় হায় কি 60 লাইনের প্রোগ্রামকে ভাব নিচ্ছে, বাট আমার জন্য অনেক বেশি ছিল কথা। আমি আসলে এইচএসসি লেভেলে কখনো আমার 60 লাইন কখনোই করা লাগে না। এইচএসসি লেভেলে তোমার হায়েস্ট গেলে 10-15 লাইন বা 10-12 লাইন। সো 10-12 লাইন থেকে আমি যখন হুট করে 60 লাইনের প্রোগ্রাম লিখতে গেছি, তখন আমার তো নার্ভাস লেগে গেছে। এখন তুমি যখন আসলে ধরো 60 লাইনের একটা প্রোগ্রাম লিখছো, 60 লাইনের একটা প্রোগ্রাম লিখে তুমি, কম্পাইলার কি করে? কম্পাইলার পুরো প্রোগ্রামটাকে একসাথে তোমার মেশিন কোডে রূপান্তর করে বা একসাথে কাজটা করে, একসাথে অনুবাদ করে ফেলে। আর ইন্টারপ্রেটার কি করে? ইন্টারপ্রেটার লাইন বাই লাইন করে। ইন্টারপ্রেটার কি করে? লাইন বাই লাইন করে। তোমার 60টা লাইন যদি থাকে, প্রথমে একটা লাইন, তারপর একটা লাইন, তারপর একটা লাইন, এরকম। ওকে। সো এরকম করে তোমার অ্যাকচুয়ালি কাজগুলো হয়। ইন্টারপ্রেটার, ইন্টারপ্রেটার আর হচ্ছে ধরো এখানে আমি কিছু জিনিস দিয়ে রাখছি। এই যে ইন্টারপ্রেটার আর কম্পাইলারের পার্থক্য, এটা অনেক ইম্পর্টেন্ট। কিসে কিসে বেসিসে পার্থক্য, এগুলো একটু দেখে নিও। আচ্ছা, ইন্টারপ্রেটার আর প্রোগ্রাম হচ্ছে কম্পাইলার পার্থক্য ইম্পর্টেন্ট বললাম না? আমি তোমাদের জন্য অ্যাসেম্বলারও দিয়ে রাখছি, যে যদি কখনো অ্যাসেম্বলার চলে আসে, এখন যেহেতু পোর্শন টোশন একটু চেঞ্জ করার ট্রাই করতেছে, যদি অ্যাসেম্বলার সাথে পার্থক্য চলে আসে যে তোমরা লিখতে পারো। এই যে তোমাদের কাছে আমি পার্থক্যগুলো দেখে রাখছি, ঠিক আছে? এখন আসো ওই পার্থক্যটা আমি পড়াবো না, আগে এগুলো পড়ায় রাখি। আচ্ছা, এগুলো তো টুকটা দেখলা, এখন একটু ডিপে যাই। যে অ্যাসেম্বলার কি করে, ধরো এখানে আমি একটু ভুল করছি, এটা মনে হয় দেখা যাবে না। অ্যাসেম্বলার হচ্ছে তোমার অ্যাসেম্বলি যে কোডটা থাকে, অ্যাসেম্বলি কোডকে তোমার হচ্ছে এই যে তোমার অ্যাসেম্বলারের ভিতর ঢুকায়, এটা হচ্ছে অ্যাসেম্বলারের ভিতর ঢুকায়, অ্যান্ড তোমার আলটিমেটলি কি মেশিন কোড হিসেবে আউটপুটটা পায়। ঠিক আছে। আচ্ছা, তো অ্যাসেম্বলি ভাষায় এইখানে শেষ। অ্যাসেম্বলারে আর অত কোনো ডিটেলস আমাদের লাগে না। কম্পাইলারের ক্ষেত্রে ডিটেলস লাগে, কম্পাইলারে তোমার সংজ্ঞাটাও লাগে, যে হচ্ছে এখানে কি কোনো সংজ্ঞা দিছে? কম্পাইলার এক ধরনের অনুদেমক প্রোগ্রাম, এটা একটা সংজ্ঞা হইতে পারে, কোনো সমস্যা নাই। এবং এটা একটা হাই লেভেল ভাষার উৎস। সেকেন্ডারি মেমোরিতে থাকে। কোথায় থাকে? সেকেন্ডারি মেমোরিতে থাকে। কোন নির্দিষ্ট কম্পাইলার একটিমাত্র হ্যাঁ, এখানে একটা কথা আছে। এই যে কম্পাইলার আমরা পড়তেছি না, যে হাই লেভেল ভাষাকে হচ্ছে রূপান্তর করে এটসেট্রা এটসেট্রা, তোমার একটা কম্পাইলার কিন্তু একটা ভাষার জন্যই। ধরো একটা সি কম্পাইলার থাকতে পারে। এই সি কম্পাইলার কি করে? সি প্রোগ্রামিং কে হচ্ছে তোমার রূপান্তর করে। সি প্রোগ্রামিং এ মানে সি প্রোগ্রামিং ভাষায় লেখা হচ্ছে তোমার প্রোগ্রামগুলোকে রূপান্তর করে। এ কিন্তু তোমার সি প্লাস প্লাসকে রূপান্তর করতে পারবে না। কারণ পারবে না, সি একটা ভাষা, সি প্লাস প্লাস আরেকটা ভাষা। সো তোমার সি কম্পাইলার সি প্রোগ্রামিংকে রূপান্তর করতে পারলেও সি প্লাস প্লাসকে রূপান্তর করতে পারবে না। এই এখান থেকে কি বলা যায়, যে কোনো নির্দিষ্ট কম্পাইলার একটি মাত্র হাই লেভেল ভাষাকে মেশিন ভাষায় পরিণত করতে, অনুবাদ করতে পারে। ঠিক আছে। আচ্ছা, এখন যেখানে আসি, যে কম্পাইলারের সুবিধা কি? কম্পাইলারের সুবিধা হচ্ছে যে একবারে একবারে সব কাজ হয়ে যাচ্ছে, লাইন বাই লাইন, বারবার যাওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, কোনো একবার গিয়ে তারপর লাস্টে গিয়ে কোনো ভুল থাকলে জানায় দেয়। প্রোগ্রামকে লিঙ্ক করে থাকে, পুরো প্রোগ্রামকে একটা সংযোগভাবে যুক্ত করে। আরেকটা কি থাকে, যে প্রধান মেমোরিতে প্রয়োজনীয় মেমোরি ব্যবস্থা করে থাকে। মানে ওর যে তোমাদেরকে বললাম না, যে হচ্ছে ওই যে প্রোগ্রামটা তো কোথাও রাখতে হবে, তুমি যেটা ইনপুট দিচ্ছ ওটা তো কোথাও রাখবা, বা গুগল ট্রান্সলেটরটা কোথাও রাখবা। সো ওইটা যেন কি প্রাইমারি প্রয়োজনীয় মেমোরি ব্যবস্থা করে থাকে। আচ্ছা, অসুবিধা আছে যে ধাপে ধাপে ভুল শনাক্ত করা যায় না, ফলে সাথে সাথে সংশোধন করা যায় না। তোমাকে যদি ধরো তুমি একটা লাইন লিখলা যে ইন্ট এ বি, এখানে একটা কিছুটা ভুল হয়েছে। ঠিক আছে। এখন এখানে যদি কোনো একটা ভুল হয়, বা ধরো তুমি একটা লাইন লিখলা যে কাউ
ফ্লাইজ ইন স্কাই। আচ্ছা, হ্যাঁ, কাউ ফ্লাইজ ইন স্কাই, এই লাইনটা তুমি লিখছো, ধরো একটা প্যারাগ্রাফের ভিতর লিখে বলছো। এখন তুমি যদি ওই প্যারাগ্রাফটা একদম লেখা শেষ করে তারপর তোমাকে যে কেউ বলে যে এই লাইনে মনে হয় ভুল হয়েছে, তখন তুমি আসলে ঠিক করার সময় পাবা কিনা বা ঠিক করতে পারবা কিনা একটু কিছু যদি কিন্তু আসে। বা তুমি যদি এই লাইনটা লেখার পর সাথে সাথে বলে দেয় যে এই লাইনটা ভুল, তাহলে ঠিক করাটা অনেক ইজি আর না। এইটাই, যে সাথে সাথে সংশোধন করাটা মাঝে মাঝে বেটার। আর এটা কি বেশি জায়গা প্রয়োজন হয়, তোমার কম্পাইলারের তুলনামূলক ইন্টারপ্রিটারের থেকে বেশি জায়গা প্রয়োজন হয়। আচ্ছা, এখন আসি ইন্টারপ্রিটার। ইন্টারপ্রিটারও কি একটা অনুবাদক প্রোগ্রাম। আচ্ছা, হাই লেভেল ভাষাকে উপর করে। তোমার হচ্ছে ইন্টারপ্রেটারে কি কি কাজ করে? ইন্টারপ্রেটার হচ্ছে তোমার এক লাইন কাজ করে, ঠিক আছে। তোমার হচ্ছে ইন্টারপ্রেটার আকারে ছোট, প্রোগ্রামে ভুল সংশোধন করাও সহজ, কারণ কি ওই লাইন বাই লাইন যেহেতু আসে। আচ্ছা, আর ইন্টারপ্রেটারকে কোনো মেমোরিতে সেভ করে রাখতে হয় না, যেহেতু একটা লাইন আসলে অনেক কম মেমোরি খায়, সেটাতে কোনো সেভ করার প্রয়োজন হয় না। ওই যে প্রায় হচ্ছে তোমার ওই মেশিন ল্যাঙ্গুয়েজের মতোই। মানে ধরো তোমরা যদি হচ্ছে নর্মালি 0 বা 1 প্রোগ্রামিং করো, 0 বা 1 আমাদের সেভ করতে হয় না, কারণ কি ওটা কম্পিউটার ভাষা। সো আবার তোমরা যদি কখনো একটা ছবি তুলো দেখবা, একটা খারাপ মোবাইলে ছবি তুললে যে হচ্ছে তোমার, বা পুরাতন মোবাইলে ছবি তুললে তোমার 15 KB হয় একটা ছবির ফাইল। সো এটা কি খুব বেশি মেমোরি না কিন্তু। সো ওরকমই যে একটা লাইন আসলে অনেক ছোট হয়, এই জন্য ইন্টারপ্রেটারের ক্ষেত্রে লাইন বাই লাইন যেহেতু কাজ করে, তোমার ওই অল্প মেমোরির জন্য ইন্টারপ্রেটারের নিজের ভিতরেই তোমার রাখতে পারো, কোনো আলাদা মেমোরির প্রয়োজন হয় না। আচ্ছা, আর অসুবিধাগুলো কি কি? অসুবিধা হলে হচ্ছে তোমার অনেক সময় লাগে, কারণ লাইন বাই লাইন তো কাজ হচ্ছে না, কম্পাইলারে কম সময় লাগে। আর হচ্ছে এক লাইন করে পরে মধ্যে অনুবাদ করে। আচ্ছা, ইন্টারপ্রেটার, হ্যাঁ, ইন্টারপ্রেটারের মাধ্যমে আরেকটা বড় সমস্যা হচ্ছে এইটা, যে ইন্টারপ্রেটারের মাধ্যমে রূপান্তরিত প্রোগ্রাম পুনরায় রূপান্তরের প্রয়োজন হয়। ঠিক আছে, মানে কি, তুমি একবার ইন্টারপ্রেটার দিয়ে রূপান্তর করলা, তোমার লাস্টে যে আবার রূপান্তর করা লাগবে। তুমি হচ্ছে লাইন বাই লাইন বা করে আবার লাস্টে পুরোটা আবার করা লাগবে, সো কি পুরো একটা টাইম কনজিউমিং বিষয়। এই কারণেই তোমার অনেক জায়গায় বলা হয় যে আহ, একটা তোমাদের কোশ্চেন খুবই আসে যে কম্পাইলার, আমার আসলে প্রশ্নটা টাইপ করে অ্যাড করতে খেয়াল নাই, এটা একটু দেখো নিও সবাই। কম্পাইলার কেন ইন্টারপ্রেটার থেকে উত্তম ব্যাখ্যা করো। ঠিক আছে, কম্পাইলার কেন ইন্টারপ্রেটার থেকে উত্তম এটা ব্যাখ্যা করো, এটা প্রচুর আসে ক্ষতে। ঠিক আছে, এখন তোমার এটা দেখে নিবা কি কি, তুমি কি কি দিবা, তুমি কি কি সুবিধা দেখাবে, এটা তোমার সৃজনশীলতার উপরে। তুমি আমি বলি তোমাকে, তুমি সুবিধা দেখাবা হচ্ছে কম্পাইলার একবারে কাজ করতে পারে, so সময় কম লাগে, এই কারণে কম্পাইলার বেটার। আবার কম্পাইলার হচ্ছে আহ, একবার করলেই হয়ে যায়, দুইবার করা লাগে না, যেমন ইন্টারপ্রেটার দুইবার করা লাগতেছে। সো এরকম কিছু কিছু তুমি কম্পাইলার পক্ষে যুক্তি দিয়ে তুমি কম্পাইলারকে বেটার বলবা। অ্যান্ড কম্পাইলারটা অ্যাকচুয়ালি বেটার, ঠিক আছে, মানে আমাদের এইচএসসি লেভেলে কম্পিউটারকে বেটার বলে অ্যাকচুয়ালি তোমার প্রশ্নগুলো আসে। সো কম্পিউটার এই এই প্রশ্ন দেখে রেখো। ওকে, আচ্ছা, এখন এই যে তোমাদেরকে পার্থক্য দেখাইছিলাম, দেখো এই প্রত্যেকটা হচ্ছে এক একটা করে অনুবাদক প্রোগ্রাম, তাই না? প্রত্যেকটা এক একটা করে অনুবাদক প্রোগ্রাম, সো এরকম কিছু পার্থক্য দেওয়া আছে, এগুলো আমি অলরেডি পড়াই ফেলছি, এগুলো এখন টাইম ওয়েস্ট করতেছি না, তোমরা একটু দেখে নিও। ওকে, আচ্ছা, এখন আসি, একটা জিনিস তোমাদেরকে অ্যাড করতে মনে নেই, সো বাগ অ্যান্ড ডিবাগ, আচ্ছা ডিবাগিং, এই বাগ মানে কি? বাগ মানে হচ্ছে ভুল, ঠিক আছে। বাগ মানে কি? বাগ মানে হচ্ছে ভুল। আর ডিবাগ মানে কি? ডিবাগ মানে হচ্ছে ভুল সংশোধন। এখন এই যে মানে এতক্ষণ ধরে আমি অনেকবার কথা বললাম না যে কম্পাইলার হচ্ছে ভুল দেয়, একটা লাইনে কোনো ভুল হলে তোমাকে বলে দিবে, এই ভুলগুলোকে কি বলা হয়? বাগ বলা হয়। আর ডিবাগিং মানে কি? সেই ভুলগুলোকে সংশোধন করা। এখন একটা প্রোগ্রামে কয় ধরনের ভুল হইতে পারে? টাইপস অফ বাগস, একটা হতে পারে তোমার বা এরর্স, একটা হতে পারে তোমার লজিক্যাল এরর, আরেকটা কি হইতে পারে? আরেকটা হইতে পারে তোমার হচ্ছে সিনট্যাক্স এরর, আরেকটা হইতে পারে তোমার রান টাইম এরর। এখন প্রশ্ন আমাকে করতে পারো যে ভাই এই যে তিনটে বাগের ধরন লিখলেন এটা কোনটা কি? লজিক্যাল এররটা তোমাদের হচ্ছে আমি আহ, কালকে বুঝাবো ইনশাল্লাহ।
এটা হচ্ছে তোমার যোগের ক্ষেত্রে। ধরো তুমি আমাকে বললা যে, ধরো তুমি যে কখন প্রোগ্রামিং করলা, তুমি প্রোগ্রামিং এ লিখলা যে 0 ইজ গ্রেটার দেন 2, এটা তুমি লিখছো, ঠিক আছে। এখন এটা কি আসলে ট্রু? 0 তো 2 এর থেকে বড় না, এটা তো সম্ভব না, তাই না? সো এটা যদি সম্ভব না হয়, তাহলে 0 থেকে 2 এটা তো পসিবল না। এখন তুমি যদি এটা সময় লিখে ফেলো, তখন প্রোগ্রামটা রান করবে না। তখন যে মানে যে ভুলের কারণে প্রোগ্রামটা রান করতেছে না, সেটা কি ভুল? সেটা হচ্ছে তোমার এই যে লজিক্যাল ভুল, ঠিক আছে। কারণ কি, 0 তো 2 এর থেকে বড় না। সো এরকম যদি কারণ তুমি ভুল হয়, অ্যান্ড এই ভুলের কারণে যদি প্রোগ্রামটা রান না করে, তখন সেটা হচ্ছে লজিক্যাল এরর। সিনট্যাক্স এররটা কি? ধরো তোমার কোথাও একটা কমা দিতে ভুলে গেলা বা একটা সেমিকোলন দিতে ভুলে গেলা, ঠিক আছে। এখন এগুলো কি, এই যে কমা সেমিকোলন, এগুলো কি বিরাম চিহ্ন না? এই বিরাম চিহ্ন কি বাক্য লেখার নিয়ম, তাই তো? এই সিনট্যাক্স মানে হচ্ছে বাক্য লেখার নিয়ম। সো কম্পিউটারে মানে সি প্রোগ্রামিং এ লেখার যে নিয়ম, সেটাকে সিনট্যাক্স বলা হয়। তো তুমি যদি প্রোগ্রামিং লেখার নিয়মে কোনো ভুল করো, তো সেটা কারণে প্রোগ্রামটা রান না করে, সেটা হচ্ছে সিনট্যাক্স এরর। আর রান টাইম এররটা হচ্ছে তোমার টোটালি যে প্রোগ্রামটা রান করবে, এখানে কিছু ইন্টারনাল বিষয় থাকে, সেখান থেকে রান টাইম এররটা, সেই রান টাইম এররটা না বুঝলেও হয় মোটামুটি, বাট এটা খেয়াল রেখো। ওকে, বা রান টাইম এররটা আমি একদম লাস্টের দিকে একবার বলার চেষ্টা করবো মানে। আচ্ছা, রুবেল আহমেদ বলছে কি ক্লাস, আমি আসলে খেয়াল করিনি আগে কমেন্টটা। আজকে হচ্ছে সি প্রোগ্রামিং এর প্রথম ক্লাস হচ্ছে, ঠিক আছে। এই আমাদের, আচ্ছা হ্যাঁ, আজকে আমি আসলে ওই প্রমোশনাল স্লাইড অ্যাড করতে ভুলে গেছি। প্রমোশনাল স্লাইড অ্যাড যদি করি না, এখানে লিখে রাখি যে SOE FRC 6। তোমাদের জন্য আসলে আমি বারবারই বলি, আমি কালকে রাতে একটা পোস্ট করছি, তোমরা যারা দেখছো, যারা রেগুলার, একটু খেয়াল করো যে প্রথম অধ্যায়ের হচ্ছে তোমার MCQ গুলা এসওই যে পাবলিক যে গ্রুপটা আছে, ওটা আমি পোস্ট করে রাখছি। অ্যান্ড যারা মানে আসলে কোর্সে আমাদের এনরোল না কিন্তু হচ্ছে ক্লাস করছো, তাদের জন্য আসলে আমি প্রথম অধ্যায়ের লেকচার স্লাইডটাকে কমেন্টে দিয়ে রাখছি। আর কোনোটাই দিব না, প্রথম অধ্যায়টা খেলে দেখছি। কারণ প্রথম অধ্যায়ে একটাই মাত্র লেকচার স্লাইড, অ্যান্ড হচ্ছে ওইটা আমার কাছে ফিল হচ্ছে যে তো অনেকের কারণে উপকারে আসতে পারে, এই জন্য আসলে দিয়ে দেওয়া। সো এখন তোমরা যারা, আমি দেখলাম যে তোমাদের এইচএসসি কিন্তু বেশ ভালো পিছিয়ে গেছে, তোমাদের নাকি এইচএসসি এখন জুনে। সো এইচএসসি জুনে মানে কিন্তু তোমাদের খাতে এখনও প্রায় 6 মাস আছে। 6 মাস ইজ এ হিউজ টাইম। এই কোর্সটা কিন্তু এমনভাবে ডিজাইন করা ছিল যে তোমাদের মনে হয় ফেব্রুয়ারি বা মার্চে শেষ হয়ে যাবে। সো তোমরা তারপরে রিভাইজ করার একটা টাইম পাচ্ছ। আর তোমাদের যারা অ্যাকচুয়ালি কোর্সে এনরোল আছো, তোমরা যদি আমাদের সাথে সব কিছু শেষ করে ফেলো, তোমাদের কাছে কিন্তু রিভাইজ দেওয়ার জন্য একটা হিউজ টাইম লাগতেছে। মানে তুমি এখানে শিখে তুমি এখানে রিভাইজ করে ফেলতে পারতেছো। বা তোমার পরেও যারা এনরোল হচ্ছে, তাদের জন্য ইনাফ টাইম আছে কাজটা করার। সো আমার সাজেশন থাকবে, যেহেতু পরীক্ষা পিছিয়েছে, তোমাদের কিন্তু একটা ভালো রেজাল্ট করা এখন অবশ্যম্ভাবী, করতেই হবে। সো ইনশাল্লাহ এটা ভালো প্রিপারেশনের জন্য অবভিয়াসলি এফআরসিতে ভর্তি হওয়া উচিত। এফআরসিতে ক্লাস পরীক্ষার মাধ্যমে তোমাদের ইনশাল্লাহ বেশ একটা ভালো প্রিপারেশন দিয়ে দেওয়া হবে। অ্যান্ড আইসিটির জন্য আমি বলতে পারি যে আইসিটি আমি আসলে প্রত্যেক ক্লাসে টুকটাক করে টপিক পড়ায়, কিছু প্র্যাকটিস করায় ইনশাল্লাহ এটা প্রিপারেশন দেওয়ার চেষ্টা করতেছি, পরীক্ষাও দিচ্ছি। পরীক্ষা তোমাদের কিছু সিকিউ পরীক্ষা গেছে না? সালে এখন আমাকে একটু জানাও সিকিউ পরীক্ষা দিছো কিনা। তুমি যেহেতু রেগুলার ক্লাস করো, তুমি জানাও যে হচ্ছে সিকিউ পরীক্ষা দিছো কিনা। আমি অলরেডি সিকিউর জন্য প্রশ্ন দিছি, সিকিউ পরীক্ষা হয়েছে কিনা, সিকিউ পরীক্ষা দিছো কিনা, একটু বইলো। সিকিউ পরীক্ষা তোমাদের হচ্ছে আমার মোটামুটি আমি যতটুকু শিওর যে তো আমার বা প্রশ্ন যেটা করা আছে যে প্রতি পরীক্ষা, প্রতি অধ্যায় শেষে একটা করে পরীক্ষা নেব, সেখানে সিকিউ থাকবে একটা বা দুইটা করে, ঠিক আছে। আর ক্লাস ওয়াইজ জাস্ট এমসিকিউ করে যাচ্ছে। সো এটা জানাও আমাকে। আচ্ছা, এখন আসো তোমাদের একটু মানে হিসাব ভিতরে ঢুকি, ঠিক আছে। একটা আদর্শ প্রোগ্রামের বৈশিষ্ট্য কি? তুমি যে প্রোগ্রাম লিখতেছো, ধরো একটা আদর্শ ছেলে আছে না, ওই যে আমি কবির নাম ভুলে গেছি, একজন হচ্ছে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। সো ওটা কি আদর্শ ছেলে ছিল? এটা কি, এটা হচ্ছে আদর্শ প্রোগ্রাম। সো তুমি একটা প্রোগ্রাম কিভাবে লিখলে তুমি সেটাকে আদর্শ প্রোগ্রাম বলতে পারবা? আদর্শ প্রোগ্রাম বলতে পারবা যদি একটা প্রোগ্রাম সহজ হয়, সংক্ষিপ্ত হয় এবং বোধগম্য হয়। একটা প্রোগ্রামে যদি রাখতে কম মেমোরি লাগে, একটা প্রোগ্রাম যদি কম সময়ে এক্সিকিউট করা যায় বা কম সময়ে লেখা যায়। আচ্ছা, লেখা যায় পুরোপুরি না, এক্সিকিউট লেখা তুমি দুইটাই ধরো। কারণ এক্সিকিউট মানে হচ্ছে প্রোগ্রামটি তুমি যে কম্পিউটারে এন্টার চাপলা, তারপর কতটুকু টাইম লাগবে শেষ হইতে। আর লেখা হতে তুমি তো লিখলা, লিখতে কত টাইম লাগবে, লেখার আসলে এক একজনের দক্ষতার উপর নির্ভর করে, বাট ওকে। আচ্ছা, সহজে সম্প্রসারণযোগ্য, তুমি ধরো আজকে এতটুকু লিখলা, ওইটুকুর উপর কাজ করতেছো। ধরো আজকে তুমি 3 লাইন লিখলা, তুমি 3 লাইনের উপর কাজ করতেছো, পরে আবার তুমি ওইটার উপর 5 লাইন লিখলা, পরে 5 লাইন দিয়ে পুরো কাজটা একটু বাড়লো, কাজে পরিধিটা বাড়লো, তো পুরোটা একসাথে কাজ করলো, ঠিক আছে। আচ্ছা, এই 5 নাম্বার যেটা আছে,
যে বাগ খুঁজে বের করা এবং ডিবাগ করা সহজ। এটা মানে কি, তুমি ইজিলি বাগ, ভুল গেলে তুমি ইজিলি ধরতে পারবা এবং তুমি সেটা ঠিক করে ফেলতে পারবা। ঠিক আছে, আসলে ভুল ধরাটা বেশ কঠিন। কারণ ধরো, এই যে তোমাদের যে ভুলের টাইপ দেখালাম, এই যে সিনট্যাক্স এর যেটা, এইটা ধরো অনেক কঠিন। তুমি দেখা যাচ্ছে তুমি মানে পরীক্ষা খাতে তুমি টেরও পাবা না। তাও তোমাদের জন্য ভালো বিষয় যে পরীক্ষা খাতায় সিনট্যাক্স এররের জন্য কম নাম্বার কাটে, অনেক ক্ষেত্রে এক কাটে, বা অনেক সময় অনেক স্যার কাটেই না। যদি দেখে যে সবকিছু ঠিক আছে, ও সিনট্যাক্স এররও সব জায়গায় প্রায় ঠিক করছে, খালি এক জায়গায় ভুল করছে, আমি কাটলাম না। ঠিক আছে, কারণ সিনট্যাক্সটা আসলে অনেক ক্ষেত্রেই মানে ভুল হয়ে যায়, অনেক দক্ষ প্রোগ্রামার দ্বারা হয়। তারা আর কি রান করার পর কম্পাইলার বা ইন্টারপ্রেটারে যখন লেখা যায় যে এরর ইন লাইন অমুক, তখন আর কি সমস্যাটা হয়। ঠিক আছে, তখন তারা ধরে ফেলতে হবে, তখন ঠিক করে। বাট এর জন্য যে সিনট্যাক্স এররটা ধরা অনেক কঠিন। সো এমন একটা প্রোগ্রাম যদি তুমি করতে পারো যেখানে এই যে ভুলগুলো খুঁজে বের করা এবং ডিবাগ করা অনেক সহজ, সো তোমার জন্য সেটা হচ্ছে আদর্শ প্রোগ্রাম হিসেবে কাজ করবে। আচ্ছা, প্রোগ্রাম তৈরির ধাপ। এখন প্রোগ্রামে তুমি করবা, কিন্তু ধাপ আছে না, কিছু ধাপ থাকা উচিত না? তুমি তো আর হুট করে করতে পারবে না। তোমাকে ধরো, প্রথম ধাপটা হচ্ছে সমস্যা নির্দিষ্টকরণ, তারপরটা হচ্ছে সমস্যা বিশ্লেষণ, তারপরটা হচ্ছে প্রোগ্রাম ডিজাইন, তারপরটা হচ্ছে প্রোগ্রাম উন্নয়ন, প্রোগ্রাম বাস্তবায়ন, ডকুমেন্টেশন, প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। এখন এই যে সমস্যা নির্দিষ্টকরণ, এইটা শুধু তোমাদের কখনো করা লাগে না। কারণ কি, ধরো বাংলাদেশে জনসংখ্যার প্রবলেম হচ্ছে। তোমাকে ধরো বলা হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে পরীক্ষার সময়, ধরো আজকে চবি এই ইউনিটের পরীক্ষা, আমি একজন ফ্রেন্ডকে দিয়ে আসলাম অলরেডি। তো জ্যামে প্রবলেম হচ্ছে। তো এখন তোমাদেরকে একজন ধরো সরকারি এসে বললো যে তোমরা এমন একটা প্রোগ্রাম আমাকে রচনা করে দাও যার মাধ্যমে, যেটা ইউজ করে আমি হচ্ছে তোমার জ্যামটা কমায় ফেলবো। এখন তুমি তো মাথাটা এটা মরবা যে তুমি কি প্রোগ্রাম রচনা করবে যেটাকে তুমি জ্যাম কমাবা। তুমি তো পারবা না, তাই না? এখন ধরো, এই যে তখন তোমাকে নির্দিষ্ট করতে হবে কি সমস্যাটা কোথায়, তোমাকে সমস্যাটা খুঁজে বের করতে হবে। বাট তোমাদের এই কাজটা অলওয়েজ দেওয়া থাকে, তোমার প্রশ্নে বলা থাকে, ঠিক আছে, যে তুমি হচ্ছে দুটো সংখ্যা যোগ করো, অথবা তুমি হচ্ছে আহ একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। ধরো এই যে ঢাকা ইউনিভার্সিটিতে যে রোডের ক্ষেত্রফল নির্ণয় করো, এটা তোমাকে বললো। সো এরকম করে তোমাকে হচ্ছে নির্দিষ্টকরণ করে দেয়। ঠিক আছে, তোমাকে এটা কখনো বের করা লাগে না। বাট যারা অ্যাকচুয়ালি প্রফেশনালি কাজ করে, তাদের জন্য ওই সমস্যা নির্দিষ্ট করাটাও বেশ ডিফিকাল্ট। আচ্ছা, তারপর কি সমস্যাটাকে বিশ্লেষণ করতে হয়। যে সমস্যা আমি ধরছি সেটাকে কয়ভাবে সমাধান করা যায়, সেটা অ্যাকচুয়ালি কি কি সমাধান আসতে পারে, এইসব নিয়ে বিশ্লেষণ করা হয়। বিশ্লেষণ করা হয়, প্রোগ্রামটাকে ডিজাইন করা হয়। প্রোগ্রামটা আমি মানে অ্যাকচুয়ালি যে আমি কোডিংটা করবো, আমি কিভাবে করবো, কোনটা পরে কোনটা যাবো, অ্যান্ড এইটার জন্য প্রোগ্রাম ডিজাইনে অ্যালগোরিদম অ্যান্ড ফ্লো চার্ট অনেক হেল্প করে। ওকে, আচ্ছা, এরপর আছে কি প্রোগ্রাম উন্নয়ন। এটা বেসিক্যালি হচ্ছে কোডিং পার্ট। ঠিক আছে, মানে তুমি যে এই যে অ্যালগোরিদম আর ফ্লোচার্ট দিয়ে তুমি এখন শিওর হয়ে গেছো যে তুমি কোনটার পর কোনটা দিবা। এটা শিওর হয়ে যাওয়ার পর তুমি অ্যাকচুয়ালি কোডটা তো করবা, মানে তুমি প্রোগ্রামটা অ্যাকচুয়ালি লিখবা। সো প্রোগ্রাম লেখাটা হচ্ছে এই যে 4 নাম্বারটা। আচ্ছা, প্রোগ্রাম বাস্তবায়ন কি, প্রোগ্রামটাকে রান করা। তোমার লেখার পরে একটা রান বাটন আছে, ওটাকে ক্লিক করতে হয়। মানে যারা অ্যাকচুয়ালি হচ্ছে, আচ্ছা তোমাদের সাজেশন থাকলো যাদের কম্পিউটার আছে, তারা কোড ব্লকস আর হচ্ছে তোমার ভিজুয়াল স্টুডিও উইন্ডোজের, এইটা বেশি সাজেস্টেড, এটা ইজিয়ার হবে তোমাদের জন্য। ভিজুয়াল স্টুডিও একটু ইনস্টল করতে হবে। যাদের পিসি আছে অ্যান্ড পিসি চালাও মোটামুটি, তাদের জন্য সাজেশন থাকবে এই দুটো সফটওয়্যার যে কোনো একটা ব্যবহার করে তুমি একটু সি প্রোগ্রামিং কিছু বেসিক জিনিসপাতি করে দেখো, তোমার ইন্টারেস্ট লাগতে পারে। ওকে, আচ্ছা। আর লাস্টে হচ্ছে তোমার ডকুমেন্টেশন। ধরো তুমি তো প্রোগ্রাম যে লেখো, তুমি তো একটা নির্দিষ্ট ইন্টারফেসে লেখো, তাই না? ধরো এই যে ধরো এইরকম এই দুটো হচ্ছে প্রোগ্রামিং সফটওয়্যার। ঠিক আছে, কোড ব্লকস হচ্ছে একটা প্রোগ্রামিং সফটওয়্যার, ভিজুয়াল স্টুডিও হচ্ছে একটা প্রোগ্রামিং সফটওয়্যার। তো এই কোড ব্লকস আর ভিজুয়াল স্টুডিও তুমি যে প্রোগ্রাম লিখলা বা কোড করলা, তোমাকে ওটা তুমি বেসিক্যালি ওয়ার্ডে করো না, তাই না? তুমি তো উইন্ডোজ ওয়ার্ডে করো না বা মাইক্রোসফট ওয়ার্ডে করো না। সো মাইক্রোসফট ওয়ার্ডে তুমি যদি তাও লিখে রাখো, বা একটা কাগজে তুমি যদি তাও লিখে রাখো, সেটাকে হচ্ছে ডকুমেন্টেশন বলা যায়। মানে তুমি সংরক্ষণ করার চেষ্টা করতেছো প্রোগ্রামটাকে। ওকে, আর এই ডকুমেন্টেশন করে তুমি তাও এই প্রোগ্রামটাকে পরে হচ্ছে তুমি ভুল বের করলা, তারপর তুমি হচ্ছে বাড়াইলা বৃদ্ধি করলা, তুমি সংকোচন করলা, এইসব যদি করো, সেটাকে হচ্ছে তোমার প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ বলা যেতে পারে। মানে আলটিমেটলি তুমি একটা অনেক দিনের জন্য স্টোর করাকেই তোমার প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ বলা হয়। ওকে, আচ্ছা। সো কাল একবার এই পেজটা দেখে রেখো, এটাও অনেক সময় ক্ষতে আসে। ওকে, যে প্রোগ্রাম একটা আদর্শ প্রোগ্রাম তৈরির ধাপগুলো বলো। ওকে, আচ্ছা। এখন আসি প্রোগ্রাম ডিজাইনে। এখন একটু আস্তে আস্তে একটু ডিপে ঢুকবো, মানে স্পেসিফিক জিনিসপত্রতে ঢুকবো।
প্রোগ্রাম ডিজাইনে কি হয়, সমস্যা বিশ্লেষণের পরে এই ধাপে কাজ শুরু হয়। এই ধাপে অ্যালগোরিদম অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট নিয়ে অনেক বেশি কাজ হয়, একটা পূর্ণাঙ্গ পরিকল্পনা দাঁড়া করানো হয়। ওকে। আর সবচেয়ে মানে প্রোগ্রাম উন্নয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপই হলো প্রোগ্রাম ডিজাইন। তোমাকে একটা সমস্যা দিল, ধরো পরীক্ষার হলে তোমাকে এমন একটা প্রবলেম দিল, তোমাকে আসলে অ্যালগোরিদম বা ফ্লোচার্ট আঁকতে বলে নাই, ঠিক আছে, কিন্তু তোমার তাও নিজে নিজে নিজের মাথায় অ্যাটলিস্ট কাজটা করে নেওয়া খুবই ইম্পর্টেন্ট। ওকে। কারণ করে নিলে তোমার জন্য অনেক বেশি ইজিয়ার হবে, সব কিছু প্রোগ্রামটা লেখা ইজিয়ার হবে। এই জন্য যারা একটি প্রফেশনাল কাজ করে তারা অ্যালগোরিদম বা ফ্লোচার্ট করে নেয়। ওকে, যাতে মানে তারা খুব ইজিলি মানে পরপর কাজটা করতে পারে। আচ্ছা, অ্যালগোরিদম কি? অ্যালগোরিদম হচ্ছে সমস্যা সমাধানের যুক্তিসম্মত বা পর্যায়ক্রমিক ধারণাকে অ্যালগোরিদম বলা হয়। আজকে আমি তোমাদের অ্যালগোরিদম আর ফ্লোচার্টে কিছু বেসিকটা দিয়ে দিব। এরপর থেকে আমরা প্রতিদিন তোমার হচ্ছে স্পেশাল স্পেশাল প্রবলেম অ্যান্ড সেগুলো যখন সলভ করব, সেগুলোর অ্যালগোরিদম, ফ্লোচার্ট অ্যান্ড সি প্রোগ্রামিং একসাথে করব, যাতে তোমাদের জন্য ডিফিকাল্ট না হয়। অনেকে বা অনলাইনে যারা পড়ায়, অনেকেই বা আমিও অনেক জায়গায় পড়ছি যে অ্যালগোরিদম বা ফ্লোচার্টটা একদম লাস্টে রাখে অথবা একদম শুরুতে রাখে, অ্যান্ড এটার সাথে সি প্রোগ্রামিংটা অত ডিরেক্টলি মানে রিলেশন করে পড়ায় না। বাট আমি চেষ্টা করবো রিলেশন করে পড়াইতে, যাতে তোমাদের কাছে এভরিথিং ইজি লাগে। তোমার কাছে তুমি যদি ভালো মতো অ্যালগোরিদম বুঝো, যাতে তোমার অন্য দুটো যাতে তোমার কাছে সহজ হয়ে যায়। তুমি যদি ফ্লোচার্ট বুঝো, যাতে অন্য দুইটা মানে প্রোগ্রাম আর অ্যালগোরিদম তোমার কাছে সহজ হয়ে যায়, এরকম করে পড়ানোর চেষ্টা করবো। আচ্ছা, আজকে আমি তোমাদের জন্য অত বেশি কিছু রাখি নাই, আজকে আমি তোমাদের জন্য খালি একটা প্রোগ্রামই রাখছি, যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। ঠিক আছে, এটা দিয়ে আমি হচ্ছে একটা ফ্লোচার্ট রাখছি, এটা দিয়ে আমি একটা অ্যালগোরিদম রাখছি, অ্যালগোরিদম তো এই যে, আর একটা হচ্ছে সি প্রোগ্রামিংও রাখছি। তো তোমাদেরকে আজকে আমি পুরো ক্লাসে বেসিকটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। 1 ঘন্টা মতো হয়েছে, আর হাইয়েস্ট 1 ঘন্টা লাগবে, বেশি লাগবে না। আচ্ছা, ধাপ একটা কি? অ্যালগোরিদমে কি হয়, অ্যালগোরিদমে তোমার ধাপ ধাপ আকারে লিখতে হয়। তোমার কম্পিউটার বেসিক্যালি বা প্রোগ্রামে তুমি কি কি কাজ করো বা তোমার সেগুলো ধাপ আকারে লিখতে হয়। আচ্ছা, তোমাদের কমেন্ট টমেন্ট চেক করিনি, কারো কমেন্ট আছে? আচ্ছা, সালাহ প্রথম বলছে এখনো ওয়েবসাইটে নেয় নাই, মেবি এরপরে নিবে। ওকে, আমি আবার কথা বলবো না। সো সিকিউ যখন পরীক্ষা শুরু হবে তখন সবার জন্য সাজেশন থাকবে সিকিউগুলো দিও। কারণ সিকিউগুলো তখন আমি মার্কিং করে, আমি যেহেতু তোমরা আসলে অনেকে রেগুলার ক্লাস করো না, সো আমার জন্য চাপ কম। সো আমি ইনশাল্লাহ প্রত্যেকটা খাতায় খুব ভালো মতো দেখে তোমাদেরকে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবো তখন। আচ্ছা, অ্যালগোরিদমে কি হয়, অ্যালগোরিদমের এই যে তুমি যে সমস্যা সমাধানের জন্য যে ধারাগুলো আছে বা যে ধাপগুলো আছে, ওই ধাপগুলো তুমি লাইন বাই লাইন বলো, ঠিক আছে, তাই না? এখন তুমি যে সমস্যা সমাধানের যুক্তিসম্মত পর্যায়ক্রমিক ধারাকে অ্যালগোরিদম বলা হয়। এখন ওই যে ধারাগুলো তোমার লিখতে হবে না, ধাপ এক, ধাপ এক তুমি কি করবা, মানে কাজটা শুরু করবা, তাই না? শুরু করলা, জাস্ট কম্পিউটার বা প্রোগ্রামটাকে শুরু করলা। শুরু করে ধাপ দুই এখন কি করবা, তুমি যদি একটা ত্রিভুজের ক্ষেত্রে ফল নাও, ধরো এইটা একটা ত্রিভুজ, তাই না? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, এটা একটা ত্রিভুজ। এখন ধরো এইটা what the এটাও ধরো ত্রিভুজের উচ্চতা, এটা হচ্ছে ত্রিভুজের ভূমি। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি? এটা কি তোমরা জানো? অনেকে ম্যাক্সিমাম যাওয়ার কথা। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আচ্ছা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা হচ্ছে তোমার একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এখন তুমি যে কোনো ত্রিভুজের মানে এই প্রোগ্রামটা যদি তুমি বানায় ফেলতে পারো, এই প্রোগ্রামটায় তুমি যে কোনো একটা ত্রিভুজের উচ্চতার ভূমি ইনপুট দিলে তুমি হচ্ছে বলে দিতে পারবা যে হচ্ছে ওই ত্রিভুজের ক্ষেত্রফল কত। ধর এখানে কি ত্রিভুজাকৃতি কিছু আছে? নাই। ধরো আমি যদি এইগুলা দিয়ে এমন ভাবে একটা ত্রিভুজ বানানোর চেষ্টা করি, ধরো এরকম এই লাইনের সাথে এরকম করে আমার রিমোটটা দিলাম, আমার পেনটা দিলাম, এরকম করে একটা ত্রিভুজ বানানোর চেষ্টা করি, বা আমি একটা তোমাদের জ্যামিতি বক্সে যে ত্রিভুজটা দেয় ওটা নিয়ে যদি চলে আসে, এটা যদি আমি উচ্চতা মাপি আর ভূমিটা মাপি, ভূমিটা যদি আমি প্রোগ্রামে ইনপুট দিই, তো আমাকে বলে দেবে যে আলটিমেটলি ত্রিভুজের ক্ষেত্রফলটা কত। এখন ওই যে ত্রিভুজের উচ্চতা আর ত্রিভুজের ভূমির মানটাকে তো হচ্ছে আমাকে প্রোগ্রামটাকে বলতে হবে। সো প্রোগ্রামটাকে কি দিতে হবে, ইনপুট গ্রহণ করতে হবে, এই যে মানটা দিতে হবে, ঠিক আছে? সো এই মানটা দিতে হলো এটাকে ত্রিভুজের ভূমি বা উচ্চতা মানটাকে আমি ইনপুট দিলাম। ওকে, এই ধাপ দুইতে কি হচ্ছে, ধাপ দুইতে ইনপুটের কাজটা হচ্ছে, রাইট? আচ্ছা, আর ধাপ তিনে কি হচ্ছে, ধাপ তিনে তোমার ক্যালকুলেশন করতেছে। মানে এই যে সূত্র আমি লিখলাম না, ওই সূত্রটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই সূত্র ব্যবহার করে ক্ষেত্রফলটা নির্ণয় করছে, ক্ষেত্রফলটা কি করছে, নির্ণয় করছে, রাইট? এটা কি করছে তাহলে, এই ধাপ তিনে কি হয়েছে, ধাপ তিনে হয়েছে ক্যালকুলেশন।
আর ধাপ 4-এ কি হচ্ছে, ধাপ 4 হচ্ছে ওই যে মানে এখন ক্যালকুলেশন করে যে মানটা পাইছে ওটা তো শো করতে হবে, রাইট? শো করতেছে তোমার কি এই ধাপ 4-এ, যে ত্রিভুজের ক্ষেত্রফল প্রদর্শন করা। তো এটা কি, এটা হচ্ছে তোমার আউটপুট বলা যায়। এখন তুমি একটা, ধরো একটা ক্যালকুলেটারে তুমি এরকম একটা প্রোগ্রাম তৈরি করে ফেলছো, যেটা তুমি হচ্ছে যদি খালি ইনপুট আর আউটপুটটা মানে ইনপুটের যদি তুমি একটা ত্রিভুজের ভূমি আর উচ্চতার যদি ইনপুট দিয়ে দাও, তোমার আউটপুটটা দিয়ে দিবে। তাহলে সেই ক্যালকুলেটর তুমি যখন আউটপুটটা পেয়ে যাবা, মানে ত্রিভুজের ক্ষেত্রফলটা যখন পেয়ে যাবা, তখন কি তোমার কাজটা শেষ না? তখন তোমার কি করতে হবে, ধাপ 5 লাস্ট ধাপে তোমার এই কাজটা শেষও করে ফেলতে হবে। ওকে। সো এখানে আমি ট্রাই করছি যে একটা মানে প্রোগ্রাম শুরু থেকে তুমি শুরুতে শুরু করবা, শুরুতে শুরু করবা, তারপর হচ্ছে তুমি ধাপ 2-তে হচ্ছে তুমি ওই দুইটা মান ইনপুট নিবা, তারপর তুমি কাজটা করবা, কাজ করার পর তুমি হচ্ছে আউটপুটটা দিয়ে দিবা বা ওই ত্রিভুজের প্রদর্শনটা মানটা প্রদর্শন করে ফেলবা, তারপর তুমি শেষ করে দিবা। এভাবে তুমি একটা অ্যালগোরিদম লিখবা। ওকে, মানে তুমি এখন কি কি কাজ করতেছো শুরু থেকে আস্তে আস্তে শেষ পর্যন্ত, তুমি একদম লাইন বাই লাইন ধাপ 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 করে লিখবা। এটা মানে মোটামুটি অ্যালগোরিদমটা বুঝছো কিনা, ক্লাস করতেছো যারা একটু জানায়। আচ্ছা, সি প্রোগ্রামিং কঠিন লাগে, ওকে। মনে হয় অ্যালগোরিদম তাহলে বুঝছো। আস্তে আস্তে মুভ করলাম সামনের দিকে, ওকে। আহ ফ্লোচার্ট, সমস্যাটা বইলো। ফ্লোচার্টটা কি? ফ্লোচার্টটা বেসিক্যালি অ্যালগোরিদমই। অ্যালগোরিদমে যে সমস্যাটা হয়, যে যে চিত্র অ্যালগোরিদমে চিত্রভিত্তিক, এই যে চিত্র রূপটাই হচ্ছে কি ফ্লোচার্ট। তুমি এই যে ধাপ 1 ধাপ 2, অথবা তোমার ধাপ 1 হচ্ছে শুরু, ধাপ 2 হচ্ছে ইনপুট, এগুলোরে তুমি ধাপ 1 বা ধাপ 2 এগুলো বাংলায় না রেখে তুমি যখন চিত্রের মাধ্যমে প্রকাশ করবা, চিত্রভিত্তিক পদ্ধতিতে বিশেষ কতগুলো চিহ্নের সাহায্যে কোনো একটি নির্দিষ্ট সমস্যার সমাধান করা তাকে ফ্লোচার্ট বলে। বেসিক্যালি অ্যালগোরিদমটাকে তুমি যদি চিত্রের মাধ্যমে প্রকাশ করো, সেটাই কি, সেটাই হচ্ছে তোমার সি প্রোগ্রামিং। ঠিক আছে। আচ্ছা, এখন আসি যে ফ্লো চার্টের প্রতীক সমূহ। ফ্লো চার্টে তুমি যেহেতু চিত্রের মাধ্যমে তুমি প্রকাশ করবা, কিছু চিত্র থাকা লাগবে না? কিছু চিত্র থাকা লাগবে, তাই তো? আচ্ছা, চিত্রগুলো কি কি? এই দেখো চতুর্ভুজ আছে একটা, ঠিক আছে, একদম চতুর্ভুজ আর কিছু না, একদম সোজা চতুর্ভুজ, আয়তক্ষেত্র বা হ্যাঁ আয়তক্ষেত্র, চতুর্ভুজ বলতে তোমার আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র এটা হচ্ছে তোমার প্রক্রিয়াকরণ, মানে এইটা দিলে তোমার বেসিক্যালি প্রক্রিয়াকরণের কাজটা কিরকম হবে তা তোমার নির্দেশ করা হয়। প্রক্রিয়াকরণ মানে কি? ওই যে ক্যালকুলেশন, তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে, বাট এটা তোমার বেসিক্যালি হচ্ছে ক্যালকুলেশনের জন্য ইউজ হয়। ঠিক আছে। আচ্ছা, এই যে সামান্তরিক, সামান্তরিকটা কিসের জন্য ইউজ হয়? সামান্তরিকটা তোমার ইনপুট বা আউটপুটের জন্য ইউজ হয়। ঠিক আছে। প্রক্রিয়াকরণের জন্য যে ডাটাটা চাওয়া হয় সেটা হচ্ছে তোমার ইনপুট, আর যেটা ফলাফল আউটপুট প্রদর্শন করা হয়, মানে ইনপুট চাওয়া হয় এবং ফলাফলকে আউটপুট প্রদর্শন করা হয়। আচ্ছা, এই যে তোমার ডিমের মতো বা পৃথিবীর মতো, মানে তোমার উপবৃত্ত বেসিক্যালি, যদি আমি ভালো মতো বলতে যাই, বা চ্যাপ্টাবৃত্ত তোমরা যেটা বলো, তোমার যদি উপবৃত্ত সমস্যা লাগে তোমরা চ্যাপ্টাবৃত্ত বলতে পারো, বাট অফিসিয়াল নাম হচ্ছে তোমার উপবৃত্ত। ঠিক আছে। এই উপবৃত্তটিকে তোমার কি বলা হয়? উপবৃত্ত তোমার শুরু বা শেষ নির্দেশ করে। ঠিক আছে, প্রোগ্রামের শুরু বা শেষ নির্দেশ করে এই তোমার চ্যাপ্টাবৃত্ত দিয়ে। ওকে। আর এই যে ডায়মন্ডের মতো একটা যে একটা, বা একটা রম্বস বলতে পারো, তুমি যেটাই বলো সমস্যা নাই, এটা হচ্ছে সিদ্ধান্ত বোঝায়, বা তোমার ইফ, তুমি একটু পরে যে দেখবা ইফ আছে, বা তোমরা হয়তো বা অনেকেই জানো যে ইফ আছে, ইফের ক্ষেত্রে তোমার এটা ইউজ করা হয়, বা তোমার আরো ভালো মতো বললে কন্ডিশনাল। ঠিক আছে। এটা সর্বদা একটা প্রশ্ন করে থাকে, যার যার দুটি সম্ভাব্য উত্তর থেকে একটা নেওয়া হয়। ওকে। আচ্ছা, এখন আরো কিছু আছে, এই যে একদম প্রপার একটা গোল আছে, এই প্রপার গোলটাকে বলা হয় তোমার সংযোগ চিহ্ন। ওকে। প্রপার গোলটাকে তোমার কি বলা হয়? সংযোগ চিহ্ন। আচ্ছা, এই যে কিছু তীর আছে, ধরো এদিকে তীর যাইতে পারে, এদিকে তীর যাইতে পারে, এই তীরগুলোকে কি বলা হয়? প্রবাহ দিক। প্রোগ্রামের ব্যবহারে পাথকে নির্দেশ করে, মানে প্রোগ্রাম কোনটা পরে কোনটা করতেছে এটা তীর দিয়ে আমার নির্দেশ করে দেয়। ধরো, আচ্ছা দেখাচ্ছি। আর এই যে এই দুটো আছে, এই দুটো হচ্ছে সাবরুটিন আর বর্ণনাটিকা। বর্ণনাটিকাটা এমসিকিউতে অনেক আসে, সাবরুটিনটা মোটামুটি আসে, বাট এটা অনেকে আসে এমসিকিউতে। মানে এটা একটু, এটা আমাদের প্রোগ্রামে লাগবে না, এটা যখন আমরা করবো আমরা কখনোই প্রোগ্রামিংয়ে এই চিহ্নটা ইউজ করবো না। বাট এটা তোমাকে এমসিকিউতে দিয়ে দিবে যে বর্ণনা বা টিকা কোনটা। ঠিক আছে, তখন তুমি বর্ণনা বা টিকাটা খুব ভালো মতো দেখাই দিবা যে এটা হচ্ছে বর্ণনা বা টিকা। ঠিক আছে। ওকে। আচ্ছা, এখন আসে এই যে এটা প্রপার একটা ফ্লোচার্টের একটা উদাহরণ, তোমাদের এই যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। ধরো তোমার এই যে যেটা এখানে আমি অ্যালগোরিদম লিখছিলাম, এই যে অ্যালগোরিদমটা ছিল,
এই অ্যালগোরিদমটারই তোমার এখানে হচ্ছে আমি ফ্লোচার্টটা দিছি। ফ্লোচার্টটা তুমি কি বুঝতে পারতেছো? এইটা হচ্ছে সেই ধাপ এক, শুরু, তাই তো? শুরু, শুরুটা কি হয়ে দিছি, এই যে আমি হচ্ছে একটা গোল দিয়ে দিছি, তাই না? স্টার্ট লিখে দিছি। ফ্লোচার্টের ভিতরে ইংলিশ লিখতে পারবা, ইভেন অ্যালগোরিদমও ইংলিশ লেখা যায়। আমি যারা ওই ক্লাসটা করছে তারা হয়তো অলরেডি জানো, কিন্তু যদি না করে থাকো সমস্যা নাই, আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে আরো একটু ভালো করে বলে দিব। অ্যালগোরিদমও টুকটাক এইভাবে যেখানে যেরকম ইংলিশ লিখছে এরকম ইংলিশ অ্যালগোরিদমও লেখা যায়। আবার অ্যালগোরিদমটা বাংলা যদি লিখতে চাও, অ্যালগোরিদমটা বাংলায় এভাবে লিখতে হয়। ওকে, বাংলায় এভাবে লিখতে হয় অ্যালগোরিদমটা। আচ্ছা, স্টার্ট কি, এটা তো ধাপ এক, শুরু। এরপরটা কি নিতেছি আমি? এরপরটা আমি ইনপুট নিতেছি। ইনপুট নেওয়ার জন্য এখানে কি সামান্তরিক, তাই তো? সামান্তরিক। আর এই স্টার্টের পরে যে আমি ইনপুট নিবো এই জন্য এটা তীর চিহ্ন। ইনপুটের পরে যে আমি হচ্ছে তোমার এই ক্যালকুলেশন আসবো সেজন্য এটা। আর ক্যালকুলেশনের জন্য কোন পার্টটা নিছি? ক্যালকুলেটরের জন্য, ক্যালকুলেশনের জন্য তোমার এই যে আয়তক্ষেত্র, তাই তো? এই যে আয়তক্ষেত্র, ঠিক আছে? এই যে সেখানে আমি সেই সূত্রটা লিখছি যে এরিয়া ইজ ইকুয়াল টু হাফ ইন্টু বি ইন্টু এইচ, মানে ইংলিশে যেহেতু নিতেছি, তোমার এই বি হচ্ছে তোমার বেজ বা ভূমি, এই জন্য আমি বি কে একটা চলক নিছি। এইচ হচ্ছে তোমার হাইট বা উচ্চতা। সো এই বি আর এইচ কি? বি আর এইচ হচ্ছে তোমার দুইটা চলক। চলক মানে কি, এই দুটোর ভিতরে আমরা হচ্ছে ডাটা রাখবো। চলক নিয়ে আরেকটু ডিটেলসে কথাবার্তা বলবো এই ক্লাসের লাস্টের দিকে, সি প্রোগ্রামিং এর চলক নিয়ে, তখন তোমরা দেখতে পাবা। বাট বি আর এইচ হচ্ছে তোমার দুটো চলক বেসিক্যালি। ওকে, আচ্ছা। এই প্রিন্ট এরিয়াটা কি? প্রিন্ট এরিয়াটা হচ্ছে তোমার আউটপুট প্রদর্শন, তাই না? এখানে কি করতেছে, এখানে ইনপুট ছিল, এখানে হচ্ছে তোমার আউটপুট। এটা প্রিন্ট মানে বেসিক্যালি তোমার শো করা, আউটপুট দেখানো। আর এই যে লাস্টে আরেকটা গোল চিহ্ন দিয়ে তোমার এন্ডটা নির্দেশ করে দিচ্ছে, তাই না? So, এভাবে কিন্তু তোমার ওই যে যেখানে ওইখানে যে অ্যালগোরিদমটা করছিলাম ঠিক ওইটারই চিত্ররূপটা কিন্তু আমার এখানে চলে আসছে। কোনো সমস্যা হয়েছে? কোনো সমস্যা কিন্তু হয় নাই। আচ্ছা, আজকে হোমওয়ার্ক দিচ্ছেন না যে স্যার? আজকে হোমওয়ার্ক কম। আজকে হোমওয়ার্ক কম, আজকে বেসিক দিয়ে শুরু করতেছি, তো এখন যদি হোমওয়ার্ক দিয়ে মানে দিতে পারতাম, বাট আমি ওই প্ল্যান করি না আছে ক্লাসটা। ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে ভালোই হোমওয়ার্ক থাকবে, প্যারা নেই। তোমার পরীক্ষাগুলো দাও, পরীক্ষাগুলো মনে হয় হয়ে যাবে এর ভিতরেই, মানে আমার নেক্সট ক্লাস সম্ভবত বুধবারে। সো বুধবারের আগেই তোমার হচ্ছে পরীক্ষাগুলো হয়ে যাওয়া উচিত। আমি ইনশাল্লাহ কথা বলতেছি ভালো ডিটেলসে। সো পরীক্ষাগুলো ভালো মতো দিও। আচ্ছা, এখন হচ্ছে ফ্লো চার্ট, এটা আই গেস বুঝতে পারছো, রাইট? যারা ক্লাস করতেছো একটু জানাও, বাংলায় নাকি ইংলিশ লিখলে ভালো হবে? এটা না বেশ কন্ট্রোভার্সিয়াল কথা। আমি সবসময় ইংরেজিতে লিখতাম। আমি কখনোই অ্যালগোরিদম বাংলায় লিখি নাই, আমি অলওয়েজ ইংরেজিতে লিখছি। আমার কোথাও নাম্বার কাটে নাই। সো এইচএসসি তো, এইচএসসি তো খাতা দেখায় না, বাট এইচএসসি তো ওরকম 98 বা 94 পাইছিলাম। সো নাম্বার কাটলে তো আর এত আসার কথা না, তাই না? সো তোমার নাম্বার আমার কাটে নাই। সো ইংরেজিতে লিখলে মোস্ট প্রবলি সমস্যা নাই, তোমার যেটা কমফোর্টেবল লাগে তুমি সেটা লেখো। আমি তোমাকে এখন বলবো না যে ইংরেজিতে লেখো, বা তোমাকে আমি বলবো না যে বাংলায় লেখো। বাট তোমার যেটা কমফোর্টেবল সেটাতে লেখো। কিন্তু ওই যে লেখার কিছু প্রপার নিয়ম আছে, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখাবো। বাংলা, বাংলা নিয়মটা কিন্তু একদম এরকমই, ঠিক আছে? বাংলা, বাংলা আমি এখানে যেরকম করে লিখছি, বাংলা লিখতে গেলে ঠিকভাবে লিখতে হবে। ইংরেজিটা আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখাই দেবো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, এখন যেটা আসে যে অ্যালগোরিদম ও ফ্লোচার্টের ভিতরে পার্থক্য। অ্যালগোরিদম আর ফ্লোচার্টের ভিতরে পার্থক্যটা আর কি আসে, অ্যালগোরিদম হচ্ছে লিখিত রূপটা, অ্যালগোরিদমটা কি, অ্যালগোরিদম হচ্ছে লিখিত রূপ, আর এই যে চিত্র বা সাংকেতিক চিহ্নের মাধ্যমে সেটা হচ্ছে ফ্লোচার্ট। আর বলা যায় যে পড়তে লাগে, পড়তে সমস্যা হয় এই জন্য অ্যালগোরিদম বুঝতে একটু সময় লাগে। ফ্লোচার্ট চিত্র নির্ভর, সো ফ্লোচার্ট বুঝতে কোনো সময় লাগে না। সো এরকম বলা যায় অ্যালগোরিদম হচ্ছে বর্ণনা নির্ভর। আচ্ছা, অ্যালগোরিদম দেখে নাকি অনুধাবন করতে কষ্ট হয়, ফ্লোচার্ট দেখে নাকি অনুধাবন করতে বেশি সোজা হয় অনুধাবন করতে। এখন ইটস মানে বইয়ের লেখা, আমার কাছে পড়তেও সমস্যা লাগে না, আমার কাছে দেখতেও সমস্যা লাগে না, বা আমার কাছে ফিল হয় যে অলমোস্ট সেম। বাট তোমার তর্কের খাতিরে ফ্লোচার্টটা বেটার, ঠিক আছে? ফ্লোচার্টে তুমি কাজ করলে তুমি একদম বুঝতে পারতো, চিত্র দেখে তুমি বুঝে ফেলতেছো কোন দিকে কোথায় যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখন আসো যে এই যে তোমাদের কাছে শুরু হয়ে যাচ্ছি যে সি প্রোগ্রামিং এর ভাষা। এখন একটু সি প্রোগ্রামিং কোডিং টোডিং আমরা শিখবো, হালকা পাতলা শিখবো আজকে। সি প্রোগ্রামিং ভাষাটা বেসিক্যালি আবিষ্কার বেল ল্যাবস করে নাই, আমি এখানে ভুল করছি একটু ডাটাতে। আবিষ্কার হয় বেল ল্যাবসে। এটা হচ্ছে একটা ল্যাবরেটরি, ল্যাবরেটরি। এটা তোমার হচ্ছে আবিষ্কার করেন হচ্ছে, আবিষ্কারক হচ্ছে ডেনিস রিচি। ডেনিস রিচি, ঠিক আছে? এখন তাহলে আবিষ্কারক দেখলাম, কবে আবিষ্কার হয়? 1972 73 সালে মোটামুটি প্রচলন শুরু হয় বা আবিষ্কার হয়। আচ্ছা,
প্রোগ্রাম করার জন্য সিনট্যাক্স জানাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রোগ্রামিং এ হচ্ছে তুমি যদি সিনট্যাক্স না জানো, বা সি প্রোগ্রামিং এ যদি তুমি সিনট্যাক্স না জানো, তুমি লিখে দিলেই তো প্রোগ্রাম রান করবে না, তোমার তো ওই পারফেক্ট সিনট্যাক্সেই লেখা লাগবে। ঠিক আছে। আচ্ছা, আর এটা কি একটা থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ? এখানে একটা কথা লেখা যায় যে এটা হচ্ছে মধ্যম ভাষা, মধ্যম পর্যায়ের ভাষা বা মধ্যম স্তরের ভাষা। আর সি প্রোগ্রামিং কি একটা কেস সেন্সিটিভ ভাষা। কেস সেন্সিটিভ কথাটা তুমি হচ্ছে এইচটিএমএল এ পাও না। কেস সেন্সিটিভ ভাষা এইচটিএমএল না, আর সি প্রোগ্রামিং হচ্ছে এইচটিএমএল ভাষা। এটা অনেক সময় ক্ষতে আসে, মানে এইচএসসি তে বা তোমাদের হচ্ছে যেখানে আর কি এইচটিএমএল আর এই দুইটাই সিলেবাস থাকবে, সেখানে দেখো কোয়েশ্চেন আসবে যে সি প্রোগ্রামিং একটা কেস সেন্সিটিভ ভাষা, এইচটিএমএল একটা কেস সেন্সিটিভ ভাষা না, কারণ কি ব্যাখ্যা করো। কেস সেন্সিটিভ মানে কি? কেস সেন্সিটিভ মানে তোমার ধরো আমি বাংলায় ছোট হাতে লিখলাম অ্যাপেল, আর আমি ধরো একটা জাস্ট চেঞ্জ করে দিলাম অ্যাপেল, এই দুটা সেম না। একই না। একই না কি হিসাবে? এই যে প্রথমটা এখানে কি বড় হাতের, এখানে কি ছোট হাতের। কেস সেন্সিটিভ ভাষা মানে কি বড় হাত আর ছোট হাত পুরো আলাদা হিসাব। তুমি যদি বড় হাতের একটা জিনিস লেখো, তার মানে ওটা পুরো আলাদাভাবে আমি গণ্য করবো। ছোট হাতের জিনিস, ছোট হাতের জিনিস লেখো, তার ওটাকে আমি পুরো আলাদাভাবে গণ্য করবো। কোনোভাবে দুটাকে আমি সেম করে ফেলবো না। এখন আমরা জানি ইংরেজি একটা কেস সেন্সিটিভ ভাষা না। সো ইংরেজি যেহেতু কেস সেন্সিটিভ ভাষা না, আমরা জানি যে অ্যাপেল আর অ্যাপেল হচ্ছে একই জিনিস। কিন্তু প্রোগ্রাম জানবে না, সি প্রোগ্রাম জানবে না, সি প্রোগ্রাম কাছে দুটো আলাদা আলাদা জিনিস হয়ে যাবে। সো তোমার যদি একটাতে হচ্ছে বড় হাত ছোট চেঞ্জ করে ফেলো, তাহলে পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে। কেসিটিভ ভাষা, কেসিটিভ ভাষা মানে এইটাই। আচ্ছা, এই যে একটা প্রোগ্রাম লিখে রাখছি, এই প্রোগ্রাম দিয়ে তোমাদের কিছু কিছু পার্ট আমি বর্ণনা করার চেষ্টা করব। আজকে ইনশাল্লাহ বুঝাই দেওয়ার চেষ্টা করব। সো এই প্রোগ্রামটা দেখে আহ, আহ, বলো, কেউ কি আগে প্রোগ্রাম করছো? প্রোগ্রাম করলে এখানে কোনো কিছুর সাথে অপরিচিত লাগতেছে কিনা এটা আমার বলো। আমি সেখানে একটা জিনিস রিমাইন্ড করি যে তোমাদের ভালো মতোই করা যায়। এটা আমাকে জানাও, সালাহে জানাও। আচ্ছা, এইচটিএমএল কেস সেন্সিটিভ আসলে? অ্যাজ পার আই রিমেম্বার এইচটিএমএল কেস সেন্সিটিভ না। এখন আমি ভুল বলতে পারি, আমি শিওর না। যদি ভুল হয় তাহলে আমাকে বললো যে ভাই স্যার ভুল করছেন, তাহলে আমি এবার চেক করে জানাবো মনে পড়ে এইচটিএমএল ক্লাসে। আর জানাচ্ছি না এখন। বাট এইচটিএমএল মোস্ট প্রবলি কেস সেন্সিটিভ না, আমার যা খেয়াল পড়ে। আচ্ছা, এইটা হচ্ছে একটা সি প্রোগ্রামিং এর টেমপ্লেট। টেমপ্লেটটা কি বলা যায়? তুমি তুমি যে প্রোগ্রামিং করো, তুমি হচ্ছে কিছু পার্ট তোমার থেকেই যাবে। ধরো এই পার্টটা তোমার একই রকম থাকবে, আবার তোমার এই লাস্টের পার্টটা একই রকম থাকবে, আবার এই ভিতরের জিনিসপাতি ও বেসিক জিনিসপাতি একই রকমই থাকবে। তোমার খালি কখন যেটা করতে হবে সেটা অনুযায়ী ডিফারেন্ট হবে। ঠিক আছে। এখন তোমরা যেহেতু এটা করবা, তোমাদের কিছু 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 জিনিস বোঝা লাগবে না? ধরো তোমাদেরকে যেমন প্রথমে দেখতে পারো যে ভাই এই যে হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ লিখছেন, এটা মানে কি? এটা হচ্ছে একটা হেডার ফাইল। এটা কি? এটা হেডার ফাইল। হেডার ফাইলের কাজ কি আমি একটু পরে বলতেছি। কোনটা কি একটু বলে নিই। এটাকে একটা হেডার ফাইল, এটার ওটা হচ্ছে একটা মেইন ফাংশন ডিফাইন করা। ঠিক আছে। ইন্ট মেইন, তারপর এই যে ইন্ট মেইন একটা ফার্স্ট ব্র্যাকেট চলে যাবে, তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট চলে আসবে। ঠিক আছে। এখানে কিন্তু কখনোই মেইনের পরে এই সেমিকোলন হবে না। কখনোই মেইনের পরে সেমিকোলন হবে না, সেমিকোলন মেইনের পরে সেমিকোলন কখনোই দিবা না। মেইন একটা ফার্স্ট ব্র্যাকেট চলে যাবে, তারপর তোমার একটা সেকেন্ড ব্র্যাকেট চলে আসবে, সেকেন্ড ব্র্যাকেট খুলে যাবে। সেকেন্ড ব্র্যাকেটটা শেষ হবে একদম লাস্টে যায়। এই দেখো এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট খুলছে, সেকেন্ড ব্র্যাকেটটা শেষ হচ্ছে কোথায় যায়? লাস্টে যায়। ঠিক আছে। আচ্ছা, এখন আসে যে তাহলে এই ইন পেন কিন্তু সব জায়গাতে থাকে, সব প্রোগ্রামে, সব প্রোগ্রামে। আচ্ছা, ইন্ট মেইন তাহলে সব প্রোগ্রামে থাকবে। ওকে। এখন আসি, এই যে এখান থেকে এই যে সেকেন্ড ব্র্যাকেটটা তুমি খুলে ফেললা না, এই যে তারপরে এখানে যে সেকেন্ড ব্র্যাকেটটা অফ হইলো, এই ভিতরে তোমার মেইন প্রোগ্রামটা থাকবে। মেইন প্রোগ্রামটা মানে কি? তুমি অ্যাকচুয়ালি যে কাজটা করতেছো সেই তোমারটা এই ভিতরে থাকবে। ওকে। এই যে আমি যে এখানে যেটা করলাম, এইটা যেটা আমি করছি, এটা হচ্ছে আমি ভ্যারিয়েবল ডিক্লারিং করছি। কি করছি? ভ্যারিয়েবল
ডিক্লারিং করছি। ওকে, ভ্যারিয়েবল আমি ডিক্লারিং করছি। এই যে প্রিন্ট এফ প্লিজ, তারপরে প্রিন্ট এফের ভিতরে আমি যে ডাবল কলন দিয়ে আমি প্লিজ ইনপুট দ্য হাইট অ্যান্ড বেস অফ দ্য ট্রায়াঙ্গেল, এটা লিখছি। এই যে প্রিন্ট এফ কি ফাংশন, প্রিন্ট এফ একটা কি ফাংশন, প্রিন্ট এফ একটা কি ফাংশন। দেখো যে কোনো কিছু পরে, ধরো আমি এটা যে কোনো কিছু পরে ধরো এসওই এফ লিখে দিলাম, তারপর আমি হচ্ছে এরকম দিয়ে দিলাম, ভিতরে কিছুটা লিখে দিলাম। এই এসওই এফ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যদি আমি একটা সেমিকোলন দিয়ে দিই, এটা একটা ফাংশন। এইটা সি প্রোগ্রাম একটা ফাংশন হিসেবে কাজ করবে। এখন এই ফাংশন দিয়ে কি কাজ করে এটা সি প্রোগ্রাম জানতেও পারে, নাও জানতে পারে। যদি না জানে তাহলে আমাকে জানাইতে হবে, অথবা যাতে জানতে পারে এরকম একটা কিছুটা নিয়ে আসতে হবে। সো লাস্টে এফ থাকলে কি, লাস্টে এফ থাকলে একটা ফাংশন। এখন সব ফাংশন কি একই কাজ করে? এক এক ফাংশন এক এক কাজ করে। সো এই প্রিন্ট এফ ফাংশনটা কি কাজ করে? প্রিন্ট এফ ফাংশনটা তোমার প্রিন্টের কাজ করে বা আউটপুটের কাজ করে বা দেখায়। ধরো তুমি যদি কম্পিউটারে এই যে প্রিন্টএফ লিখে যদি এটা দাও যে হচ্ছে ডাবল কোলন প্লিজ ইনপুট দ্য হাইট অফ দ্য বেস অ্যান্ড দ্য হচ্ছে ট্রায়াঙ্গেল, মানে তুমি ধরো প্রোগ্রামটা রান করলা, তোমার এখানে আসলো, তুমি কি করবা? তুমি ওই যে ওইটাই কিন্তু আমরা করতেছি, এখানে কি করতেছি? ত্রিভুজের ক্ষেত্রফলের প্রোগ্রাম, এটা আমার বলতে মনে নেই। অনেকদিন পর বোর্ডে ক্লাস নিতে তো ভালো, লিখতে টাইম লাগতেছে। আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফলের প্রোগ্রামটা কি আমি এখানে লেখার চেষ্টা করতেছি, ঠিক আছে? তাহলে এখন কি আমার সেই হচ্ছে ত্রিভুজের আমি যে ফ্লোচারটা দেখে আসছিলাম, এই দেখো এখানে যে ফ্লোচার্ট ছিল, আমি কি বি আর এইচ মানে ভূমি আর উচ্চতাটা আমি ইনপুট নিব, তাই না? সো এখানে আমরা কি করতেছি, এখানে কিন্তু আমরা সেম কাজটাই করতেছি। এই যে প্লিজ ইনপুট দ্য হাইট অ্যান্ড বেস অফ দ্য ট্রায়াঙ্গেল, মানে ত্রিভুজের হচ্ছে উচ্চতা এবং ইটার ইনপুট দেন, এটা আমি বলতেছি। এটা কিন্তু ইনপুট নিচ্ছি না, এটা আমি জাস্ট দেখাচ্ছি যে ইনপুটটা দেন। এটা না দিলেও তুমি ইনপুট নিতে পারতা, এটা কিন্তু একটা অকেজ একটা জিনিস, ঠিক আছে? এটা মানে একটু পরে বুঝবা। আমি যে ইনপুট নিব, ইনপুট ফাংশনটা হচ্ছে এইটা। ইনপুট ফাংশন কি? এইটা। তাহলে এই যে স্ক্যানএফ, স্ক্যানএফ দিয়ে কি কাজ করে? স্ক্যানএফ দিয়ে তোমার ইনপুট নেয় কিছু, মানে ইনপুট নেয় বলতে ব্যবহারিক কাছ থেকে কিছু একটা ডাটা নিয়ে তোমার কম্পিউটার নিজের স্টোরেজে রাখে, তাহলে ইনপুট নেয়, ঠিক আছে? আচ্ছা, এখন এই ভিতরে কিছু জিনিসপাতি দেখতেছো না? আসতেছি, আসতেছি। এখন এখানে কি কাজ করছে? এখানে তোমার সে সূত্রটাই লেগেছে, তাই না? যে ওই যে হাফ ইন্টু এইচ ইন্টু বি, এটাই তো করছে, আর কিছু তো করে নাই। বাট এখানে তুমি দেখতেছো, ধরো এখানে আমি গুণ চিহ্ন দিছি, এই যে এখানে আমি গুণ চিহ্ন দিছিলাম, এখানে কি চলে আসছে? এখানে চলে আসছে স্টার। স্টার কেন আসলো? ধরো আমরা সি প্রোগ্রামিং কখনো এরকম লিখতে পারবো না, ঠিক আছে? এরকম লিখলে কাজ করবে না। কিভাবে লিখতে হবে? তোমাদের এই যে গুণের পরিবর্তে তোমাদের স্টার দিতে হবে। দেখো তোমাদের এই যে স্টার থাকে না ফোনে, *567# বা ওই রকম টাইপের জিনিস, সো ওখানে স্টারটা দিতে হবে, হাফ ইন্টু বি ইন্টু এইচ, ঠিক আছে? এরকম করে স্টার স্টার দিয়ে ইন্টুটা দেখাইতে হয়। সো এখানে এর জন্য স্টার চলে আসছে। এটা তাহলে কি? এটা তোমার ক্যালকুলেশনের যে মেইন সূত্রটা, সেটা আমি এখানে লিখছি। দেখতেছো একদম কিন্তু পর পর আসতেছে যে আমি ইনপুট নিছি, তারপর আমি সেই কাজটা করতেছি। আচ্ছা, এই যে প্রিন্টএফ যেটা আছে, এখন কি লাস্টে, লাস্টে যে আমি দেখাই দিব যে হচ্ছে আমি যে এরিয়াটা পাবো, এই ধরো এ, এ কি, এ হচ্ছে এরিয়া মানে সে ক্ষেত্রফল। তো এ যে এরিয়াটা পাবো সেটা আমি এই এখন হচ্ছে এই প্রিন্টএফের মাধ্যমে শো করে দিব। মানে লাস্টে আমি দেখাই দিব যে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ এত। ধরো আমি যদি হিসাব করে পাই যে সাত 7 বর্গ মিটার, তাহলে ধরো এইটা আমি দেখাই দিবে যে 7 স্কোয়ার মিটার। দ্য দ্য এজ, ধরো এই কথাটা, যে দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ 7 স্কোয়ার মিটার, এরকম আমাকে দেখাই দিবে, ঠিক আছে? এটা আচ্ছা, আর লাস্টের রিটার্ন জিরোটা কি? এটা কাইন্ডা এন্ডিং সেন্টেন্স। এটা কি? এটা কাইন্ডা এন্ডিং সেন্টেন্স। কোনো আচ্ছা, এইন্টটা বুঝি না, সমস্যা হয় আর কি। কোন ইন্ট? এই ইন্ট বলতেছি। এখন ধরো লাইনে আসি, দাঁড়াও, এক 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 করে আসি। এটা হচ্ছে এন্ডিং সেন্টেন্স। আচ্ছা, এখন আরেকটা লাগবে। হ্যাঁ,
ধরো এই যে এখানে যে আমি কিছু ফাংশন ইউজ করলাম না, ধরো প্রিন্ট এফ ইউজ করছি, স্ক্যান এফ ইউজ করছি, তাই না? এই দুটো ফাংশন আমি ইউজ করছি, ফাংশন আরো আসতে পারে। এখন আমি তোমাকে এরকম বললাম যে লাস্টে এফ থাকলে একটা ফাংশন, এখন সি প্রোগ্রাম ফাংশন হিসেবে গণ্য করবে। এখন এই ফাংশন দিয়ে কি কাজ করতে হয় এইটা সি প্রোগ্রাম জানে কিনা এটা তোমার জানা লাগবে, তাই না? এখন এই যে তোমাকে ধরো ইনপুট মানে স্ক্যানএফ দিয়ে যে ইনপুট নিতে হয় আর প্রিন্টএফ নিয়ে যে আউটপুট নিতে হয়, এটা সি প্রোগ্রাম জানে। কিভাবে জানে? এই ধরো এই যে উপরে যে যে হেডার ফাইলটা ছিল না, এই হেডার ফাইলের ভিতরে তোমার ওই ফাংশনগুলো স্টোর করা থাকে। হেডার ফাইলের ভিতরে কি থাকে? তোমার ধরো এই যে এস টিডিআইও ডট এইচ, হেডার ফাইলের ভিতরে ফাংশন, হেডার ফাইলের ভিতরে ফাংশন স্টোর থাকে, ঠিক আছে? ধরো এখানে এস টিডিআইও, এই যে এস টিডিআইও ডট এইচ, এটা একটা হেডার ফাইল। এটার ভিতরে তোমার ধরো প্রিন্ট এফ আছে, স্ক্যান এফ আছে, ঠিক আছে? এরকম বিভিন্ন হেডার ফাইল আছে, মানে ফাংশন আছে। ধরো আরেকটা হেডার ফাইল ছিল আমাদের টাইমে আমরা খুব পড়তাম, এখন আর অত বেশি একদমই ইউজ হয় না, কোনিও ডট এইচ। ঠিক আছে? কোনিও ডট এইচ এখন আর অত বেশি ইউজ একদমই হয় না। সো আমার পরীক্ষা তো মানে আমি যখন শিখছি তখন শিখছিলাম, বাট লাস্টে আস্তে আস্তে দেখি আর কেউ ইউজ করে না, সো আমি আর ইউজ করি না। কোনিও ডট এইচ এর ভিতরে একটা পপুলার একটা ফাংশন ছিল, সেটা হচ্ছে গেট সিএইচ। গেট সিএইচ ফাংশনটা কি করতো? গেট সিএইচ ফাংশনটাও একটা প্রোগ্রামের শেষ বুঝাইতো, প্রোগ্রামের মানে কি, এই যে ধর এখানে আমি রিটার্ন জিরো লিখছি না, রিটার্ন জিরো না লিখে আমি হচ্ছে এরকম করে গেট সিএস লিখে দিব, তাহলে ও আমার প্রোগ্রামটা শেষ হয়ে যাবে বা শেষ বুঝাবে। ওকে? সো এরকম একটা হেডার ফাইল ছিল কোনিও ডট এইচ, এখন আর ইউজ হয় না অত বেশি। সো এরকম তুমি হেডার ফাইলের কাজটা বুঝলা। আচ্ছা, এখন আসি এই দেখো এইচ বি এ এগুলো লিখছি না, এগুলো কি জানো? ধরো ভ্যারিয়েবল, ধরো তোমাকে এই যে আমি এইচ ধরছি, বি ধরছি, আর এ ধরছি, রাইট? এইচ হচ্ছে একটা ভ্যারিয়েবল। এইচ এর ভিতরে আমি কি রাখতেছি? আমি ত্রিভুজের হাইটটা রাখতেছি, তাই না? আমি যে হাইটটা নিতেছি ইনপুট, ধরো মানে এইচ হচ্ছে হাইট, তাই তো? এখন আমি এই হাইট পুরোটা লেখা তো ঝামেলা, প্রোগ্রামে যদি আমি বারবার এই হাইট 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 লিখি, হাইট লেখা ঝামেলা। এই জন্য আমি হাইট বাদে কি করতেছি, আমি হাইট আর লিখতেছি না, আমি হচ্ছে তোমার খালি এইচ লিখতেছি। এইচ এর ভিতরে আমি হচ্ছে ওই উচ্চতাটা স্টোর করব। স্টোর করার বিষয়টা বুঝো। তুমি যে হচ্ছে সারিয়া বললা যে বুঝো না, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, যে এইচ বি এ এগুলো হচ্ছে একটা কি চলক। ধরো আমরা দেখছি না, ধরো তোমরা তো সবাই হচ্ছে সমীকরণ সমাধান করছো মনে হয়, যে 4x+3 এটা সমান 5, এটা সমাধান করে তুমি একটা নাম্বার পাবা না, যে এক্স এর মান কত আসে এখান থেকে 5, 2 2 এখানে এক্স এর মান আসে হাফ। তো এখানে কি কি আমরা চলকের একটা নাম্বার পাইলাম, এক্স একটা চলক, এক্স একটা অজানা রাশি, এক্স একটা চলকের একটা নাম্বার পাইলাম। প্রোগ্রামিং এর ক্ষেত্রে তোমার ভ্যারিয়েবলে কি হয়? ভ্যারিয়েবলে তোমার ডাটা স্টোর করা হয়। তোমার এই যে বললাম না যে হচ্ছে ত্রিভুজের উচ্চতা আর ত্রিভুজের ভূমি হচ্ছে ইনপুট নিবে। এখন ইনপুট নিয়ে কোথাও একটা তো রাখবে, তোমাকে তো বুঝতে হবে যে এটা কে। তো তোমাকে আমি তোমার বাসায় রাখলাম, যে আহ, আমার অমুক স্টুডেন্ট তাহলে তোমার বাসায় আসো। এখন আমার তো তোমাকে চেনা লাগবে, আমার তো তোমাকে চেনা লাগবে। আমি যদি তোমাকে না চিনাই, বা ধরো আমার ফ্যামিলির অন্য কেউ, তাকে তোমার চিনাইতে হবে। সো ওই যে চিনানোর যে প্রসেসটা, কম্পিউটারটা যে নিজের ভিতরকে চিনে রাখবে এই ডাটাটাকে। ধরো এটা আমার একটা ছাগল, আমার একটা ছাগল, ছাগলের একটা নাম দিলাম হচ্ছে যে কোনো একটা নাম দিলাম যে ব্ল্যাক বেঙ্গল। তো আমাদের এটা চিনতে হবে। কম্পিউটার ভিতরে যে এক একটা ডাটাকে চিনানোর জন্য তোমার হচ্ছে চলক ব্যবহার করা হয়, ঠিক আছে? এইচ হচ্ছে একটা চলক, বি হচ্ছে আরেকটা চলক, এখন এ হচ্ছে আরেকটা চলক, ঠিক আছে? এরকম করে আমি চলক নিলাম, ঠিক আছে? এখন চলকের নাম আমি একবার ধরছি এইচ, একবার ধরছি বি, একবার ধরছি এ। ওকে? চলকের নাম সবসময় এরকম ধরা বেটার, যে তুমি যে জিনিসটা নিতেছো সেটা একটা আদ্যক্ষর দিয়ে, আদ্যক্ষর ছোট হাতে ঠিক আছে, এরকম কিছুটা নিবা। আচ্ছা, এখন যেটা আসে সেটা হচ্ছে তোমার চলক তো নিলা, এখন চলক কি তুমি খালি এক ধরনের নিবা? ধরো আমার বাসায় তুমি আসতে পারো, মানুষ আসতে পারো, আমার বাসায় ছাগল আসতে পারে, আমার বাসায় বিড়াল আসতে পারে, আমার বাসায় কুকুর আসতে পারে। এক একজন তো এক এক টাইপের জিনিস, তাই না? আমি মানুষকে যেভাবে ট্রিট করব আর আমি হচ্ছে তোমার ছাগলকে যেভাবে ট্রিট করবো, দুটো তো আসলে এক হবে না। তোমার ওরকমই তুমি যখন এই যে ইনপুট নিবা, ধরো এই যে তুমি যখন এই যে চলকের ভিতর কিছু একটা রাখবা, যে ওই রাখাটা তোমার কয়েক ধরনের আসতে পারে।
এটাকে তোমার ডাটা টাইপ বলে। তুমি রাখবা ডাটাই, তুমি সি প্রোগ্রামিং ডাটা বাদে অন্য কিছু রাখবা না, কিন্তু ডাটার ভিতরেও তোমার জিনিস আসতে পারে। আমার বাসায় যেই আসবে সেই অতিথি, ছাগল আসুক ভেড়া আসুক এনিথিং, যে আসুক সেই অতিথি। কিন্তু তার টাইপ আছে তো, সে কি টাইপ, সে মানুষ না সে ছাগল না সে ভেড়া, ঠিক আছে? তুমি কি কি টাইপে নিতে পারো? তুমি কা এই যে কয়টা টাইপ আছে, কার, কার মানে কি ক্যারেক্টার। ক্যারেক্টার মানে কি তুমি কোনো নাম্বার নিতেছো না, তুমি এ বি এগুলো নিতেছো। ধরো এ বি মানে লেটার, অথবা এ বড় হাতের এ বি নিতেছো। এগুলো কি, এগুলো একটা ক্যারেক্টার, ঠিক আছে? আবার ধরো এই যে ইন্ট, ইন্ট মানে কি, ইন্ট মানে ইন্টেজার। এটা মানে কি, এটা মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা সবাই দেখছো না, যে ওই যে 4 5, অথবা -4 -5 ওরকম, ঠিক আছে? মাইনাস না দিই, মাইনাস এখানে না থাক। বা ধরো 4 5, এগুলো কি পূর্ণ সংখ্যা না? এগুলো কিন্তু দশমিক আছে, দশমিক কিন্তু নাই। সো ইন্ট মানে কি ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, ওকে? এই যে ফ্লোট, ফ্লোট টাইপের ডাটাটা হচ্ছে, ফ্লোট মানে হচ্ছে দশমিক সংখ্যা। ফ্লোট মানে কি দশমিক সংখ্যা, ঠিক আছে? ধরো আমি যদি এখানে হচ্ছে তোমার 23.4 নেই, এইটা একটা ফ্লোটিং ডাটা, ঠিক আছে? 2.24.4 নিলে কি, ওটা ফ্লোটিং ডেটা। আর ডাবল মানে কি, ডাবল মানে হচ্ছে ফ্লোটিং ডেটাই, ধরো এখানে লিখি, হ্যাঁ, ডাবল, ডাবল মানে কি লম্বা ফ্লোটিং ডেটা। ধরো 23 ওই যে 4 4 4 4 5 6 7 চলতে আছে চলতে আছে, মানে অনেক বড় একটা নাম্বার, ঠিক আছে? সো ওইটা কি, ওটা হচ্ছে ডাবল ডেটা, ঠিক আছে? ওইরকম যদি অনেক বড় একটা বোঝানো হয়, ওকে? সো এখন কি মানে এই ডেটা টাইপগুলো বুঝছো কিনা একটু জানাও। ডেটা টাইপগুলো বুঝছো কিনা জানো, কারণ ডেটা টাইপটা বেশ ইম্পর্টেন্ট। কারণ ডেটা টাইপে শুনতে অবস্থা অবস্থা হয়ে, কারণ ডেটা টাইপ বুঝতে সমস্যা হলে একটু কমেন্ট করে জানাও, ঠিক আছে? আমি আরেকটু বোঝানোর ট্রাই করবো। ডেটা টাইপটা কি, কিছুই না, তুমি আমার বাসায় আসতেছো, তুমি আমাকে মানুষ না তুমি কে, এটাই তো আমাকে একটু বুঝতে হবে। এটাই জন্যই তুমি, আমি একটা জিনিস ইনপুট নিতেছি, সেটা কি হচ্ছে ABCD মানে কোনো একটা ক্যারেক্টার, নাকি একটা না ইন্টিজার নাম্বার, নাকি একটা দশমিক নাম্বার, এটা তো আমার বুঝতে হবে। এর জন্য আমরা এগুলো ইউজ করি, ঠিক আছে? আর এই যে আমি ইন্ট এবি লিখছি, এই যে ইন্ট HBA লিখছি, এটা মানে কি? এটা মানে হচ্ছে আমি এই যে HBA এগুলোতে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা ইনপুট নিব, ঠিক আছে? আমি এখানে দশমিক নিতে পারবো না। আমি এই যে মানে HBA মানে কি চলক, তাই না? এর ভিতরে আমি কিছুটা রাখবো। সো ইন্ট HBA মানে এখানে শুধুমাত্র, এটা মানে হচ্ছে শুধুমাত্র দশমিক সংখ্যা। আর ফ্লোট HBA মানে কি, ধরো তুমি যদি এরকম নিতে যে ফ্লোট HBA, এটা মানে কি, এটা মানে হচ্ছে, আচ্ছা দশমিক না তো পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। আমি আসলে দশমিক বলতে বলতে এই সংখ্যা পদ্ধতি ভেবে বলতেছি, শুধুমাত্র পূর্ণ সংখ্যা। আর এখানে হচ্ছে দশমিক প্লাস পূর্ণ সংখ্যা সবই তো, তাই না? পূর্ণ সংখ্যাও তো একটা করে দশমিক সংখ্যা, তাই না? 23.47। আবার যদি খালি 23 নেই, তাহলে এরপর তো 00 আছে, তাই না? সো এটা তো দশমিক সংখ্যা। সো এরকম করে তুমি কিন্তু ফ্লোট এরকম নিতে পারো, আবার 23.47 এরকমও নিতে পারো, তোমার ইচ্ছা। সো এরকম কিন্তু মানে তুমি যে এই চলক, চলকগুলোর আগে যে ডাটা টাইপটা মেনশন করে দিবা, চলকগুলোর ভিতরে ওই টাইপের ডাটা দিয়ে হবে। আমি, তুমি যখন বাসায় ঢুকতেছো, আমি আগে বলে দিচ্ছি যে মানুষ সালেহা, তারপর হচ্ছে নাইলে হচ্ছে ভেড়া, সরি ছাগল ব্ল্যাক বেঙ্গল। সো ওরকম আমি আগেই বলে দিতেছি যে সে কি টাইপের অতিথি বা সে কি টাইপের চলক, ওটা আমি আগে বলে দিতেছি। যে টাইপটা বলে দিচ্ছি, আমি ওই চলকের ভিতরে আমি সেই টাইপের ডাটাটাই স্টোর করব, ওকে? আচ্ছা, আমার কাছে কোনো কমেন্ট আসতেছে না, আমি আসলে বুঝতেছি না তোমরা কমেন্ট টমেন্ট করছো কিনা, ঠিক আছে? যদি করে থাকো সরি, আমার কাছে আসে নাই। আচ্ছা, এখন আরেকটা জিনিস আছে এই ভিতরে। ধরো তুমি তো ইনপুট নিবা, তাই না? আমি তোমার জন্য হচ্ছে একটা নাম ঠিক করছি, তুমি কি টাইপের একটা মানে জীব সেটা আমি বলে দিচ্ছি যে মানুষ অমুক। এখন
তাও তুমি যে আমার গেট দিয়ে প্রবেশ করতেছো, তুমি যে ওইটাই ধরো, আমি ধরো তুমি আমার বাসায় আসতেছো, ঠিক আছে, আমি আমার বাসায় বলে রাখতেছি যে আমার একজন স্টুডেন্ট আসবে, তার নাম হচ্ছে সে একজন মানুষ, সে হচ্ছে ওর নাম হচ্ছে সালেহা, বলে রাখছি, ঠিক আছে, বলে রাখছি আমার বাসায়। এখন তুমি আসছো, আমার বাসায় কেউ পরিচয় করানো লাগবে না? পরিচয় তো করানো লাগবে, ধরো আমার ফ্যামিলিতে যারা আছে, যে হ্যাঁ ওই হচ্ছে সালেহা, চিনানো তো লাগবে তাই না? চিনানোর উপায়টা কি? তোমার কম্পিউটারে তুমি ইনপুট দিলা, এখন কম্পিউটার যে তোমার ধরো, তুমি কম্পিউটারে তুমি ধরো তিনটা সংখ্যা ইনপুট দিলা, ধরো আচ্ছা না এখানে না দেখি, আরেকটা পেজে যাই। তুমি তিনটা সংখ্যা কম্পিউটারে ইনপুট দিলা যে 2 3 4, এখন কোনটা এইচ, এইটা যে এইচ না, এ বুঝবে কেমনে এইটাই যে এইচ, এটা কিভাবে, মানে হাউ টু ডিফাইন যে কোনটা এইচ কোনটা এই? তুমি যে ইনপুটটা নিবা, ধরো প্রথমে যে ঢুকছে সেই যে সালেহা, এটা আমার মা বাবা কিভাবে বুঝবে? আমাকে জানাইতে হবে। ওকে, আমাকে কি করতে হবে? আমাকে জানাইতে হবে। আচ্ছা, এখন জানানো উপায়টা কি? এই দেখো স্ক্যানএফ এর ভিতরে আমি দুটো জিনিস লিখছি না, যে পার্সেন্ট ডি এন্ড এইচ এন্ড বি, কয়টা জিনিস লিখছি না? আমি এই প্রোগ্রামটায় কি কি ইনপুট নিছিলাম? আমি ইনপুট নিছিলাম উচ্চতা আর ভূমি, তাই তো? এখন এই যে পার্সেন্ট ডি মানে কি জানো? ধরো এই দেখো এখানে করে জিনিস দেখায় আসি এখন। এই দেখো ফরম্যাট স্পেসিফায়ার ডাটা টাইপ আর ফরম্যাট স্পেসিফায়ার দুটো জিনিস দিছি। এই দেখো ডাটা টাইপ কি, ডাটা টাইপ ইন্ট হলে ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্ট ডি, ডাটা টাইপ ক্যারেক্টার হলে বা কি সিএইচএআর হলে কার হলে তোমার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্ট সি, ডাটা টাইপ ফ্লোট হলে ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্ট এফ, ডাটা টাইপ ডাবল হলে ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্ট এলএফ। এটা মানে কি? এটা মানে হচ্ছে তুমি যদি একটা আহ, ধরো একটা স্ক্যানএফ ফাংশন দিয়ে, ধরো ওইটাই যেখানে ওইটা করছিলাম সেটাই, যে তুমি এখানে কি কি নিবা, তুমি হাইট, হাইট মানে এইচ তাই না, এইচ আর বেস তুমি ইনপুট নিবা তাই তো? এখন তুমি এখানে বলে দিবা যে তুমি কয়টা ইনপুট নিবা। তুমি ধরো পার্সেন্ট ডি এটা বলে দিলা, এটা মানে কি তুমি একটা ইন্টিজার নাম্বার ইনপুট নিবা। পার্সেন্ট ডি আরেকটা লিখলা, তুমি মাঝখানে কমা টমা কিচ্ছু নাই, তুমি জাস্ট পার্সেন্ট ডি লিখলা। এবার তুমি এই ইনভার্টেড কমাটা ক্লোজ করে দিলা, তারপর একটা কমা দিলা। এইটা আমার লেখা মানে কি জানো? তুমি দুইটা ইন্টিজার নাম্বার ইনপুট নিবা। আমি যদি এরকম লিখতাম যে স্ক্যান এফ, যে পার্সেন্ট এফ, এটা মানে কি? এটা মানে আমি দুইটা ফ্লোটিং নাম্বার ইনপুট নিব। ওকে, আচ্ছা, আবার ধরো একটা ফ্লোটিং একটা কি হইতে পারতো না, যে একটা ফ্লোটিং নিব একটা ইন্টিজার নিব, এটাও কি হইতো না চাইলে? চাইলে হইতো, কোনো সমস্যা নেই, চাইলেই হইতো, কোনো প্যারা নেই। আচ্ছা, পার্সেন্ট ডি এই যে দুইটা নাম্বার আমি ইনপুট নিলাম, মানে ধরো দুইজন আমার বাসায় ঢুকলো, দুজনকে আমি দুইজন আমার স্টুডেন্টকে আমি ডাক দিছি, দুইজন আমার বাসায় ঢুকছে। এখন আমাকে তো চিনাইতে হবে যে কে কে। আমি ধরো আগে বলে রাখছি, ধরো মানে ওই যে আমি আগে বলে রাখছি না যে ইন্ট এইচ বি, মানে কি আমি ইন বাদে ওখানে কাউরে আনবো না। আমি বাসায় বলে রাখছি যে আমার বাসায় দুইজন মানুষ আসবে, আমার দুইটা স্টুডেন্ট আসবে মানুষ, তাইলে আমি এখানে মানুষ বাদে আমি কোনো ছাগল টাগল ঢুকতে দেবো না। তো এখন বিষয়টা কি? বিষয়টা হচ্ছে ওখানে যে আমি এখন দুইজনকে ঢুকাইছি, এখন তো আমাকে পরিচয় তো করা দিতে হবে যে কে কোনটা। এখন আমি এই জন্য অ্যান্ড এইজ দিচ্ছি, অ্যান্ড এইজ আগে দিচ্ছি, তার মানে কি এই যে প্রথমে আমি যে নাম্বারটা নিব সেইটা হবে আমার হাইট, প্রথমে আমি যেটা নিব সেটা হবে আমার হাইট, এই যে প্রথমটার সাথে এই এইজ, ঠিক আছে? ওকে, আবার এই যে কমা দিলাম, আরেকটা এই এন্ড দিয়ে তারপর বি, আর হচ্ছে এটা ক্লোজ করে দিলাম। তাহলে কি এই দ্বিতীয়টার সাথে তো তোমার এই দ্বিতীয়টা, পরে যেটা নিছি, পরে যে নাম্বারটা ইনপুট নিছি সেটা হচ্ছে আমার বেস। এই এন্ড দিয়ে কি, এন্ড দিয়ে হচ্ছে ওই যে প্রথমটা মানে যে এইচে রাখা, আর পরেরটা মানে হচ্ছে তোমার বিতে রাখা। মানে আমি দুইটা জিনিস ইনপুট নিলাম, আমি একটা প্রথমটা নিয়ে এইচে ঢুকাইলাম, পরেরটা নিয়ে আমি বিতে ঢুকাইলাম। ওকে, এটা কি সবাই বুঝছো? এখানে কিন্তু ইম্পর্টেন্ট যে তুমি এখানে পার্সেন্ট নিলা, কারণ কি আমি আমি ইন টাইপের ডাটা নিয়ে কাজ করতেছি। তুমি ফ্লোট নিলে হয়তো কোনো সমস্যা নাই, তুমি আগে থেকে তাহলে এখানে ফ্লোট বলে আসা লাগতো, তোমার জাস্ট এখানটায় ফ্লোট বলে আসা লাগতো তোমার, ধরো এখানে না, সরি, এখানে অলওয়েজ ইন্ট মেইন হবে, এখানে কোনো চেঞ্জ নেই, এটা তুমি মুখস্থ করে ফেলো, কোনো প্যারা নেই। তোমার এখানে খালি ইন্ট হবে, এখানে তোমার ফ্লোট দেওয়া লাগতো, এই যে ইন্টের জায়গায় তুমি যদি ফ্লোট দিয়ে দিতা তাহলে তোমার এখানে এই যে ভিতরে সব কিছু হচ্ছে পার্সেন্টেজ হয়ে যেত, ওইরকম করে হয়ে যাইতো, ঠিক আছে? এখানে মানে এই স্ক্যানএফ এর এই ফরম্যাট স্পেসিফায়ার
এরকম একজনকে ঢুকে যে তাকে আমি পরিচয় করে দিব, মানে একটা ডাটাকে নিলাম, তাকে আমি কোথায় রাখবো, কিভাবে রাখবো, কাকে আগে কাকে পরে, এই বিষয়গুলো বুঝছো কিনা একটু বইলো। ইন্ট কখন হবে পুষ্পা খাতুন? ইন্ট হবে যখন তোমার দশমিক সংখ্যা হবে, মানে সরি পূর্ণ সংখ্যা হবে। যখন তুমি ধরো আহ কিভাবে বুঝাই, ধরো মানুষ সংখ্যা, আমি কোথাও একটা মানুষের সংখ্যা গণ্য করব যে এখানে এতজন মানুষ আছে, ওখানে কি কখনো হচ্ছে মানে 7.5 সংখ্যক মানুষ থাকতে পারে? ধরো আমি কোথাও বললাম যে 7.5 মানুষ কি হইতে পারে? হইতে পারে? হইতে কিন্তু পারে না। আইদার 7 জন মানুষ থাকবে অথবা 8 জন মানুষ থাকবে। আর তোমার ধরো হচ্ছে তাপমাত্রা মাপবো, তাপমাত্রা তো এখন তোমার 7ও হইতে পারে, 7.5 হইতে পারে, সো এটা হইতে পারে না। আচ্ছা, তো মানুষ কি, মানুষ হচ্ছে অলওয়েজ ইন্ট, মানে তোমার যখন পূর্ণ সংখ্যা তখন হচ্ছে তোমার ইন্ট, যখন দশমিক সংখ্যা তখন হচ্ছে তোমার ফ্লোট। আর এখন তুমি কখন ইন্ট নিবা কখন ফ্লোট নিবা এটা যদি তুমি হিসাব করতে যাও, যখন তোমার পূর্ণ সংখ্যাই হবে খালি তখন তুমি ইন্ট নিবা। আর নাহলে সবসময় ফ্লোট নেওয়াটা সেফ। আমি যে এখানে করছি না, আমি যে এটা করছি না এটা আমি ভুল করছি, মানে এটা একটু রিস্কি করছি। এখানে যদি এটা ত্রিভুজের ভূমি যদি 23.47 হয়ে যায়, মানে যদি ধরো পূর্ণ সংখ্যায় না হয় ভূমি বা উচ্চতা, তাহলে কিন্তু আমি আর গণনা করতে পারবো না। সো আমি যে ভুলটা করছি, এখানে তোমাদের জন্য একটা এইচডাব্লিউ থাকবে। এই যে সালেহা বলছিল কোনো এইচডাব্লিউ দেন নাই, এইচডাব্লিউ থাকবে যে এই প্রোগ্রামটাই তোমরা করবা ফ্লোট ডাটা টাইপ দিয়ে। ফ্লোট ডেটা টাইপ, এটা আজকের দিয়ে দিও। আজকে আমি মাত্র সকালবেলা ক্লাস নিতেছি, আজকে রাত্রে দিয়ে দিও, আমি ইনশাল্লাহ দেখে বলবো সবারটাই, বা আজকে না হলে নেক্সট ক্লাসের আগে সবাই দিও, আমি সবারটাই দেখবো। বাট এইটা, এই যে প্রোগ্রামটা করছি ত্রিভুজের ক্ষেত্রফলের প্রোগ্রাম, এইটাই তুমি এইচডাব্লিউ করবা ফ্লোট ডাটা টাইপ দিয়ে। কারণ এইটা কিন্তু আমার হচ্ছে ইন্ট দিয়ে করা ঠিক হয় না, কারণ একটা ত্রিভুজের উচ্চতা বা ভূমি তো হচ্ছে তোমার দশমিকে আসতেই পারে। কিন্তু আমার এই যে প্রোগ্রামটা আমি করছি এখানে কিন্তু আমার দশমিকে আনসার আসবে না, বা দশমিকে ক্যালকুলেশনই করতে পারবে না। তোমার অলওয়েজ পূর্ণ সংখ্যা লাগবে এই প্রোগ্রামটার ক্ষেত্রে। আচ্ছা, মোটামুটি গেল। ওই যে তোমার ইনপুট বুঝলা, সবকিছু বুঝছো, কোনো প্যারা নাই, এই যে এ ইন্ট বুঝছো। এখন প্রিন্ট এফটা একটু বুঝতে হবে না? প্রিন্ট এফটা বুঝতে গেলে তোমাদেরকে একটু বুঝতে হবে, আসো। ধর এখানেই নিয়ে একটা সাইড আবার, প্রিন্ট এফ এর ক্ষেত্রে তোমার স্ক্যানএফ তো বুঝছো তাই না? স্ক্যানএফ এর ক্ষেত্রে আমি কিভাবে কয়টা নিব, কয়টা কোথায় ঢুকাবো, ওরকম। এখন ধরো প্রিন্ট এফ এর ক্ষেত্রে আমি দিলাম যে দা এরিয়া অফ দা ট্রায়াঙ্গেল ইজ পার্সেন্ট ডি। আমি এখানে কি নিছি? আমি এখানে ডি নিছি, তাই না? হ্যাঁ, আমি এখানে পার্সেন্ট ডি নিছি কারণ আমি ইন্ট নিছি। এখন একটা কথা বলো, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল কোনটা? এই যে এই এর মানটা না, এই যে এ, তাই তো? আমরা কিন্তু এতে, এই দেখো শুরুতেও কিন্তু আমি এরও কিন্তু আমি ইন্ট বলে দিছি যে এও হচ্ছে একটা ইন্ট, এও হচ্ছে একটা ইন্টেজার ভ্যারিয়েবল, ঠিক আছে? এ হচ্ছে কি একটা ইন্টেজার ভ্যারিয়েবল, এটা কিন্তু আমি প্রথমে বলে দিছি। সো এখান থেকে কিন্তু তোমার এই যে হাফ ইন্টু এইচ ইন্টু বি করে যে মানটা আসতেছে সেটা আমি এতে রাখতেছি, তাই তো? সো ওখান থেকে করে আমি এখন আমি কি করব, এই এর ভিতরে যে মানটা আছে, এ যে আমার ভ্যারিয়েবল, এই যে এ আমার একটা ভ্যারিয়েবল, এর ভিতরে যে মানটা আছে এটা আমি এখানে প্রিন্ট করব বা এখানে আমি শো করব। এখন এ কি একটা ভ্যারিয়েবল, এই যে এখানে তোমার সেই ফরম্যাট স্পেসিফায়ারটা দিতে হবে। প্রিন্টএফ বা স্ক্যানএফ ফাংশনে অলওয়েজ ভিতরে থাকে কি, ফরম্যাট স্পেসিফায়ার, মানে ডাবল কোলনের ভিতরে থাকে কি, ডাবল কোলনের ভিতরে থাকে তোমার ফরম্যাট স্পেসিফায়ার। ইন ইন ডাটা টাইপ যেহেতু তাহলে কি ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্ট ডি, তাই না? এখন একটা কথা শোনো, আচ্ছা এখানে না লিখি কারণ অনেক দূরে চলে যায়, এখানে লিখি। হ্যাঁ, এখন একটা কথা শোনো, এই যে পার্সেন্ট ডি, আমার এই প্রোগ্রামটার ভিতরে তো তোমার এইচও পার্সেন্ট ডি, বিও পার্সেন্ট ডি, এও পার্সেন্ট ডি। তাহলে এইখানে আমি পার্সেন্ট ডি বলতে কোনটা বোঝাচ্ছে এটা কিভাবে বুঝবে? তোমাদের কারো কোনো আইডিয়া? এখানে যে আমি পার্সেন্ট ইউজ করলাম, এটা যে এইচ বি না এফ, এটা কিভাবে বুঝবে? এটা তো বোঝার একটা উপায় থাকা উচিত, তাই না? এখানে এসে তুমি এই যে ফার্স্ট কমার পরে খালি ওই যে যে ভ্যারিয়েবলের পার্সেন্টেজ তুমি মানে যে ভ্যারিয়েবল মানটা তুমি শো করতে যাচ্ছ সেই ভ্যারিয়েবলটা তুমি হচ্ছে পার্সেন্টের পরে, মানে এই যে কমার পরে তুমি দিয়ে দিয়ে এখান থেকে শেষ করে দিবা, ঠিক আছে? ধরো তুমি এই যে এর ভিতরে যে মানটা আছে সেটাই তুমি এখানে শো করতে চাচ্ছ, সো তুমি এখানে পার্সেন্টই দিবা যে এ, মানে এ যে ভ্যারিয়েবল এটা ইন ভ্যারিয়েবল আমি এখানে নিছিলাম। সো এ পার্সেন্টই এখানে ভিতরে বসাইছি।
এখন এই যে পার্সেন্ট ডি মানে এটা কোন মানটা প্রকাশ করবে, এইচ এর, বি এর, নাকি এফ এর, নাকি এ এর? সো এখানে আমি এই কমার পরে আমি এ বসাই দিছি। ঠিক আছে, সো এ বসাই দিলে কি হবে, এর ভিতরে ওই মানটা শো করবে, এর ভিতরে যে মানটা ছিল সেই মানটা শো করবে। এটাই কারো কোনো সমস্যা হচ্ছে কিনা বলো? পার্থক্যটা বুঝো। স্ক্যানএফ এর ক্ষেত্রে তোমার এইটার আগে এন্ড দেওয়া লাগছিল, বাট এই প্রিন্টার ক্ষেত্রে কিন্তু এন্ড দেওয়া লাগে নাই। তো যখন ইনপুট দিচ্ছি তখন আমার আলাদা করে মানে এন্ড দেওয়া লাগতেছে, কিন্তু আমার প্রিন্টার ক্ষেত্রে কিন্তু আমার এন্ড দেওয়া লাগতেছে না। এটা সবাই বুঝছো কিনা একটু বইলো। হ্যাঁ, যদি কখনো দুইটা জিনিস আউটপুট করো, ধরো ওই সেম জিনিসই, ধরো সেম প্রোগ্রামই, আমি ধরো তোমার হচ্ছে তিনটা জিনিস, পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি, এই তিনটা জিনিস আমি আউটপুট করব। ঠিক আছে, আমি তিনটা মান দেখাবো, তিনটা নাম্বার আমার খালি আউটপুট হবে। তিনটা নাম্বার যদি আউটপুট করতে চাই তাহলে আমার কি করতে হবে, আমার ওই যে তিনটা, ধরো প্রথমটা কোনটা, প্রথমটা যেটা আউটপুট করতে চাই সেটা আমি প্রথমে লিখবো এইচ, তারপরটা আমি কমা দিয়ে তারপরে লিখবো, তারপরটা আমি কমা দিয়ে তারপরে লিখবো, তারপর আমি ব্র্যাকেটটা ক্লোজ করবো। আচ্ছা, এফ তো নাই কোনো। ঠিক আছে, ধরো এই যে এই প্রথম যে মানটা প্রকাশ হবে সেটা হচ্ছে এইচ এর ভিতরে যে মান আছে সেইটা, বি এর ক্ষেত্রে তোমার এইটা, লাস্টে এর ক্ষেত্রে তোমার এইটা। যাই হোক, বুঝছো কিনা সবাই এইটা একটু বুঝাও। এখন আজকে ক্লাস আমার মেইন প্ল্যান যে বেসিকটা বুঝাবো, তোমাদের কিছু জিনিস টুকটাক দেখতে বলবো, তারপর ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে আমি আরো ভালো মানে প্রপার প্রবলেম সলভিং এ যাবো। কোনো সমস্যা হলে জানাও। হ্যাঁ, জোস। আচ্ছা, ক্লাস প্রায় শেষের দিকে, আই গেস তোমরা এখন তাহলে প্রিন্ট এফ স্ক্যান এফ এগুলো মোটামুটি বুঝছো, তাই না? আজকের মতো এটাই থাকলো। এই ধরো রিটার্ন জিরো, রিটার্ন জিরো মানে প্রোগ্রামটা আমি শেষ করলাম, তারপরে এই যে আমি ব্র্যাকেটটা দিয়ে দিলাম। তোমরা কিন্তু এই হিসাবটা করো, এই হিসাবটা তোমরা যদি প্রপারলি করতে পারো তাহলে আমি বুঝবো যে তোমরা অনেকখানি কি বুঝে গেছো, প্রায় সব কিছুই বুঝে গেছো। ঠিক আছে, সো এই হিসাবটা করো। না ধরো আরেকটা এইচডাব্লিউ পেজ আমি লাস্টে অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, ভ্যারিয়েবল নেমিং এর আগে দিয়ে দিলাম, ধরো এখানে এইচডাব্লিউ দিয়ে দিলাম। দুইটা এইচডাব্লিউ থাকবে, যে একটা তুমি হচ্ছে হ্যালো বাংলাদেশ লেখা একটা প্রোগ্রাম, হ্যালো বাংলাদেশ আউটপুটের জন্য প্রোগ্রাম, আর দুই নাম্বারটা কি, যেটা আমি ক্লাসে করাইছি, ক্লাস ওয়ার্ক। ঠিক আছে, হ্যালো বাংলাদেশ দিয়ে আউটপুটের জন্য একটা প্রোগ্রাম লিখবা, আর হচ্ছে যেটা আমি ক্লাসে করেছি সেটাতে ফ্লোট ডেটা টাইপ দিয়ে করবো, আমি যেটা করছি সেটা ইন দিয়ে করছি, তোমরা করবা ফ্লোট ডেটা টাইপ দিয়ে। আচ্ছা, এখন আসো ভ্যারিয়েবল নেমিং। এটা কি লাস্ট টপিক না? হ্যাঁ, এটাই লাস্ট টপিক। ভ্যারিয়েবল নেমিংটা কি? ভ্যারিয়েবল নেমিং হচ্ছে, তো ওই যে আমরা ওখানে যে ভ্যারিয়েবলগুলো নিলাম না, ধরো ভ্যারিয়েবল নিছিলাম কি, এইচ নিছিলাম, বি নিছিলাম, এ নিছিলাম। এই এইচ কি একটা ভ্যারিয়েবলের নাম, বি কি আরেকটা ভ্যারিয়েবলের নাম, এ কি একটা ভ্যারিয়েবলের নাম। এখন তুমি কি চাইলে এর থেকে, আমি তোমার তো একটা একটা করে ওয়ার্ড নিছি, তুমি কি চাইলে আরো বেশি নিতে পারতা না? ধরো তুমি চাইলে হাইট, এটাকে একটা ভ্যারিয়েবল নিতে পারতা, সমস্যা নাই, হাইট একটা ভ্যারিয়েবল হইতে পারে। কিন্তু তোমার ধরো ওয়ান হাইট, এটা কখনো তুমি ভ্যারিয়েবলের নাম নিতে পারবে না। ঠিক আছে, এখন এই জন্য ভ্যারিয়েবলের নাম এটা কখনো হবে না। কেন হবে না? কিছু নিয়ম কারণ আছে, এই নিয়ম কারণগুলো খতে আসে, প্রচুর আসে। সো ভ্যারিয়েবল নিয়ে নেমিংটা একটু পড়া লাগবে। যে ভ্যারিয়েবল আর কেস সেন্সিটিভ, ধরো তুমি এখানে, ধরো এই যে আমি এখানে বুঝাই, কই গেল, এই যে এখানে আমি ছোট হাতের এইচ নিলাম, আর এখানে আমি কাজ করতেছি বড় হাতের এইচ দিয়ে, তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু একদমই হবে না। তোমার সব জায়গায়, তুমি যদি প্রথমে ছোট হাতের নাও তোমার সব জায়গায় ছোট হাতে নিতে হবে, তুমি যদি প্রথমে বড় হাতের নাও তোমার সব জায়গায় বড় হাতে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা। সো কেস সেন্সিটিভ এটা গেল, কেস সেন্সিটিভ গেল, যে ছোট হাতের লেখা আর বড় হাতের লেখা দুটো আলাদা। আর তুমি ভ্যারিয়েবলের নাম হিসাবে বড় হাতের একটু জেড, ছোট হাতের একটু জেড, 0 থেকে 9, অথবা ডলার সাইন, অথবা আন্ডারস্কোর ইউজ করতে পারবা। এ বাদে অন্য কোনো চিহ্ন ইউজ করতে পারবা না। তো তুমি কখনো ভ্যারিয়েবল নামে এটা ইউজ করতে পারবা না, এটা ইউজ করতে কি পারবা না। ওকে, আচ্ছা। নামের শুরুতে A to Z, বড় হাতের A to Z, ছোট হাতের A to Z, অথবা খালি আন্ডারস্কোর থাকবে। তার মানে এই দেখো, এটা নামের শুরুতে আমি ওয়ান দিছি না, এটা কি কখনো হইতে পারবে? এটা কিন্তু হইতে পারবে না। নামের শুরুতে তোমার নাম্বার আসতে পারবে না। আচ্ছা, নামের ভিতরে তোমার ফাঁকা হইতে পারবে না। ধরো তোমার,
তোমার নাম ধরো, আমার নাম কি, তানভীর ফারুক। এখন কথা হচ্ছে যে তানভীর ফারুক এইটা একটা ভ্যারিয়েবল হতে পারবে না, কারণ কি মাঝখানে একটা ফাঁকা আছে। সো ফাঁকাটা থাকা যাবে না। আমি কি করতে পারি, আমি আমার ভ্যারিয়েবল নামটা এরকম দিতে পারি যে তানভীর আন্ডারস্কোর ফারুক। এটা একটা ভ্যারিয়েবল হতে পারে। ঠিক আছে। আর নাহলে একসাথে লিখতে হবে যে তানভীর কোন ফাঁকা না দিয়ে ফারুক, ওরকম। ওকে। আচ্ছা, এখন আসলে যে রিজার্ভ কিওয়ার্ড ব্যবহার করা যাবে না। রিজার্ভ কিওয়ার্ড মানে কি, ধরো এই যে স্ক্যান, স্ক্যান মানে তো হচ্ছে একটা ফাংশনে, তাই না? তুমি কি একটা ভ্যারিয়েবলের নাম কি একটা স্ক্যান রাখতে পারবা? মানে একটা কাহিনী, মানে সবকিছু গোজামিল দেখে যাবে না। So, এরকম কিছু রিজার্ভ কিওয়ার্ড আছে যেগুলা সি প্রোগ্রামিং এ অলরেডি কিছু কাজ করে, সেগুলো তুমি ইউজ করতে পারবা না। সেগুলো একটা লিস্ট আমি এখানে দিয়ে রাখছি, কি কাজে লাগে একটু পরে বলতেছি। আচ্ছা, তাহলে এরকম কি রিজার্ভ কিওয়ার্ড ব্যবহার করা যাবে না। আরেকটা হচ্ছে যে ভ্যারিয়েবলের নামের দৈর্ঘ্য 31 ক্যারেক্টারের ভিতর হলেই ভালো। ধরো আমরা যে এখানে নিয়েছিলাম, এখানে কয়টা করে ক্যারেক্টার নিয়েছিলাম, এখানে মাত্র একটা করে ক্যারেক্টার নিয়েছিলাম। তুমি চাইলে আরো 30টাও নিতে পারো। ওকে। আচ্ছা, এখন কি কি ভ্যারিয়েবল হইতে পারে, কি কি ভ্যারিয়েবল হইতে পারে না, এটা একটা উদাহরণ যদি দিতে চাই। ধরো আন্ডারস্কোর এস ও ই, এটা একটা ভ্যারিয়েবল হইতে পারে। কিন্তু ওয়ান এস ও ই, এইটা একটা ভ্যারিয়েবল, সরি, এটা একটা ভ্যারিয়েবল হইতে পারে কিন্তু এটা একটা ভ্যারিয়েবল হইতে পারে না। আবার এস ও ই আর এস ও ই, এই দুটো কিন্তু একই জিনিস না, আলাদা। আচ্ছা, এটা দেখতে পাচ্ছ কি না আল্লাহ জানে, আলাদা। ওই বড় হাতের এসিও ছোট হাতের এসিও কিন্তু দুটা আলাদা জিনিস, ঠিক আছে। আচ্ছা, তো এখানে তোমার ভ্যারিয়েবল নেমিং টুকটা গেল। এখানে তোমার কিছু রিজার্ভ কিওয়ার্ড দেওয়া আছে, রিজার্ভ কিওয়ার্ডের ভিতর কোনগুলা বেশি, এগুলো বেশি কিন্তু তুমি হচ্ছে ফার্স্ট অফ অল এগুলো তুমি হচ্ছে সিকিউর ইউজ করতে পারবে না। তুমি যদি কখনো সিকিউর করতে যাই এগুলো কোনোটা ইউজ করো, শেষ, ইউজ করা যাবে না। আরেকটা হিসাব হচ্ছে যে তোমার এখানে অনেকগুলা তোমার এমসিকিউতে আসে, এমসিকিউতে এসে বলে যে নিচের কোনটাই সি প্রোগ্রামিং এর রিজার্ভ কিওয়ার্ড। এটা ভার্সিটিতেও অনেক আসে। তো তোমাদের কিছু কিছু জিনিস তোমাদের দিতে হবে, তোমাদেরকে কয়টা দিয়ে রাখতেছি যে অটোটা ইম্পর্টেন্ট, ডাবল ইন মানে যেগুলো তুমি চিনো, ঠিক আছে, লং, সুইচ, ব্রেক, এলস, কেস, কার, ই নামটাও আমি দেখছি আসতে, রেজিস্টার, রিটার্ন, সাইন্ড, ভয়েড, হোয়াইল, ভলাটাইল, ফ্লোট, গো টু, ডিফল্ট, ডু, ইফ, ফর, কন্টিনিউ, কনস্ট্যান্টও দেওয়া যায়। না, আমি আসলে অন্যগুলো দেখিনি। মোটামুটি অনেকগুলো ইম্পর্টেন্ট, বাট এর ভিতরে কয়েকটা বেশি ইম্পর্টেন্ট। তোমরা একটু প্রশ্ন সলভ করতে গেলে নিজেরা দেখবা যে কয়েকটা এমসিকিউতে বেশি আসে। এখানে মুখস্থ করার কারণটা কি, এমসিকিউতে আসার কারণে। ঠিক আছে। আর নর্মালি যে এইচএসসিতে যে প্রোগ্রামগুলো আসে ওগুলো তো তুমি নর্মালি প্র্যাকটিস তোমার করাই থাকবে মোস্ট প্রবলি, তাই না? তো ওগুলো তুমি কখনোই দেখবা না যে আমি রিজার্ভ কিওয়ার্ড ইউজ করতেছি। তো তোমার যদি প্র্যাকটিসে থাকে, তো প্র্যাকটিস হয়েছে খাতায় করলে তোমার রিজার্ভ কোড কখনো আসবে না, তো ওই টেনশন নেওয়া লাগবে না। খালি এটা নর্মালি পড়বা এমসিকিউ এর জন্য, যে এমসিকিউ যাতে আসে তুমি আনসারটা করতে পারো। আচ্ছা, এখন তাহলে আজকে এমসিকিউ প্রশ্ন কিছু সলভ করবো তোমাদের সাথে। কারো কোনো সমস্যা আছে কিনা জানাও। কমেন্টের দিকে তাকাইছি বাট এখনো সমস্যা দেখতেছি না। সো আই হোপ সমস্যা নাই। আচ্ছা, আস্তে আস্তে সলভ করি। এমসিকিউ কোনোটা সমস্যা হলে আমার জানাও, ঠিক আছে। আচ্ছা, এখানে যেটা আছে যে কোনো ভাষার লিখিত প্রোগ্রামের জন্য অনুবাদক মানে কোন ভাষায় লিখিত প্রোগ্রামের জন্য তোমার অনুবাদকের প্রয়োজন হয় না। মানে কি, যেটা কম্পিউটার ভাষা তোমার ভাষা সেম হবে, তাই না? অনুবাদক লাগবে না। এটা কোন কোথায় হয়, খালি মেশিন ল্যাঙ্গুয়েজে হয়, তাই না? মেশিন ল্যাঙ্গুয়েজে তোমার কম্পিউটারের ভাষাটা কি 0/1, আর মেশিন ল্যাঙ্গুয়েজের ভাষা হচ্ছে তোমার 0/1। তাহলে এই যে মেশিন ল্যাঙ্গুয়েজে তোমার আনসারটা, তাই তো। আচ্ছা, এরপর আসি যে অ্যাসেম্বলি ভাষা কোন প্রজন্মের ভাষা। এটা তুমি জানো, দ্বিতীয়, করে আসছি অনেক। ওই যে তোমার বললাম না যে আসতে পারে, এখানেই আসতে পারে। ওকে, এগুলো আসছে। এই দেখো দিনাজপুর বোর্ডে আসছে, এর আগেরটা কোথায় আসছে, রাজশাহী বোর্ডে আসছে। আচ্ছা, এরপর আসে যে তোমার কোনটি সোর্স কোডকে মেশিন কোডে রূপান্তর করে। আচ্ছা, একটা জিনিস তোমাদেরকে আমি তখন করাই নাই, তোমার খেয়াল নাই। এটা হচ্ছে তোমার অনুবাদকের ভিতরে যাওয়ার কথা ছিল, চলো এখন করাই রাখি। ধরো তুমি একটা কোড করছো, তাই না? তোমার করা কোড, তুমি এটা কি এখন একটা অনুবাদক প্রোগ্রামের ভিতর ঢুকবে।
তারপর তোমার কম্পিউটার ভাষায় পরিণত হবে। এখন এগুলো না একটা পশ নাম আছে। পশ নাম বলতে কি একটু টেকনিক্যাল নাম আছে। ধরো এই যে তোমার করা যে কোডটা আছে এটার নামটা হচ্ছে সোর্স কোড। এটার নামটা কি? সোর্স কোড। আর এটা কি, এই যে কম্পিউটার ভাষায় যা আলটিমেটলি রূপান্তর হয়েছে, এটা কি, এটা হচ্ছে অবজেক্ট কোড। ঠিক আছে, কিছুই না। আর কিছু তোমাদের লাগবে না এখান থেকে, আর কিছু তোমাদের লাগবে না, খালি এই টার্মিনোলজিগুলো জানলেই হবে যে এটা হচ্ছে সোর্স কোড, এটা হচ্ছে কি, অবজেক্ট কোড। ওকে। আচ্ছা, তাহলে এখন এই যে টিকে যদি আসি যে কোনটি সোর্স কোডকে মেশিন কোডে পরিণত করে। আচ্ছা, এটাকে মেশিন কোডে বলা যায়, ঠিক আছে, মেশিন ভাষায় পরিণত করছে বা মেশিন কোডে পরিণত করছে বা জিরো বা ওয়ানে পরিণত করছে। সো এটাকে কি, এটাকে চাইলে তুমি মেশিন বা অবজেক্ট কোডে বলতে পারো। বাট অবজেক্ট কোডে বেশি বলা হয়, ঠিক আছে, অবজেক্ট কোডে বেশি ইউজ হয়। আচ্ছা, তা কোনটি সোর্স কোডকে মেশিন কোডে রূপান্তর করে? সোর্স কোডকে তোমার মেশিন কোডে পরিণত করছে কে? মাঝখানে অনুবাদক প্রোগ্রাম। এখন দেখো, কম্পাইলার কি একটা অনুবাদক প্রোগ্রাম না? কম্পাইলারটা অনুবাদক প্রোগ্রাম। ইন্টারপ্রেটার কি একটা অনুবাদক প্রোগ্রাম না? ইন্টারপ্রেটারের অনুবাদক প্রোগ্রাম। অ্যাসেম্বলার কি একটা অনুবাদক প্রোগ্রাম না? অ্যাসেম্বলারের অনুবাদক প্রোগ্রাম। তাহলে কি, সবকটি। আনসার কি? আনসার হচ্ছে সবকটি, তাই তো? সবাই বুঝতে পারছো? আচ্ছা, হ্যাঁ স্যারে, হ্যাঁ হ্যাঁ আনসার দিও, ভালো। আমি হচ্ছে কি তোমার কাছে ক্লাসে আনসার তো চাই না, মনে হয় ওরা চাই, তাই না, যে আনসার করো। আচ্ছা, আমি এরপর থেকে ইনশাল্লাহ ট্রাই করবো। মানে বাট আমার আসলে অল্প কয়টাই থাকে, আমি আসলে প্ল্যানও থাকে যে এই ভিতরেও তোমাদের কিছু শিখাবো, তো ওই জন্য তোমাদের কাছে হয়তো আনসারটা চাওয়া হয় না। আচ্ছা, ওকে। আচ্ছা, কিছু এখানে জিনিস আছে তোমাদেরকে দেওয়া হয় নাই। যে কম্পাইলার তো আসলে অনেক অনেক ভাষার জন্যই হইতে পারে, তাই না? ধরো কম্পাইলার যেসব ভাষাকে তোমার হচ্ছে অনুবাদ করে, সেগুলোকে কম্পাইল ভাষা বলে। সেগুলোকে কি বলে? কম্পাইল ভাষা বলে। ভাষা বলে। তো এরকম কম্পাইলার দিয়ে কাজ চলে এরকম একটা ভাষা হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ। সি ল্যাঙ্গুয়েজ কি একটা কম্পাইল ভাষা, বাস কম্পাইলার দিয়ে তোমার সি ল্যাঙ্গুয়েজের অনুবাদকটা হয়, ঠিক আছে। আবার তোমরা পাইথন অনেকে হয়তো বা শুনছো। পাইথন হচ্ছে একটা ইন্টারপ্রেটার দিয়ে কাজ চলে, বা এটা ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এইটাও অনেক সময় টিকে আসে। ইন্টারপ্রেটার। পাইথন কি ইন্টারপ্রেটার দিয়ে কাজ হয়, তার মানে পাইথনে লাইন বাই লাইন কাজ হয়। আর সি ল্যাঙ্গুয়েজে কি পুরোটা একসাথে হয়, কম্পাইলার আর ইন্টারপ্রেটার দিয়ে, তাই তো? আচ্ছা, এখন আসলে চলো যাই। কম্পাইলার ও ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য রয়েছে কোন ক্ষেত্রে? প্রোগ্রামটি অনুবাদের ক্ষেত্রে, কাজের গতির ক্ষেত্রে, ভুল প্রদর্শনের ক্ষেত্রে। প্রোগ্রামটা তো কম্পাইলার আর ইন্টার দুজনেই হচ্ছে তোমার অনুবাদ করে, তাই না? কাজের গতি, ভুল প্রদর্শন। এখন একটা কথা আছে, ও অনুবাদ করে হচ্ছে লাইন একসাথে, ও করে লাইন বাই লাইন। সো প্রোগ্রামটি অনুবাদের ক্ষেত্রে পার্থক্য আছে। মানে একজন এক একভাবে করে, তাই তো? বাট আলটিমেটলি দুজনই করে। আচ্ছা, কাজের গতির ক্ষেত্রে কম্পাইলার করে একবারে, সো একসাথে হয়ে যায়। আর ইন্টারপ্রেটার করে এক একটা একটা করে, সো ইন্টারপ্রেটার কি টাইমটা বেশি লাগে। ভুল প্রদর্শনের ক্ষেত্রে ও পুরো সব কটা ভুল একসাথে প্রদর্শন করে, এ কি একটা একটা করে ভুল প্রদর্শন করে। তার মানে পার্থক্য তিনটাতেই আছে, তাই না? সো এখানে আনসারটা মোস্ট প্রবলি হয়তো বা থ্রি, বাট একটু কনফিউশন হতে পারে যে এই প্রথমটা হবে কিনা। বাট আমি মোটামুটি শিওর যে 3 নম্বরটা হচ্ছে আনসার, ঠিক আছে। কারণ অনুবাদ তো করে, অনুবাদ তো দুইটাই করে, ঠিক আছে, কিন্তু অনুবাদের ভিতরে তো পার্থক্য আছে, একজন করে লাইন বাই লাইন, একজন করে পুরোটা একসাথে। সো পার্থক্যটা একটা আছে, তাই না? ওকে। আচ্ছা, ফ্লোচার্টের প্রক্রিয়াকরণ চিত্র, প্রতীক চিত্র কোনটা? এই যে চতুর্ভুজ চার্টের প্রক্রিয়াকরণ প্রতীক চিত্র, তাই তো? আচ্ছা, সংযোগ চিত্র কোনটা? সংযোগ চিত্র আমি দেখাইছিলাম যে যে পুরা যে গোলটা সেটা হচ্ছে একটা সংযোগ চিত্র। সংযোগ চিত্র তোমরা বেশি দেখবা হচ্ছে কন্ডিশনালে। নেক্সট ক্লাসে যদি কন্ডিশনাল যাইতে পারি, তো তখন ইনশাআল্লাহ সংযোগ চিত্র দেখতে পারবা, প্যারা নেই। আচ্ছা, এখন আসে যে প্রোগ্রাম তৈরিতে প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী ধাপ কোনটি? প্রোগ্রাম ডিজাইন করার পর তো মানে প্রোগ্রাম ডিজাইন মানে হচ্ছে তুমি অ্যালগোরিদম বা ফ্লো চার্ট দিয়ে তুমি বেসিক্যালি ডিজাইন প্ল্যান করে ফেলছো যে তুমি কিভাবে প্রোগ্রামটা করবা, তাই তো? এখন ওইটা করার পর তুমি বেসিক্যালি প্রোগ্রাম কোডিং এ যাবা বা প্রোগ্রাম বাস্তবায়নে যাবা। প্রোগ্রাম কোডিং আর প্রোগ্রাম বাস্তবায়ন একই জিনিস, তো এখানে দুইটাই আনসার। আমি আসলে আমি ভুল করছি বা তোমার যেখানে দিছে সেখানে ভুল করছে, এটা মোস্ট প্রবলি কোনো ভার্সিটি কোশ্চেন। আমি আসলে শিওর না 100%, মোস্ট প্রবলি কোনো ভার্সিটি কোশ্চেন। আচ্ছা, এখন আসে যে কম্পাইলারের মাধ্যমে যান্ত্রিক ভাষায় রূপান্তরিত প্রোগ্রামকে বলা হয় এই যে, ধরো এই যে তুমি করছো, মানুষ মানুষ একটা প্রোগ্রাম করছে, কম্পাইলারে গেছে, তারপরে কি হয়েছে, তারপর হচ্ছে তোমার জিরো বা ওয়ান অথবা মেশিন করে পরিণত হয়েছে, তাই না? সো এইটা কি, এইটা হচ্ছে তোমার সোর্স কোড।
আর এটা কি, এটা হচ্ছে তোমার অবজেক্ট কোড। সো এই যে যান্ত্রিক ভাষায় রূপান্তরিত প্রোগ্রামকে, মানে যান্ত্রিক ভাষায় যেটা রূপান্তরিত হয়েছে সেটাকে কি বলে, সেটাকে অবজেক্ট কোড বলে, তাই না? সো এই যে অবজেক্ট কোড, এটা হচ্ছে আনসার। ওকে। আচ্ছা, সি প্রোগ্রামের জন্য অত্যাবশ্যকীয় ফাংশন কোনটা? এটা হচ্ছে মেইন। এই যে আমরা যে ওই যে শুরুতে যে ইন্ট মেইন ফার্স্ট ব্র্যাকেট তারপর সেকেন্ড ব্র্যাকেট শুরু, এই সেকেন্ড ব্র্যাকেটের বাইরে এটা অলওয়েজ থাকে। ঠিক আছে? তো তোমার হচ্ছে ইন থাকে কিনা একটু কথাবার্তা আছে, বাট আমাদের এইচএসসি লেভেলে অলওয়েজ আমরা ইনটি ইউজ করি, এটা কোনো সমস্যা নেই। সো মেইন ফাংশনটা অলওয়েজ থাকে, আর সি প্রোগ্রামের ক্ষেত্রে এটা কি অত্যাবশ্যকীয়। ঠিক আছে। আচ্ছা, এখন আসি যে 32.41 কোন ধরনের ডেটা। এটা কি তোমরা তো অলওয়েজ আই গেস পারবা এখন। ইন্টার ক্ষেত্রে কি শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয়, ডাবলের ক্ষেত্রে লং পূর্ণ সংখ্যা, কিন্তু এখানে তো মাত্র দুইটা আছে, সো এটা তো লং, অত বেশি লং না। আচ্ছা, তার মানে ক্যারেক্টারের ক্ষেত্রে কি এ বি সি ডি ওই সব, এখানে তো এ বি সি ডি এখানে তো নাম্বার আছে, তোর ক্যারেক্টারও না। তাহলে আনসারটা কেন, আনসারটা হচ্ছে তোমার ফ্লোট। কারণ কি এটাই একটা দশমিক সংখ্যাগুলো তোমার এখানেই তোমার হচ্ছে শো করে, তাই তো? আচ্ছা, এখন কি আছে, সি প্রোগ্রামে কিবোর্ড থেকে ইনপুট দিতে কোন ফাংশন দিতে হয়? কিবোর্ড থেকে আমি কিছুটা ইনপুট দিব, ইনপুট দেওয়ার জন্য কি ফাংশন? স্ক্যানএফ ফাংশন, তাই না? আচ্ছা। আচ্ছা, ক্লাস শেষ। তাহলে স্ক্যানএফ ফাংশন তোমার ইনপুট দিতে হয়। আচ্ছা, তোমাদের হচ্ছে এই যে দেখায় শেষ করে দেই। এই যে কি ছিল, কোথায় দিলাম? এই যে ছিল এখানে। সো এই দুটো জিনিস তোমরা করার ট্রাই করো, ইনশাল্লাহ আজকে কালকে আমাকে দিও, আমি তোমাদের দেখাই দিব। আর জোস, অনেকে অ্যান্সার দিছে, থ্যাংক ইউ। তাহলে আমি এরপর থেকে তোমার এমসিকিউতে একটু ইম্পর্টেন্স দিয়ে কয়েকটা এমসিকিউ তোমাদের ক্লাসে প্র্যাকটিস যাতে করতে পারো এরকম করে রাখার চেষ্টা করবো, তোমাদেরকে একটা দুটো এরকম দিয়ে তোমরা আনসার বলবো, আমি দেখবো আনসার হচ্ছে কি আছে। সেক্ষেত্রে একটু কঠিনটা দিতে হবে, কারণ তোমরা যদি সহজটা দাও, সহজ তোমরা এমনিই পারবা, ওটা তোমাদের টাইম নষ্ট করে লাভ কি, একটু কঠিনটা দিব, তোমরা একটু ট্রাই করবা, হয় কিনা দেখবো। আচ্ছা, তাইলে আজকে এটুকু থাকুক, তুমি এই দুটো এক্সাম্পল কইরো, এই দুটো এক্সাম্পল আমি অ্যাকচুয়ালি বুঝবো তো তোমাদের হচ্ছে ভ্যারিয়েবল কলিং, ভ্যারিয়েবল হচ্ছে ডাটা, ডাটা টাইপ, ডাটা স্পেসিফায়ার, ইনপুট কীভাবে নিতে হয়, আউটপুট কীভাবে দিতে হয়, এইসব টাইপগুলো তোমরা বেশ ভালো মতো বুঝছো। ঠিক আছে। আজকে এরকমই থাকলো। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে হচ্ছে আমরা কিছু অপারেটরগুলো দেখবো, কিছু অপারেটর অপারেটর দেখে তারপর আমরা হচ্ছে প্রবলেম সলভিংয়ে ঢুকে যাবো, আমরা হচ্ছে প্রবলেমগুলো সলভ করে ফেলবো। ঠিক আছে? কারণ তুমি আলটিমেটলি যতই থিওরি দেখো, তুমি যদি কিছু প্রবলেম সলভ না করো তুমি পারবে না। সো থিওরিতে আমি দেখাবো, অবভিয়াসলি প্রয়োজনীয় থিওরিগুলো দিয়ে দিব, ইনশাল্লাহ সমস্যা নাই। কিন্তু বেশিরভাগ এই অধ্যায় ফোকাস থাকবে তোমার প্রবলেম সলভিংয়ে, যাতে তুমি বেশ ভালো মতো করতে পারো। ওকে। সবার জন্য শুভকামনা রইলো। পরীক্ষা ইনশাল্লাহ এই মাসে মানে এই সপ্তাহে হয়ে যাবে। আমার নেক্সট ক্লাসের আগে এমসিকিউ পরীক্ষাগুলো আমি বলবো যে তোমাদেরকে আগে নোটিশ দিয়ে পরীক্ষাগুলো নিয়ে নিতে। আমার ধারণা ছিল যে এই ক্লাসের আগেই নাকি হওয়ার কথা, তাহলে হয়তো বা আজকে সকালে ক্লাস, এই কারণে হয়তো বা হয়নি। হোয়াট এভার, তোমরা বেশ সুস্থ থাকো, ভালো থাকো, প্রোগ্রামিংটা ভালো মতো প্র্যাকটিস করো। ইনশাল্লাহ নেক্সট বুধবারে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।